আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে লেখক রাব্বি রবিনের লেখা একটি পরিকল্পনা নিয়ে হাজির হলাম। লেখক রাব্বি রবিনের ফেসবুক পেজের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন। আশা করি অনেক ভালো লাগবে সবার। আমি কথা না বাড়িয়েই চলে যাচ্ছি গল্পে। প্রতিদিন গভীর রাতে অব্রের রুম থেকে ভেসে আসে কথা বলার তীব্র আওয়াজ। মনে হয় যেন গভীর মনোযোগে অব্র কোনো মেয়ের সাথে কথা বলছে। কারণ অব্রের প্রশ্নের প্রত্যুত্তরে যে কণ্ঠটা ভেসে আসে সেটি একটি মেয়েলি কণ্ঠস্বর। তার মানে অব্র কোনো মেয়ের সাথেই কথোপকথন করছে। দুজনের কথা বলার মাঝখানে প্রত্যেক দিনই প্রচণ্ড হাসাহাসি শব্দ হয়, যার কারণে হাসাহাসির সেই তীব্র আওয়াজে ঘুম ভেঙে যায় অব্রের আম্মা মিসেস শাহানার। কিন্তু হাসাহাসির আওয়াজে মিসেস শাহানার ঘুম ভেঙে গেলে তিনি যখন পাশের রুম থেকে উঠে এসে অব্রের রুমে প্রবেশ করেন, তখন আর তিনি কারো কথা বলা বা হাসির শব্দ কিছু শুনতে পান না। এমনকি রুমের ভেতরে অব্র ছাড়া অন্য কারো অস্তিত্ব দেখতে পান না। তখনই তিনি সমস্ত রুমের চারপাশ তন্ন তন্ন করে খুঁজে বেড়ান, কিন্তু ফলাফল শূন্য। অব্র ব্যতীত আর কারো দেখতে পান না তিনি। মিসেস শাহানা তখন হতাশ হয়ে অব্রের দিকে তাকাতেই বুঝতে পারেন বিছানায় গভীর ঘুমে ডুবে আছে অব্র। কিন্তু তাহলে অব্র কোনো মেয়ের সাথে কথা বলছিল এমন তো না, ভুল শুনেছে। তিনি স্পষ্ট হাসাহাসির শব্দ শুনতে পেয়েছেন। তাহলে এখন কোথায় মেয়েটা? লুকিয়ে পড়েনি তো? সেটাও বা হবে কিভাবে? তিনি তন্ন তন্ন করে খুঁজে দেখেছেন। বড় কথা অব্রও ঘুমে? এমন তো না অব্র ঘুমের ভান ধরেছে। সেটাও হবে না, কারণ ঘুমের নাটক করে আজ পর্যন্ত কেউ সফল হতে পারেনি। সত্যিকারের ঘুমন্ত মানুষকে আলাদা করেই চেনা যায়। আর ঘুমের নাটক করলে তা দেখতে বোঝা যায়। কিন্তু অব্রকে দেখে ঘুমের নাটক করছে তা মনেই হচ্ছে না। তাহলে ঘুমের ঘোরে কথা বলেনি তো? তা হতে পারে। মানুষের ঘুমের ঘোরে কথা বলার অভ্যাস থাকতে পারে। মানসিক উদ্বেগ বা অবসাদের ফলে ঘুমের মধ্যে কথা বলে অনেকেই। সারাদিন এলোমেলো চিন্তাগুলো ঘুমের মধ্যে মস্তিষ্কের মধ্যে ঘুরে ফিরে চলে আসে বলে ঘুমের মধ্যে মানুষ কথা বলে। কিন্তু তেমনটা হলে তো মিসেস শাহানা শুধুমাত্র অব্রের কথা বলাই শুনতে পেত, কিন্তু মেলি কণ্ঠে কারো কথা বলা শুনতে পাবে কেন? তিনি ভুল শুনেননি। একদিন ভুল শুনতে পারেন, কিন্তু প্রতিদিন তো আর ভুল শোনার কথা না। আর আজও ভুল শুনেননি, কারণ তিনি স্পষ্ট শুনতে পেয়েছেন অব্র আর মেলি কণ্ঠে কারো কথা বলা। প্রত্যেক দিনের এই একই কমন কাণ্ডে হতাশ মিসেস শাহানা। কি করবেন তিনি? কিছুই করার নেই জেনেও নিশ্চিত হয়ে মনকে বোঝাতে তখন অব্রকে ডেকে তুলতে ডাকাডাকি করেন মিসেস শাহানা। কিন্তু কোনোদিনও অব্রের কোনো সাড়া শব্দ পান না তিনি। এভাবে অব্রকে কিছুক্ষণ ডাকাডাকি করে শেষমেশ তিনি হতাশ হয়ে ফিরে যান নিজের রুমে। তারপর কিছুক্ষণের ভেতর আবারও শুয়ে পড়েন। যখনই মিসেস শাহানার চোখ জোড়া লেগে আসবে, ঠিক তখনই তিনি আবারও শুনতে পান অব্রের রুম থেকে কথা বলার আওয়াজ ভেসে আসছে। চটজলদি আবার উঠে যান মিসেস শাহানা, কিন্তু একই দৃশ্য। অব্র ঘুমাচ্ছে, কিন্তু তিনি যে স্পষ্ট অব্রদের কথা বলা শুনতে পেয়েছেন। কি হচ্ছে এসব তার সাথে? নর্মাল কিছু নাকি প্যারানর্মাল কোনো কিছু? যাই হোক, সেবারও তিনি রুমে ফিরে আসেন এবং যথানিয়ত শুয়ে পড়েন আর অপেক্ষা করতে থাকেন কথা বলার আওয়াজের। কিন্তু না, সেদিনের মতন আর কথা বলার আওয়াজ শুনতে পান না। তখন তিনি ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালবেলা অব্র ঘুম থেকে উঠলে রাতের ব্যাপারটা সম্পর্কে জানতে চান মিসেস শাহানা। এদিকে মায়ের মুখে এমন অদ্ভুতুড়ে ঘটনা শুনে হকচকিয়ে উঠে অব্র, যে সে যেন এর কিছুই জানে না। এদিকে মিসেস শাহানা অব্রের এমন প্রতিক্রিয়া দেখে বুঝতে পারেন অব্র ব্যাপারটা সম্পর্কে কিছুই জানে না। কিন্তু তাহলে ঘটনাটা কি? এ নিয়ে বিপাকগ্রস্ত মিসেস শাহানা। কর্মক্ষেত্রেও মন বসাতে পারেন না। পারবেনই বা কিভাবে? প্রত্যেকদিন একই ঘটনা ঘটতে থাকলে মন মেজাজ ঠিক থাকে কারো? না থাকারই কথা। প্রতিদিনের এমন ঘটনায় ইদানিং প্রচণ্ড বিরক্ত মিসেস শাহানা। তাই তো এখন আর তিনি কথা বলার শব্দ শুনতে পেলেও অব্রের রুমে আর প্রতিদিন ছুটে যান না। ব্যাপারটা এড়িয়ে চলার চেষ্টা করেন, কিন্তু সবসময় ইচ্ছে করলেও এড়িয়ে চলতে পারেন না। মাঝে মাঝে দেখতে ছুটে যেতেই হয় অব্রের রুমে। মায়ের মন বলে কথা। কি হলো না হলো ভেবে আর শুয়ে থাকতে পারেন না। তবে বেশিরভাগ সময়ই এড়িয়ে চলেন, কারণ জানেনই তো যে কোনো লাভ হবে না, কিছুই দেখতে পাবেন না, শুধু শুধু চিন্তা বাড়ানো। এই ঘটনাটা টানা ২ বছর ধরে ঘটে আসছে মিসেস শাহানার সাথে। অব্রের বাবার মৃত্যুর কয়েকদিন পর থেকেই বাবা মায়ের একমাত্র সন্তান অব্র এবার অনার্স ৩য় বর্ষে অধ্যয়নরত। শহরের নামকরা একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তো অব্র, কিন্তু তার বাবার মৃত্যুর পর থেকে আর কখনো শহরে যায়নি। মায়ের কাছে থেকে জেলা শহরের একটা কলেজে পড়ছে এখন। এখানে মায়ের কাছে থেকে লেখাপড়া করছে অব্র। তার মা মিসেস শাহানা পেশাগত একজন সেবিকা। জেলা সদর হাসপাতালে কর্মরত তিনি।
বর্তমানে মিসেস শাহানার স্যালারিতেই মোটামুটিভাবে তাদের সংসার চলছে। পড়ালেখায় বেশ ভালো অব্র। দেখতেও মাশাআল্লাহ, উঁচা লম্বা, শরীরের রঙও একদম পরিষ্কার, দেহের গড়নও যথেষ্ট সুন্দর। এক কথায় বলতে গেলে সুদর্শন এক যুবক। মোট কথা যে কোনো মানুষের নজর পড়বে অব্রের উপর। এমনই একজনের নজর পড়েছে অব্রের উপর। তার নাম অর্থী। অব্রদের সাথে একই কোয়ার্টারে থাকে, তাদের পাশে ফ্ল্যাটে। ভীষণ মিষ্টি একটা মেয়ে অর্থী, ভীষণ মিষ্টি। দেখতে গায়ের রং উজ্জ্বল ফর্সা না হলেও চেহারায় রয়েছে যথেষ্ট মায়া। চোখে মুখে অর্থীর যেন মায়ার পাহাড়। এবার ইন্টার ফাইনাল দিবে। অল্প কিছুদিনের আগে এই অব্রদের সাথে সরকারি কোয়ার্টারে এসে উঠেছে। তার আগে নাকি এই জেলা শহরের কোনো এক বাড়িতেই ভাড়া থাকতো সে। অল্প কিছুদিন আগেই তারা কোয়ার্টার পেয়েছে। অর্থীর বাবা প্রবাসী, দেশের বাইরে থাকে, আর অর্থীর আম্মু পেশায় সেবিকা। মিসেস শাহানার কলিগ, মিসেস শাহানার সাথে একই ওয়ার্ডে ডিউটি করেন। এর জন্য অবশ্য হাসপাতালের বাইরেও দুজনের বা দুই পরিবারের সম্পর্ক বেশ ভালো। তার উপর আবার পাশাপাশি ফ্ল্যাটে থাকেন। যাই হোক, অর্থের মায়ের জোড়াজুটিতে অর্থীকে অব্রের সময় দিতে হয়, মানে অর্থীকে পড়াতে হয় অব্রের। মূলত অর্থীর চাপে পড়ে অর্থীর আম্মু অব্রকে জোড়াজুটি করেন তার মেয়েকে একটু সময় দিতে। অর্থী দেখতে যতটা মায়াবী, তার মাথায় ঠিক ততটাই গোবরে ভরা। পড়ালেখার ধারে কাছে ঘেঁষে না, কিন্তু কেন যেন অব্রের কাছে পড়লে ব্যাকুল হয়ে পড়েছে সে। আর মেয়ের এমন ব্যাকুলতা দেখে তার মাও অব্রকে জোড়াজুড়ি করে রাজি করে নিয়েছে। যদিও বা পড়াতে অব্রের বিন্দুমাত্র ইচ্ছে করে না, কত শত কথা বলতে লাগে, বকাঝকা করা লাগে, যা একদমই বিরক্তিকর। অব্র অল্পভাষী একজন মানুষ, কথা খুব কমই বলে, প্রয়োজনের বেশি কথা কখনোই বলবে না। কিন্তু কেন যেন অর্থের আম্মুর জোড়াজুটিতে রাজি হয়ে গেল। প্রত্যেক দিনের মতো আজও রুমের বাতি সুইচ অফ করে ঘুমিয়ে পড়েছে অব্র। মিসেস শাহানার আজ নাইট ডিউটি, এই জন্য আজ একটু জলদি করেই ঘুমিয়ে পড়েছে অব্র। বাসায় আজ সে একা। মাঝে মধ্যে এমন একা থাকা লাগে অব্রের, কারণ মাসের মধ্যে 7 দিন তার মায়ের নাইট ডিউটি থাকে, আর সেই 7 দিন একা থাকাই রাত্রি যাপন করতে হয় অব্রের। যাই হোক, একা থাকতে সমস্যা হয় না অব্রের। বলতে গেলে ইদানিং একা থাকতেই তার ভালো লাগে। যদিও বা প্রচুর ভীতু টাইপের মানুষ ছিল অব্র। রাত্রিবেলা একা একটা বাসায় থাকবে তো দূরের কথা, একা থাকার কথা কল্পনাও করতে পারতো না কোনোদিন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ইদানিং একা একা একলা একটা বাসায় রাত কাটিয়ে দেয় সে। মিসেস শাহানা এতে একটু অবাক হলেও বেশ খুশি। আগে তার অব্রকে নিয়ে কি যে ঝামেলায় পড়তে হতো, সে সময় নাইট ডিউটি তার কাছে এক আতঙ্কের নাম ছিল। যাই হোক, আচম্বিত অব্রের এমন পরিবর্তনের কারণে জানেন না মিসেস শাহানা। অবশ্য কখনো তিনি জানতেও চাননি। রাত তখন গম্ভীর, চতুর্দিকে নিস্তব্ধতা বিরাজ করছে। অব্র তখন গভীর ঘুমে বিভোর। তখনই হঠাৎ অব্রের রুমের ভিতর তীব্র বাতাস বইতে শুরু করলো। আচম্বিত আপনা আপনি রুমের জানালা সব খুলে গেল, আর তখনই একটা অবয়ব রুমে প্রবেশ করলো। আর সেই শব্দে ঘুম ভেঙে গেল অব্রের। ঘুম ভাঙতেই রুমের শেষ দিকটায় নজর পড়ে অব্রের। তাকাতেই অব্র দেখতে পায় রুমের শেষ দিকটায় বিশালাকৃতির একটা ধবধবে সাদা রঙের ঘোড়া দাঁড়িয়ে আছে, আর সেই ঘোড়ার পিঠে চেপে বসে রয়েছে নীল রঙের শাড়ি পরিহিত এক সুন্দরী রমণী। রমণী বললে কথাটা পুরোপুরি ঠিক হবে না, কারণ ঘোড়ার পিঠে চেপে বসা সে ব্যক্তি কোনো সাধারণ মেয়ে বা মানবী নয়, বরং পরী বা অশরীরী। কারণ তার পিঠে রয়েছে বিশালাকার দুটি ডানা। ডানা দুটোও তার নীল রঙের, হয়তো ডানার রঙের সাথে মিলিয়ে শাড়ি পরেছে। যাই হোক, রমণী দিকে অপর নজর পড়তেই খুশিতে আটখানা অপর। এ যে মল্লিকা, যার অপেক্ষাতে দিন কাটিয়ে রাতের অপেক্ষা করতে থাকে সে। নিস্তব্ধ এই নিশুতিতে হাজারো চেষ্টা করে অর্থের চোখ জোড়ায় আজ ঘুম আসছে না। না, একদমই ঘুম আসছে না তার। তার কারণ বিকেলের পর থেকে তার অব্রের চেহারা তার নজরে পড়েনি। মূলত অব্রের আম্মুর আজ নাইট ডিউটি থাকায় অব্রের দর্শন পায়নি অর্থে। একটা মেয়ে মানুষ হয়ে একলা একটা বাসায় এক যুবককে দেখতে পাওয়া যে মোটেও শোভা পায় না, কথাটা মাথায় রেখেই অর্থে আজ আর অব্রের বাসা যায়নি। যদিও বা মনে মনে কয়েকবার সিদ্ধান্ত নিয়েছিল পড়ার অজুহাতে একবার ঘুরে আসবে অব্রদের বাসা থেকে, কিন্তু শেষ পর্যন্ত বিবেক বোধের বাধায় পড়ে আর যাওয়া হয়নি। অবশ্য অন্যরকম কোনো ভয় নয়, অব্রের উপর যথেষ্ট ভরসা রয়েছে অর্থের। তার ভয়ও ছিল কোয়ার্টারের অন্যান্য পরিবারদের নিয়ে। তার থেকে বড় কথা, অর্থের আগমনে অব্র যদি বেঁকে বসে বা কিছু মনে করে, এই ভেবেই অর্থী অব্রের বাসায় যাওয়ার আর সাহস করেনি। কি যে হয়েছে ইদানিং অর্থের, সারাদিনই অব্র অব্র করবে। এদিকে অব্র তাকে তেমন পাত্তাই দেয় না। অবশ্য পাত্তা দেয় কিনা নাকি অব্রের স্বভাবটাই এমন, এখনও তা পরিষ্কারভাবে বুঝে উঠতে পারেনি অর্থী। সে যাই হোক, অব্র যেমনই হোক, তাকে যা পাত্তা দিক বা না দিক, অব্রের পিছু ছাড়ছে না অর্থী। চেষ্টা তাকে করে যেতেই হবে।
সবথেকে বড় কথা, অব্রের পিছু পড়ে থাকার বা চেষ্টা করার সুযোগ তার রয়েছে। তার আম্মু তাকে সেই সুযোগ করে দিয়েছে। কথাগুলো মনে মনে ভেবে কালকে সকাল সকাল ঘুম থেকে উঠেই অব্রদের বাসায় যাবে বলে ঠিক করেছে অর্থি। সকাল সকাল পড়ার উছিলা করে নাস্তা নিয়ে যাবে অব্রের জন্য। ভেবে রেখেছে অর্থি, সকালে আন্টি কখন আসবে আর নাস্তা বানাবে কখন, সেই নাস্তা অব্র খাবেই বা কখন, এসব ভেবেই অর্থি ঠিক করেছে অব্রের জন্য নাস্তা নিয়ে যাবে। এতে অবশ্য তার এক কাজে দুই কাজ হবে, অব্রের ঘুমন্ত চেহারাটাও দেখা যাবে আর মনের ছটপটানিও দূর হবে। শুধুমাত্র সকালটা হবার অপেক্ষা। এসব কত শত চিন্তা করতে করতে গভীর ঘুমে হারিয়ে গেল অর্থি। সাদা রঙের ঘোড়ার পিঠে মল্লিকাকে দেখতেই খুশিতে গদগদ অব্র। এদিকে ততক্ষণে মল্লিকা ঘোড়ার উপর থেকে নিচে নেমে আসলো, আর তখনই আকস্মাৎ ঘোড়াটা অদৃশ্য হয়ে গেল। এতে অবশ্য হতবাক হলো না অব্র, কারণ এমন দৃশ্যের সাথে গত ২ বছর ধরে পরিচিত সে। এতে বিচলিত হওয়ার কিছু নেই। মল্লিকা যে ঘোড়ায় চেপে অব্রের সাথে দেখা করতে আসে, সেই ঘোড়া থেকে মল্লিকা নেমে পড়তেই ঘোড়াটা অলক্ষ্য হয়ে যায়। এর পিছনে অবশ্য মল্লিকার হাত রয়েছে, কারণ মল্লিকার ইশারাতেই ঘোড়াটা অদৃশ্য হয়ে যায়। ঘোড়াটা মল্লিকার ভীষণ প্রিয় একটা ঘোড়া। ছোটবেলা থেকেই ঘোড়াটা তার কাছে, তার সাথে খেলার সাথী হয়ে, সুখ দুঃখের সঙ্গী হয়ে। এই ঘোড়াটা মল্লিকাকে তার বাবা উপহার দিয়েছে তার ৭ম জন্মদিনে। এই ঘোড়ার অবশ্য একটা সুন্দর মিষ্টি নামও রয়েছে, এরিন। এরিন নামটা মল্লিকাই রেখেছে। আরেকটা কথা, এরিন কিন্তু আমাদের দেখা সাধারণ কোনো ঘোড়া নয়। এরিন পরিস্থানের ঘোড়া। মানে হচ্ছে এরিন অশরীরী জগতের এক প্রাণী। দেখতে সাধারণ ঘোড়ার মতো হলেও তাদের রয়েছে জিনপুরীদের মতন অশরীরী সব শক্তি। যাই হোক, এরিক অদৃশ্য হয়ে যেতেই বিছানা ছেড়ে নেমে এলো অব্র। তারপর মল্লিকার কাছে এসে তার হাত জোড়া চেপে ধরে বারান্দার দিকে মল্লিকাকে নিয়ে যেতে যেতে অব্র বলে উঠল, আজ আর কেউ আমাদের বিরক্ত করতে আসবে না। কি যাক জ্বালা, তোমার সাথে একটা দিনও মন খুলে কথা বলতে পারি না। মাসের এই ৭টা দিনই আমি শান্তিতে থাকি। তোমার কাছে আসতে পারি, কথা বলতে পারি মন খুলে। তোমার চুলের মিষ্টি ঘ্রাণ নিয়ে মাতাল হয়ে যেতে পারি প্রাণ ভরে। আহ! অব্র এক হাতেই বারান্দার গ্রিল ধরে, অন্য হাতে মল্লিকার বাম হাতটা ধরে কথাগুলো বলে থামতে না থামতে মল্লিকা তার ডান হাতটা বাড়িয়ে দিল অব্রের দিকে। হাত বাড়িয়ে মল্লিকা বলে উঠল, দেখো তো তোমার জন্য কি নিয়ে এসেছি। কি এনেছো? উপহার এনেছি, নিজেই দেখে নাও। মল্লিকার হাত থেকে উপহারটা নিজের হাতে নিজেই হকচকিয়ে উঠল অব্র। এ তুমি কি এনেছো? ফুল এনেছি। কেন? কি হয়েছে? চেহারায় কৃত্রিম হাসি ফোটানোর চেষ্টা করে কথাটা বলে থামল অর্থী। এটা আবার কেমন ফুল? দেখতেই বা এমন কেন? পুতুলের মতো। আশ্চর্যান্বিত হয়ে জানতে চাইল অব্র। এই ফুলটার নাম ব্যালেরিনা অর্কিড। এই ফুলটি দেখতে হুবহু পুতুলের মতোই। অস্ট্রেলিয়ার বিভিন্ন দ্বীপেই এদের দেখতে পাওয়া যায়। আমি ভেবেছিলাম তুমি কখনো হয়তো দেখোনি, একবার দেখিয়ে দেই ভেবেই তোমার কাছে আসতে নিয়ে এসেছি। ভেবেছিলাম দেখে খুশি হবে, তা না উল্টো চেহারা কেমন কেমন করে হতবাক হলে। আমার কষ্টটাই বৃথা। সেই কত দূর থেকে কত কষ্ট করে নিয়ে আসলাম, জানো, নিজের হাতে ছিঁড়ে এনেছি। এরিনকেও বলিনি তুলি আনতে। কপাল কুঁচকে কথাগুলো বলে থামল মল্লিকা। মল্লিকা থামতে অব্র বলে উঠল, বিস্মিত না হয়ে উপায় আছে বলো? আগে কখনো এমন অদ্ভুত ফুল দেখেছি নাকি? পুতুলের মতো কেমন চেয়ে আছে, দেখেই তো হকচকি উঠেছি। আর তোমাকে কে বললো আমি খুশি হইনি? কতটুকুন খুশি হয়েছি জানো তুমি, পাখিটা আমার? জানি জানি, ভালো করেছো। এবার বলো, তুমি আমাদের পরিস্থানে যাবে কবে? আজ যাব, কাল যাব করে করে তো ২ বছর কাটিয়ে দিয়েছো। আজ বিকেলে মারা গেছে অর্থির আম্মু। মায়ের লাশের পাশে বসে হাউমাউ করে কান্নাকাটি করে চলছে অর্থী। এদিকে অর্থের আত্মীয় স্বজন এক এক করে সবাই ভিড় করছে তার আম্মুর মৃতদেহ শেষবারের মতন দর্শন করতে। অর্থের সব আত্মীয় যার যার মতো করে আসেন, দেখেন, তারপর দেখেই আবার ফিরে যান। কারোরই খেয়াল নেই অর্থের দিকে। মামর একটা মেয়ের যে এই মুহূর্তে কারো সান্ত্বনা প্রয়োজন, কিন্তু অর্থের আত্মীয়দের মধ্যে তেমন কেউ নেই মনে হচ্ছে। যাই হোক, বেশ কিছুক্ষণ পর এমন একজনের দেখা মিলল যে কিনা অর্থীকে সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে এসেছেন। সেই ব্যক্তি অর্থীর কাছে এসে জানতে চান, কিভাবে মারা গেছে তোমার আম্মু? জবাবে অর্থী কাঁদো কাঁদো গলায় জানায় হাচম্বিত মৃত্যু হয়েছে। কথাটা শুনতে সেই ব্যক্তি এক রহস্য ঘন হাসি এসে বলে ওঠেন, সবারই একদিন মরতে হবে, তুমিও মরবা খুব শীঘ্রই হয়তো। একদম কাঁদবে না। কথাটা বলে চলে গেল সেই ব্যক্তি। এদিকে কথাটা শুনতেই অর্থের চোখে মুখে দেখা দিল স্পষ্ট এক আতঙ্কের ছাপ। এটি সান্ত্বনা ছিল নাকি হুমকি ছিল, বুঝে উঠতে পারল না অর্থী। যাই হোক, নিজেকে সামলে নিল অর্থে, কিন্তু আরেকটা ব্যাপারে তার মনে দেখা দিল উৎকণ্ঠা। অর্থে বেশ অনেকক্ষণ ধরে খেয়াল করল তাদের সব আত্মীয় স্বজন যে যার মতো করে দেখে দেখে চলে যাচ্ছে। কেউ একবারের জন্য বলছে না দাফন কাফন করার ব্যাপারে কোনো কথা, কিন্তু দাফন কাজ তো সম্পন্ন করতে হবে। কিন্তু কেউ কেন এগিয়ে আসছে না?
কিন্তু যদি এগিয়ে না আসে কেউ, নাই আসে, তাহলে কিভাবে হবে? অর্থী মেয়ে একটা মানুষ, কিভাবে কি করবে? তার একার দ্বারা তো অসম্ভব মায়ের সৎকার করা। এসব ভাবতেই অর্থী এবার যেই দেখতে আসছে তাকেই বলছে তার আম্মুকে দাফন করে দেওয়ার কথা। কিন্তু কেউই অর্থীর কথায় কর্ণপাত করছে না। অর্থীর কথায় কান দিচ্ছে না কেউ। এদিকে সবার এমন অবজ্ঞা দেখে সবার উপর প্রচণ্ড ঘৃণা হতে লাগলো অর্থের। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললো আর কোনো আত্মীয়ের সাহায্য চাইবে না, অব্রের সাহায্য নেবে। অর্থী কথাটা মনে মনে ভেবে শেষ করতে না করতেই দেখতে পেল অব্র এসে উপস্থিত। অব্রকে দেখতেই যেন সাহস ফিরে পেল অর্থী। অব্র নিশ্চয় তাকে সাহায্য করবে ভেবেই অব্রের কাছে ছুটে গেল অর্থী এবং তার আত্মীয়ের এড়িয়ে চলা সবকিছু খুলে বলল। অব্র সব কথা শুনে তখনই অর্থীকে আশ্বস্ত করল সে তাকে সাহায্য করবে। অর্থীর আম্মুর মৃতদেহ বহন করার খাটিয়া দুহাতে তুলে নিল অব্র আর অর্থী। খাটিয়ার এক মাথার হাতলে দুহাত ভর করে তুলে ধরে পুকুর ঘাটের দিকে রওনা করেছে অব্র। আর খাটিয়ার অন্য মাথার হাতলে ধরেছে অর্থী। দুজনেরই বেশ কষ্ট হচ্ছে। চারজনের কাঁধ তারা দুজনে কাঁধ পেতে দিয়েছে, কাজ দুজনেই করছে। কাজটা কতটা কষ্টসাধ্য বুঝতেই পারছেন। যাই হোক, অনেক কষ্টে দুজনে এরই মধ্যে পৌঁছালো পুকুর ঘাটায়। পুকুর ঘাটে এসে খাটিয়া পানির উপর ভাসিয়ে দিল অভ্র। তারপর অর্থীকে উদ্দেশ্য করে অভ্র বলল, আন্টিকে গোসল দিয়ে আমাকে ডাক দিলেই আমি এসে দুজন মিলে আন্টিকে কবরস্থানে নিয়ে যাব। তুমি গোসল দিয়ে দাও। অভ্র কথাটা বলেই একটু দূরে গিয়ে দাঁড়ালো। আর পুকুর ঘাটে রয়ে গেল অর্থী আর তার আম্মুর লাশ। এই মুহূর্তে অর্থের খুব কান্না পাচ্ছে, খুব করে কান্না পাচ্ছে। তার চোখের জল মুখ বেয়ে বেয়ে মায়ের লাশের উপর এসে পড়ছে। তাকে একা করে তার আম্মু চলে গেল। পৃথিবীতে তার আর রইল না কেউই। বাবা তো থেকেও না থাকার মতো। আত্মীয় স্বজনের কথা আর কি বলবো? ভেবেই বেশি কান্না পাচ্ছে অর্থের। যাই হোক, এভাবে কিছুক্ষণ কান্না করে অর্থে নিজেকে সামলে নিয়ে মায়ের গোসল দিতে শুরু করলো। গোসল দেওয়া প্রায় শেষ পর্যায়ে। মাথা থেকে গোসল দিয়ে পা পর্যন্ত এসেছে কেবল। ঠিক তখনই অর্থী অনুভব করল অদৃশ্য কোনো শক্তি তার মায়ের লাশের খাটিয়া টেনে পুকুরের অন্য পাড়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা অর্থী অনুভব করতেই যেন হুঁশ ফিরল তার। এতক্ষণ যেন সে অন্য জগতে ছিল। যাই হোক, অর্থে অনুভব করতে ভালো করে খাটিয়ার দিকে লক্ষ্য করতে সে দেখল সত্যি অদৃশ্য কেউ খাটিয়া টেনে নিয়ে যাচ্ছে। অর্থী তার শরীরের সমস্ত শক্তি খাটিয়ে তার নিজের দখলে রাখার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। কিন্তু সে ব্যর্থ। অদৃশ্য শক্তির সাথে কিছুতেই পেরে উঠছে না। অদৃশ্য শক্তির সাথে অর্থী পেরে উঠছে না দেখে অব্র অব্র বলে চিল্লাতে শুরু করলো। কিন্তু কোনো লাভই হলো না। অব্রের কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। তা দেখে কি ঘটতে চলেছে তার সাথে তার বুঝতে বাকি থাকলো না অর্থের। বুঝতেই অর্থী তখন তার জানা সব দোয়া দুরুদ পাঠ করতে শুরু করলো। কিন্তু তারপরও কোনো লাভ হলো না। অশরীরী খারাপ শক্তির সাথে সে পেরে উঠতে পারল না। এদিকে এরই মধ্যে অদৃশ্য অশরীরী শক্তি খাটিয়াটা তার দখলে নিয়ে গেল। খাটিয়া সহ অর্থের মায়ের লাশকে টেনে নিয়ে গেল পুকুরের অপর প্রান্তের ঘন জঙ্গলের দিকে। এসব আর নিতে পারল না অর্থী। কেঁদে উঠল অর্থী, ডুকরে কেঁদে উঠল। আর তখনই ঘুম ভেঙে গেল অর্থীর। ঘুম ভাঙতে লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে পড়ল অর্থী। প্রচণ্ড পরিমাণ হাঁপাচ্ছে সে। বড় বড় করে নিঃশ্বাস নিতে পারল না সে কোনোভাবে। সে শুধু ভারী নিঃশ্বাস নিচ্ছে। এটা নিছক একটা দুঃস্বপ্ন বুঝতেই রাগে ফেটে পড়ল অর্থী। কারণ স্বপ্নটার সাথে সাথেই থেকেই পরিচিত অর্থী। এই স্বপ্নটার মনে কোনো কারণ নাই, সে মানে জানে না। সে একদম অন্যভাবে সে বোঝে এই স্বপ্নটার একটা রহস্য রয়েছে, যে এই মুহূর্তে প্রকাশ করতে চায় না অর্থী। তবে একদিকে রহস্য উন্মোচন করবে সে। যাই হোক, স্বপ্নটা দেখে রাগে সমস্ত শরীর চলছে অর্থের। রাগে কান দিয়ে যেন তার ধোঁয়া বেরোচ্ছে। এই ডাইলের স্বপ্ন না দেখালে হয় না বুঝি? হঠাৎ করে অদৃশ্য কাউকে উদ্দেশ্য করে বিড়বিড় করে কথাটা বলতে বলতে আবারও শুয়ে পড়ল অর্থী। মল্লিকা যখনই অব্রকে পরিস্থানে নিয়ে যাওয়ার কথা বলে তখনই অব্র রসিকতা করে উড়িয়ে দেয় মল্লিকার কথা। মূলত অব্র যেতে চায় না পরিস্থানে, চায় না অব্র তার জন্মদাত্রী মাকে একা ফেলে কোথাও যেতে। অব্রের ভালো করে জানা আছে মল্লিকার সাথে সে একবার পরিস্থানে গেলে আর কখনোই পৃথিবীতে ফিরে আসতে পারবে না। কারণ পরিস্থানে কোনো সাধারণ মানুষ একবার গেলে তাকে আর পৃথিবীতে ফিরে আসতে দেওয়া হয় না পরিস্থান থেকে। মূলত পরিস্থানের জিনপরীরা চায় না তাদের পরিস্থান সম্পর্কে জানুক কোনো পৃথিবীর মানুষ। এই জন্যই পরিস্থানের জিনপরীরা তাদের রাজ্যে কোনো মানুষ প্রবেশ করলে তাকে আর ফিরে আসতে দেয় না। এমনটাই জেনে আসছে অব্র, ওই জন্য সে মল্লিকার সাথে পরিস্থানে যেতে নারাজ। তবে অব্র মল্লিকাকে সরাসরি নাও করতে পারে না পরিস্থানে না যাওয়ার কথা। মূলত এই জন্যই মল্লিকা যখনই পরিস্থানে যাওয়ার কথা তুলে তখনই অব্র রসিকতা করে ব্যাপারটাকে উড়িয়ে দেবে। আর আজও তাই করেছে অব্র। মল্লিকা পরিস্থান যাওয়ার কথা বলতেই অব্র রসিকতা ছলে জবাব দিয়েছে, তোমার মতো না আমার ডানা থাকলে তো পরিস্থান যেতাম।
আমার তো ডানা নেই, যেতে চাইলেও তো যেতে পারবো না। অব্র কথাটা বলে থামতেই রেগে অগ্নিশর্মা মল্লিকা। রেগে নেয় মল্লিকা তখন জবাব দেয়, আজকের দিন অন্তত রসিকতা করতে চেও না। তুমি ভালো করে জানো অব্র, পরিস্থান যেতে তোমার ডানার প্রয়োজন পড়বে না। আমি নিয়ে যাব তোমাকে পরিস্থানে, আমার ডানা জোড়ার উপর ভর করে। অব্র, তুমি বুঝতে চাও না কেন? বাবা আমার বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। যে কোনো সময় যে কোনো দিন বিয়ে দিতে দিতে হবে। আমাকে বিয়ে দিয়ে দিবে রে পাখি। আমি চাই তার আগে তুমি বাবার সাথে দেখা করো, কথা বলো, বাবাকে রাজি করাও, আমাকে বিয়ে করো। আমি মানব সন্তান জানার পর তোমার বাবা তোমাকে আমার সাথে বিয়ে দিতে রাজি হবে বলে মনে হয় তোমার? অবশ্যই রাজি হবে। এমন তো না আমাদের বংশের কোনো পরী এই প্রথম কোনো মানুষকে বিয়ে করতে যাচ্ছে। এর আগেও এমন হয়েছে। আমার চাচাতো বোনও বিয়ে করেছে একজন মানুষকে, আর তা আমার বাবা কাকাদের সম্মতিতেই। তাহলে বলো, তখন তারা এক মানবের সাথে তাদের মেয়ের বিয়ে দিতে পারলে এখন কেন পারবে না? মল্লিকা কথাটা বলি থামতেই অভ্র বলে উঠল, সব কিছুই বুঝলাম, তোমার বাবা আমাকে মেনে নেবে তাও মানলাম, কিন্তু তারপরও আমার আরেকটু সময় চাই। আমি ভাবতে চাই আরো। ভাবতেই থাকো, তবে আমাকে নিয়ে ভাবতে হবে না বা ভাবার প্রয়োজন পড়বে না, কারণ আমি তো থাকবো না। ভেবে আর কি লাভ হবে তখন? আচ্ছা আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি মনে করছো কিনি পরিস্থান একবার গেলে আর কখনো ফিরে আসতে পারবে না? যদি তুমি সত্যি এমন কিছু ভেবে থাকো, তাহলে শোনো, এমনটা কখনই হবে না। আর এমন কিছুই হবে না, কারণ কোনো জিনপরি যদি কোনো মানুষকে পৃথিবী থেকে পরিস্থানে নিয়ে যায়, তাহলে যদি সেই জিনপরি চায় মানুষটাকে পৃথিবীতে ফিরিয়ে দিয়ে যাবে, তাহলে সে তা করতে পারবে? মানে সে মানুষটাকে ফিরিয়ে দিয়ে আসতে পারবে। তবে সেই জিনপরি যদি না চায় সেই মানুষকে ফিরিয়ে দিতে, তাহলে সেই মানব কোনোভাবেই কখনোই পৃথিবীতে আর ফিরে আসতে পারবে না। এখন বলো, তোমার কি আমার উপর ভরসা নেই? তোমার কি মনে হয় তোমাকে আমি পরিস্থানে নিয়ে গেলে আর পৃথিবীতে ফিরিয়ে দিয়ে যাব না? আমি না ইচ্ছে করলে তোমার অনিচ্ছা সত্ত্বেও তোমাকে পরিস্থান থেকে যেতে পারি, আমি নিয়ে যেতে পারতাম। কিন্তু আমি সে তো করিনি, আর কখনো করতেও চাইবো না, কারণ জোরপূর্বক সবকিছু হলেও ভালোবাসা কখনই হয় না। তবে অব্র, একটা বিষয় কি জানো, এই ২ বছরে তুমি আমাকে বিশ্বাস করতে পারোনি, আপন ভাবতে পারোনি। আমার এটা ভেবে খুব কষ্ট লাগে। হপ, কি বলতেছো এসব? বিশ্বাস না করলে তোমার সাথে এতদিন আর বিশ্বাস অবিশ্বাসের কথাই বা আসছে কেন? আমি আসলে জানতাম পরিস্থানে একবার কোনো মানুষ গেলে সে আর ফিরে আসতে পারে না। আগে যদি জানতাম তার সঙ্গে ইচ্ছে করলে তাকে ফিরিয়ে আনতে পারে, তাহলে তো সেই কবেই যেতাম আর তোমাকে বিয়ে করে পৃথিবীতে নিয়ে আসতাম। তবে হ্যাঁ, আমার ভুল ছিল। আমি তোমাকে এসব আসলে খুলেই বলতে পারিনি বা খুলে বলিনি, কারণ আমার আসলে সেই সাহস হয়ে ওঠেনি। আর তুমি কি ভাবলে বিশ্বাস বা আপন ভাবতে পারিনি দেখে বলিনি? আসলে মল্লিকা, তুমি তো জানোই আমার মা আমার জন্য কত কিছুই না করছে, অনেক কষ্ট করেছে। তুমি তো জানোই সব, তাই না? আমার মা আমার জন্য কি, তা তোমাকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আম্মুকে ছেড়ে যাওয়ার কথা আমি কখনো কল্পনাও করতে পারতাম না। বেচারি অল্প বয়সে বিধবা হয়েছে, কিন্তু দেখো, আমার মুখের দিকে তাকিয়ে নিজের সুখের কথা চিন্তা না করে আমাকে বুকে নিয়ে পড়ে রয়েছে। নম্র কথাগুলো বলতে বলতে এরই মধ্যে মল্লিকাকে তার বুকে টেনে নিয়ে আলতো করে জড়িয়ে ধরে মল্লিকার কপালে একটা চুমু খেয়ে দিল। এদিকে আদর পেয়ে মল্লিকা তার নরম শরীরটা অবের বুকে মেলিয়ে দিয়ে বলে উঠল, আমি জানি আর সবই বুঝি। দেখো না, তাই তো এ নিয়ে তেমন কথা বলতাম না, জোরাজুরি করতাম না, একদমই না। আর যদি নাই বুঝতাম, তাহলে প্রতিদিনই এই একই কথা তুলতাম। মল্লিকা কথাটা বলে শেষ করতেই অব্র বলে, তা তো আমি জানি, তুমি যে আমার লক্ষ্মী। কথাটা বলতে বলতে মল্লিকাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। মল্লিকাও এবার জড়িয়ে ধরল অভ্রকে। অভ্রকে তার নরম হাতে শক্ত করে অভ্র জড়িয়ে ধরে ভালোবাসার সম্মতির জানান দিল মল্লিকা। এদিকে মল্লিকা সম্মতি পেয়ে নিজের ঠোঁট জোড়ার বিষাক্ততা মল্লিকার ঠোঁটে বাড়িয়ে দিতে অভ্র যেই তার ঠোঁট জোড়া বাড়িয়ে দিল মল্লিকার ঠোঁট জোড়ার দিকে, ঠিক তখনই চারদিকে ফজরের আজান পড়ে গেল। এদিকে আজানের মিষ্টি তীব্র শব্দ কানে বাজতেই চটজলদি অভ্রকে ছাড়িয়ে নিল মল্লিকা। তার যে এখন যাওয়ার সময় হয়েছে। অভ্রও বুঝতে পারল মল্লিকা যাওয়ার সময় হয়েছে, তাই সে মল্লিকাকে আর আটকানোর চেষ্টা না করে বিদায় জানিয়ে নিজেও ঘুমিয়ে পড়ল। আজ খুব ভোরবেলায় ঘুম ভেঙেছে অর্ধের। রাতে তেমন ঘুম হয়নি। বিছানায় ছটপট করতে করতে যে একটু ঘুম এসেছিল, কিন্তু সেই দুঃস্বপ্নটা এসে ঘুমের গায়ে পানি ঢেলে দিল। তাই তো এখন শরীরটা কেমন কাহিল কাহিল লাগছে অর্থের। ইচ্ছে করছে তার আরও কিছুক্ষণ শুয়ে থাকতে, কিন্তু ইচ্ছে করলেও শুয়ে সময় নষ্ট করার মতন সময় নেই আজ অর্থের হাতে। তার এখন নাস্তা তৈরি করতে হবে, যদিও বা অর্থে বিশেষ প্রয়োজন না করলে রান্নাঘরের ধারে কাছেও ঘেসে না কখনো। আজ সে অপরের জন্য নিজের হাতে তৈরি করে নাস্তা নিয়ে যাবে। এজন্যই বিছানা
তার বুকে অর্থীকে আঁকড়ে ধরে রাখতে চাইলেও পারেনি। যদিও বা অলস রাজ্যের রানী এই অর্থী, কিন্তু অব্রের কাছে আজ তার অলসতা হার মেনেছে। এটি হয়তো ভালোবাসার টান। সে যাই হোক, বিছানার মায়া ছেড়ে অর্থী সোজাসুজি বাথরুমে যেই চটজলদি ফ্রেশ হয়ে বেরিয়ে সেই রান্নাঘরে ঢুকে পড়ল। অর্থী ঠিক করেছে অব্রের জন্য গরুর মাংসের খিচুড়ি রান্না করবে। খিচুড়ি অব্রের ভীষণ প্রিয়। দিনে ৩ বেলা করে আল্লাহর ৩০ দিন সে ইচ্ছে করলে খিচুড়ি খেয়ে থাকতে পারবে। এজন্যই খিচুড়ি রান্না করবে বলে ঠিক করেছে অর্থী। যদিও বা সে খিচুড়ি রান্নার খটাও জানে না, তবে তার আম্মু একবার রান্না করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে অর্থী। কিন্তু দুঃখের বিষয় রেসিপি পুরোপুরি মনে নেই তার। তবে এতটুকুন মনে আছে, ডাল, চাল আর আলু একসাথে মিক্সড করে চুলার উপর সিদ্ধ করে মাংস ঢেলে দিতে হয়। যেটুকুই মনে আছে অর্থী সেটুকু দিয়ে কাজে নেমে পড়ল অর্থী। ডাল চাল সিদ্ধ দিয়ে সেগুলোর সাথে গতকালের রান্না করা মাংস ঢেলে মোটামুটি রেঁধে ফেলল খিচুড়ি। এদিকে রান্নাঘরের পাতিলার কটর মটর শব্দে ঘুম ভেঙে গেল অর্থীর আম্মুর। তড়িঘড়ি করে বিছানা থেকে রান্নাঘরে ছুটে আসতেই হকচকে উঠল অর্থীর আম্মু। সমস্ত রান্নাঘরে কি এক লঙ্কা জড়িয়ে রেখেছে মেয়ে। আলুর চামড়া তেল পানি ফেলে যা তা এক অবস্থা করে রেখেছে রান্নাঘরের। যাই হোক, রান্নাঘরের এমন করুণ অবস্থা দেখে অর্থীর আম্মুর মাথায় রাগ উঠলে অর্থী যে রান্না করছে তা দেখে রাগে বৃষ্টির পানি পড়ল অর্থীর আম্মুর। মেয়েটা তাহলে রান্নাও করছে, বেশ ভালো। তবে কিন্তু কি রান্না করছে? পাতিলের দিকে তাকিয়ে দেখতেই তার চোখ জোড়া ছানা বড়া। যে অর্থীকে মেরে ধরেও খিচুড়ি খাওয়ানো যায় না, সে কিনা নিজেই খিচুড়ি রেঁধেছে। সূর্য আজ কোন থেকে উঠেছে? অর্থীর আম্মু কথাটা বলেই অর্থীর জবাবের অপেক্ষা না করে আবার প্রশ্ন করে উঠল, তা কি মনে করে খিচুড়ি রান্না করলি? তোমার তো খিচুড়ি খুবই প্রিয়। ভাবলাম মা মরা মেয়েটা সকালে ঘুম থেকে উঠেই কষ্ট করে নাস্তা বানাবে, আবার তড়িঘড়ি করে হাসপাতালে যেয়ে ডিউটি করবে, কত কষ্টই না হয়ে যায় তা ভেবে আমার মায়া হলো, আর সেজন্যই মা মরা মেয়েটার পছন্দের রান্না করে ফেললাম। ভালো করেছি না? অর্থের মুখে কথাটা শুনতেই হা হা করে উচ্চস্বরে হেসে উঠল অর্থের আম্মু। মেয়েটা আমার মিথ্যে বলতে শিখেছে। তার সত্যিটা বললে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? আপনার পছন্দের খিচুড়ি রান্না করেছিস বললে কি হতো রে মা? জানি না আমি ভেবেছিস? বলে যাস নে। আমার পেট থেকে তুই এসেছিস, তোর পেট থেকে আমি না। ধুর, রাখো তো তোমার মায়েদের কমন ডায়লগ। হুম, তোমাদের সবার একই ডায়লগ। জলদি বলো কিভাবে জেনেছ? মায়ের গলা জড়িয়ে ধরে অর্থী নরম স্বরে কথাটা বলে থামতেই তার আম্মু বলে উঠল, ওই একই ভেবে, যেভাবে তুই জেনেছিস খিচুড়ি অব্রের প্রিয় খাবার। কথাটা বলে একটু হাসলো অর্থের আম্মু। তারপর আবার বলে উঠল, যা এবার অব্রকে ঘুম থেকে ডেকে তুলে খাইয়ে আয়। ঠান্ডা হয়ে গেলে খেয়ে স্বাদ পাবে না। আর শোন, তুই আগে খেয়ে দেখবি, নিজে খেতে পারলে ছেলেটাকে দিস। শুধু শুধু ছেলেটাকে কষ্ট দিতে যাস না। মানুষকে কষ্ট দেওয়া কিন্তু ভীষণ অন্যায়। মিটমিট করে হাসতে হাসতে কথাটা বলে থামলো অর্থের আম্মু। এদিকে মায়ের এমন খোলামেলা অনুমতি পেয়ে খুশিতে আটখানা অর্থী। চটজলদি মায়ের গলা জড়িয়ে রেখেই কপালে একটা চুমুকে, তোমার মতো যদি সবার মা হতো, কথাটা বলেই অব্রের জন্য খিচুড়ি নিয়ে ছুটে গেল অর্থী। খিচুড়ি হাতে অর্থী ছুটে এসে দাঁড়ালো অব্রদের ফ্ল্যাটের সামনে। ফ্ল্যাটের সামনে এসে খিচুড়ি ফ্লোরে রেখে অর্থী কলিং বেল চাপলো কয়েকবার, কিন্তু ভেতর থেকে কারোর সারা শব্দ আসলো না। অব্র যে পড়ে পড়ে বিছানায় এখনো ঘুমাচ্ছে তার বুঝতে বাকি থাকলো না অর্থের। ছেলেদের এই এক জ্বালা, ঘুমিয়ে ঘুমিয়ে জীবন পার করে দিতে পারে। অর্থী কথাটা বলেই নিজের জিহ্বায় কামড় বসালো। কি বলে ফেললাম? এক বুড়ি আরেক বুড়িকে বুড়ি বলে গালি দিয়ে ফেললাম। যাই হোক, অর্থী প্রায় ৮-১০ মিনিট ধরে একের পর এক কলিং বেল চাপার পর টনক নড়ল অব্রের। মানে অব্রের ঘুম ভাঙল। ঘুম ভাঙতেই ঘুম কাতুরে চোখে দরজা খুলল অব্র। অব্র দরজা খুলতেই হান হান করে বাসার ভেতরে ঢুকে পড়ল অর্থী। অর্থীকে ভেতরে ঢুকতে দেখে একটু অবাকই হলো অব্র, যদিও অর্থীকে কিছুই বলল না অব্র। এদিকে অর্থী হনহন করে ভেতরে ঢুকেই ডাইনিংয়ে মুখ ফুলিয়ে বসে পড়ল আর ঝাঁঝালো গলায় বলতে থাকলো, এত সময় লাগে মানুষের দরজা খুলতে? একটা মানুষ কতক্ষণ কতক্ষণ দরজায় এভাবে দাঁড়িয়ে থাকতে পারে? সেই ২ ঘন্টা ধরে কলিং বেল দিচ্ছি তো দিচ্ছি, দরজা খোলার কারো নাম গন্ধই নেই। কথাগুলো একাধারে বলে থামলো অর্থী। ২ ঘন্টা কথাটা বাড়িয়ে বলেছে অর্থী। কেন বলেছে তার জানা নেই, মুখ ফসকে বলে ফেলেছে। অবশ্য কথা একটু বাড়িয়ে বলার অভ্যাস অর্থীর সেই ছোটবেলা থেকেই। যাই হোক, অর্থীকে এমন রাখতে দেখে ডাইনিংয়ে অর্থীর কাছে এসে দাঁড়ালো অব্র। তারপর শান্ত গলায় জানতে চাইল, অর্থী তুমি এত সকালবেলায় কেন? পড়তে এসেছো বুঝি? এখন সকালবেলা? ঘড়িতে তাকিয়ে দেখেন কয়টা বাজে। অর্থী তুমি তো জানোই আমার নাইট ডিউটিতে আমি বেলা করেই উঠি। তাছাড়া আমার সেই কয়দিন রাত তো জাগতে হয়। হুম, জাগতে তো হবেই। জাগতে হবে না? গভীর রাতেই তো রোমান্টিক রোমান্টিক গল্প করতে আলাদা মজা। দিনে কি আর তা সেই পাওয়া যায়? তাই না ভাইয়া? অর্থের চিবানো চিবানো রহস্যঘন গলায় রাত জেগে কথা বলার কথাটা শুনতেই বিস্মিত হলো অব্র। কেসে উঠল অব্র। কয়েকবার কেসে নিয়ে
ভাবনায় পড়ে গেল। এ মেয়ে কিভাবে জানলো? শুনেছে নাকি আমার কথা বলা? মল্লিকার কথা বলা তো শুনতে পাবে না, তার মানে কি আমার কথা বলাই শুনেছে? কিন্তু তা কিভাবে সম্ভব? আমি তো একেবারে আস্তে আস্তে কথা বলেছি। বিপরীত পাশের ফ্ল্যাটে থেকে তো তা কোনোভাবেই শোনার কথা না। কোনো কাজে হয়তো বাইরে বের হয়েছিল, তখনই শুনেছে হয়তো। যাই হোক, শোনো তাহলে অর্থী, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি বসো, তারপর না হয় পড়া শুরু করা যাবে। অব্রের কথাটা বলেই অর্থীকে বসিয়ে রেখে বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হতে দেখলো টেবিলের উপর দুটো প্লেটে খিচুড়ি বেড়ে রেখে বসে আছে অর্থী। খিচুড়ি দেখতেই চোখ জোড়া জল জল করে উঠলো অব্রের। জিব্বায়ও জল চলে জমে এসেছে এরই মধ্যেই। লোভার্ত দৃষ্টিতে অব্র খিচুড়ির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠল, আন্টি পাঠিয়েছে? না, আমি আমি রেঁধেছি নিজের হাতে, তারপর নিয়ে এসেছি আপনার জন্য। তুমি রেঁধেছ? আশ্চর্যান্বিত হয়ে জানতে চাইল অব্র। না, আমার ভূত রেঁধেছে, খেয়ে দেখুন এবার কেমন হয়েছে। অর্থী কথাটা বলে শেষ করতে না করতে আর দেরি না করেই অব্র ঘপাঘপ খেতে শুরু করে দিল অর্থীর রান্না করা খিচুড়ি। অব্র মাথা নিচু করে খাচ্ছে তো খাচ্ছে, উপর দিকে আর তাকাচ্ছে না, খুবই মনোযোগ সহকারে খাচ্ছে। দেখে মনে হচ্ছে যেন কয়েক মাস ধরে না খেয়ে আছে সে। এদিকে অব্রের এই অবস্থা দেখে রাগে ফুলতে শুরু করলো অর্থী। এই কেমন মানুষ, বলবে তো কেমন হয়েছে, তা না খাচ্ছে তো খাচ্ছে। আর চুপ থাকতে পারল না অর্থী। রেগে মেগে গজগজ করতে করতে ঝাঁঝালো কণ্ঠে অব্রকে উদ্দেশ্য করে বলে উঠল, কেমন হয়েছে তা কি আপনার দাদা এসে বলবে? অর্থের খিচুড়ির প্রশংসা না করে থাকতে পারল না অব্র। খিচুড়িটা সত্যি দারুণ হয়েছে। দারুণ বললেও যেন কম হয়ে যায়। খুব 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 বেশি ভালো হয়েছে, এক কথায় অনবদ্য। কিন্তু এই খিচুড়ি কি সত্যি অর্থী রেঁধেছে? প্রশ্নটা বারবারই অব্রের মাথায় ঘুরপাক খায়, কারণ অর্থী যে রাঁধতে পারে না তা জানা ছিল না অব্রের। যাই হোক, অব্র আগে কখনো এমন সুস্বাদু খিচুড়ি খেয়েছে কিনা তা মনেই করতে পারল না। এ পর্যন্ত তার খাওয়ার সবচেয়ে মজাদার খিচুড়ি ছিল অর্থীর হাতে রান্না করা আজকের খিচুড়িটা। অর্থীর রান্নার প্রশংসা করাটা কি ঠিক হবে? মনে মনে ভাবল অব্র। প্রশংসা করাই যায়, এতে করে আবারও অর্থীর খিচুড়ি খাওয়ার আশা করা যাবে। প্রশংসা করলে খারাপ হয় না। ভাবতেই অব্র অর্থীকে উদ্দেশ্য করে বলে উঠল, তুমি তো দারুণ রাঁধতে পারো। আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি রেঁধেছ। দারুণ হয়েছে, অসাধারণ। অব্রের মুখে নিজের রান্নার সুনাম শুনে খুশিতে আটখানা অর্থী। যাই হোক, ছেলেটা তাহলে ভালো জিনিসের কদর করতে জানে, কিন্তু পরিটার বেলায় সেখানে ভুল করলো কেন? ভাবতে মুখটা মলিন হয়ে গেল অর্থের। এদিকে অর্থের মলিন মুখ দেখতেই অব্র বলে উঠল, কি ব্যাপার, প্রশংসা কি একটু কম হয়ে গেল নাকি? না না ভাইয়া, খুশি হয়েছি। তাহলে মন খারাপ কেন? এমনি ভাইয়া, একটা পুরনো কথা মনে পড়ে গেল। কি এমন কথা মনে পড়েছে যা তোমার মিষ্টি চেহারাটা মলিন করে ফেলতে বাধ্য করলো? অন্যদিন বলবো সে কথা। আচ্ছা ভাইয়া, আমাকে আজকে ঘুরাতে নিয়ে যাবেন? আমাকে না আসলে ঘুরতে নিয়ে যাওয়ার বা সময় দেওয়ার মতো কেউ নেই। বাবা তো সবসময় দেশের বাইরে, আর আম্মু তো মানব সেবা নিয়েই মহাব্যস্ত। কখনোই তেমন সময় পাইনি তাদের কাছ থেকে। আর একা একা ঘুরতেও তেমন ভালো লাগে না। আবার এখানে নতুন হওয়ার কারণে তেমন কোনো বন্ধু বান্ধবীও নেই আমার। প্লিজ ভাইয়া, না করবেন না। কিন্তু কোথা নিয়ে যাব? আর আম্মুকে এবার কি বলবো? ব্যাপারটা কিভাবে এবার নিবেন তিনি? আসলে বুঝতে পারছো, তুমি এখনো ছোট নেই। সব মিলিয়ে নিজের কাছেও কেমন যেন অস্বস্তি লাগছে। অব্র চিন্তিত ভঙ্গিতে কথাটা বলে থামতেই অর্থী বলে উঠল, আন্টিকে নিয়ে আপনার একদম চিন্তা করতে হবে না। আমি ম্যানেজ করব। আপনি শুধু নিয়ে যাবেন কিনা তাই বলেন। আচ্ছা, 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 নিয়ে গেলাম না হয়, কিন্তু কোথায় যাবে? তা বের হলেই বলতে পারবো। রিক্সা চড়ে বসে বসে না হয় তা ঠিক করব। অব্র অর্থীকে ঘুরতে নিয়ে যাবে। রাজি হওয়াতে খুশিতে আটখানা। অর্থী অনেক আনন্দিত সে। অব্রের কথা তার যেন বিশ্বাসই হচ্ছে না। অর্থী মনে করছিল অব্র কখনোই তাকে ঘোরাতে রাজি হবে না, কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণ করে অব্রের রাজি হয়ে যাওয়ায় বেশ অবাকই হলো অর্থী। অর্থী হতবাক হলেও মনে মনে বেশ খুশি। অব্রের সাথে একান্তে সময় কাটানো বা পাশাপাশি রিক্সায় বসাটা অর্থীর স্বপ্ন ছিল। আজ অর্থীর সেই স্বপ্নটা বাস্তবে রূপ নিয়েছে। খুশি না হয়ে পারা যায়? তাই তো আজ এত খুশি অর্থী। যাই হোক, অব্রের সাথে কথা শেষ করে অর্থী নিজের বাসার দিকেই পা বাড়াতেই পেছন থেকে অব্র বলে উঠল, কি ব্যাপার, পড়বে না আজ? আজ আর পড়বো না ভাইয়া, খুশিতে পড়া হবে। পারবো পড়তে? আমি পারবো না। অর্থী কথাটা বলতে বলতে ফ্ল্যাটের সদর দরজা খুলে এক পা বাহিরে দিতেই দেখতে পায় মিসেস শাহানা সিঁড়ি বেয়ে বাসার দিকে উঠছে। মিসেস শাহানাকে দেখতেই খুশিতে গদগদ হয়ে অর্থী বলে উঠল, আন্টি এসেছেন আপনি? আপনার অপেক্ষাতে ছিলাম। কেন রে মা, কিছু বলবি? হুম, অব্র ভাইয়াকে বলেছি বিকেলে আমাকে ঘুরতে নিয়ে যেতে। ভাইয়া তো আপনার অনুমতি ছাড়া যাবেই না। এদিকে আপনাকে বলার সাহসও পাচ্ছে না। উনি কি বলে জানেন? বলে আমি নাকি বড় হয়েছি, আমার সাথে ঘুরতে যাওয়া নাকি শোভা পাবেন না, আপনি রাগ করবেন। শেষে আমার জোড়াজুড়িতে বলেছে আপনার কাছ থেকে অনুমতি নিতে পারলেই নিয়ে যাবে। পরে আমি বলেছি আন্টির অনুমতি নেওয়ার আমার জন্য কোনো ব্যাপারই না, আপনি তৈরি হয়ে নেন। ঠিক বলেছি না আন্টি? প্লিজ 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 বলেন না আন্টি, ঠিক বলেছি? ঠিক বলেছ। ঠিক আছে, যেও বিকেলে।
মিসেস শাহানা কথাটা বলে মিটমিট করে হাসলো আর মনে মনে বলতে লাগলো, মেয়েটা হাতে পায়ে বড় হলেও মন এখনো ছোটই রয়ে গেছে, বোকা একটা মেয়ে। এদিকে মিসেস শাহানাকে নিজের চিকন জালে ফেলতে পেরে খুশি অর্থী নিজেকে বোকাশোকা বুঝিয়ে রাজি করিয়ে নিয়েছে মিসেস শাহানাকে। যাই হোক, মিসেস শাহানাকে রাজি করিয়ে অর্থী আর দেরি না করে নিজেদের ফ্ল্যাটে ঢুকে পড়ল। তারপর সোজা নিজের রুমে যেয়ে আয়নার সামনে দাঁড়ালো। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে অর্থী নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। এদিকে ততক্ষণে অর্থীর আম্মু হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। বাসায় এখন অর্থী একা, সেই জন্যই তো আয়নার সামনে এতক্ষণ দাঁড়িয়ে থাকতেই পারছে অর্থী। না হয় আয়নার সামনে 5 মিনিটের বেশি 7 মিনিট কখনোই দাঁড়াতে পারে না অর্থী। আয়নার সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা অমঙ্গলের মনে করেন অর্থীর আম্মু। এজন্য অর্থীকে বেশিক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলে চিল্লাচিল্লি শুরু করে দেন। আজ আম্মুর ডে শিফটে ডিউটি থাকায় বেশ হয়েছে, ইচ্ছে মতো সাজতে পারবো ভেবেই খুশি হয়ে ম্লান সারতে বাথরুমে গোসল করতে চলে গেল অর্থী। দীর্ঘ সময় ধরে আজ লম্বা একটা গোসল দিয়েছে অর্থী। প্রায় 1 ঘন্টা ধরে গোসল করেছে আজ। চুলে 4-5 বার শ্যাম্পু করেছে। উদ্দেশ্য ছিল একটাই, চুল থেকে যেন মিষ্টি ঘ্রাণ ছড়ায় আর সেই ঘ্রাণে উন্মাদ হয়ে যায় অভ্র। অর্থীর ভালো করে জানা আছে, মেয়েদের চুলের ঘ্রাণে উন্মাদ হয়ে পড়ে ছেলেরা। ছেলেদের ধারণা মেয়েদের চুলে থাকে পাগল করা মিষ্টি সুঘ্রাণ। কিন্তু ধারণাটা যে একদমই ভুল ধারণা তা ভালো করেই জানা আছে অর্থের। মূলত মেয়েদের চুলে আলাদা কোনো ঘ্রাণ নেই, যেই ঘ্রাণটা পাওয়া যায় তা কেবল শ্যাম্পুরই ঘ্রাণ। এজন্য অর্থী 4-5 বার করে চুলে শ্যাম্পু করেছে, ঘ্রাণটা যেন তীব্র হয়। যাই হোক, অর্থী গোসল সেরে জামা কাপড় চেঞ্জ করে বেরিয়েই আবারও দাঁড়িয়ে পড়েছে আয়নার সামনে। তারপর নিজেকে আবারও নিখুঁতভাবে দেখে নেয় তার আম্মুর আলমারিতে তুলে রাখা লাল রঙের শাড়িটা বাহিরে বের করে এনে পরিপাটি করে পরে নিয়ে সাজতে শুরু করলো। বেলা 3টার দিকে বাসা থেকে বেরিয়ে পড়েছে অভ্র আর অর্থী। যদিও বা অভ্র চেয়েছিল বিকেল করেই বের হতে, কিন্তু অর্থীর জন্য আর পারল কোথায়, এই অসময় বের হতে বাধ্য হয়েছে। অর্থী গোসল করার পর প্রায় 3 ঘন্টা সময় নিয়ে এসেছে। তারপর অভ্রদের বাসায় যে এক রকমের টেনে হিঁচড়ে অভ্রকে বের করে নিয়ে এসেছে। দুজন বেরিয়ে বাসার সামনের গলি থেকে একটা রিক্সা নিয়েছে। তারপর দুজন রিক্সার উপর উঠে বসতেই অর্থী রিক্সার হুড তুলে দিল। এতে অভ্র একটু অস্বস্তিতে পড়লেও কিছু বলল না। এদিকে অভ্র কিছু না বলাতে মনে মনে খুশি হলো অর্থী, আর মনের ভেতর সাহসও একটু বেড়ে গেল তার। সেই জন্যই তো অভ্রের দিকে বেশ খানিক চেপে ঠেসে বসলো অর্থী। এদিকে অর্থী চেপে বসায় কেসে উঠল অভ্র। তারপর হালকা কেসে বলে উঠল, বসতে এত জায়গা লাগে তোমার? এত ঠেসে বসার কি দরকার ছিল? ঠেসে বসেছি কি আর সাধে? দেখেন না কত অল্প জায়গা, না ঠেসে বসার উপায় আছে? বুঝেছি, কিন্তু কোথায় যাবে বললে না তো এখনো। পৌর শিশু পার্কে যাব বলল অর্থী। কিন্তু শিশু পার্কে যাবে তো শিশুরা, আমরা কেন? আমাকে কি আপনার বুড়ি মনে হয়? অর্থীর বাচ্চাদের মতো কথাটায় হো হো করে হাসিতে ফেটে পড়ল অভ্র। তারপর বলে উঠল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঠিকই বলেছ অবশ্য। যদিও বা অভ্র আনমনে চেয়েছিল মনে মনে অন্য কোথাও যেতে, কিন্তু অর্থীর কথাটা ফেলতে না পেরে সিদ্ধান্ত নিল পার্কে যাবে। যাই হোক, রিকশায় এমন টুকটাক কথাবার্তা বলতে বলতে এরই মধ্যে দুজন পৌঁছে গেল পার্কে। পার্কে পৌঁছে বাইরে আর সময় নষ্ট না করে চটজলদি 2টা টিকিট কেটেই ভেতরে ঢুকে পড়ল দুজন। পার্কের ভেতর দুজন পাশাপাশি হাঁটছে, কেউ তেমন কোনো কথা বলছে না। এভাবে কেটে গেল কিছুক্ষণ, আর তখনই অর্থী বলে উঠল, চলেন ভাইয়া, শেষ দিকটা যাই। সেখানে অনেককাল আগের একটা গভীর কূপ রয়েছে। সেটা এতটাই গভীর যে তার সংযোগ পাতালের সাথে। জানেন, সেখানে 2টো শতবর্ষী মজার মাছও রয়েছে। গজার মাছ, শতবর্ষী গজার মাছ যে আছে আপনি জানতেন? জানতেন না হয়তো। সেগুলোকে দেখতে না আমার অনেক ভাল লাগে। অর্থের মুখে কথাটা শুনতেই ভ্রু কুঁচকে অভ্র বলে উঠল, তুমি তো বলেছ আগে কখনো এখানে আসোনি, তাহলে গজার মাছের কথা জানলে কিভাবে? আর তুমি, আর তোমার দেখতে ভাল লাগে মানে? তুমি দেখেছো? আরে আমি শুনেছি। ভাল লাগে বলতে ভাল লাগবে তাই বলতে চেয়েছি। থতমত করতে করতে কথাটা বলে থামলো অর্থী। আর তখনই অভ্র বলে উঠল, আমি এখানকার স্থানীয়, এখানেই বেড়ে উঠেছি, আর এই পার্কটায় না হলেও কয়েক হাজার বার এসেছি। অথচ আমি জানিও না বা শুনিও নি এখানে গভীর কূপ রয়েছে, আর গজার মাছের কথা তো দূরের কথা। আর তুমি কয়েকদিন হলো আসলে, আর এরই মধ্যে শুনেছো জেনেছো? কার থেকে জানলে? তোমার তো মনে হয় ভুল জেনেছো তুমি, যা সে তোমাকে মিথ্যে বলেছে। আরে মিথ্যে বলেনি। আপনি আমার সাথে চলেন না, নিজের চোখে দেখে নেবেন। তোমার সাথে চলবো মানে? তুমি কিভাবে চিনবে কোন জায়গাটায় কূপ? আরে সেটা পরেও জানতে পারবেন, রাখেন এসব কথা। এখন বলেন, আপনি কি জানেন একটা গজার মাছের বয়স যখন 2 যুগেরও বেশি হয়ে যায়, তখন আর সেটা মাছ থাকে না, দানব হয়ে যায়। তারা তখন ইচ্ছে করলেই যা কিছু করতে পারে, যে কোনো রূপ ধারণ করতে পারে। এখানকার গজার মাছ দুটোও কিন্তু দানব, যদিও এগুলোর ব্যাপারে মানুষ কিছুই জানে না। আর আজ পর্যন্ত কেউ এদের এখানে দেখতেও পায়নি। তবে আমি দেখেছি কয়েকবার। মাছগুলো মানে দানবগুলো আমার অনেক প্রিয় জানেন। আমি প্রায় এখানে এসে গল্প করি। কথাগুলো বলেই জিহ্বায় কামড় বসালো অর্থী। তারপর হা হা করে হেসে উঠে
কথার মোড় অন্যদিকে ঘুরিয়ে বলে উঠল, মজা করলাম ভাইয়া, চলেন তাহলে দেখে আসি। কোনো মানুষ দেখেনি তো কি হয়েছে, আমরা দেখলেও তো দেখতে পারি। কথাটা বলেই অর্থী আচম্বিত অব্রের হাত চেপে ধরে গভীর কূপের দিকে হাঁটতে শুরু করলো। আর অব্র বোকার মতো চলতে শুরু করলো অর্থের পেছু পেছু। অর্থের হাত ধরে গভীর কূপের কাছে পৌঁছতেই চমকে উঠল অব্র। এখানে যে সত্যি সত্যি একটা কূপ দেখা যাচ্ছে। অবশ্য এটিকে কূপ বলাও ঠিক হবে না, কূপ বললে যে ভুল হয়ে যাবে, কারণ কূপটার আয়তন সাধারণ কূপ বা কুয়োর আয়তনের দিক থেকে যথেষ্ট বেশি। কূপটার আয়তন ছোটখাটো একটা পুকুরের মতো নেই। যাই হোক, কূপটা দেখতেই অব্রের মাথায় ঘুরপাক খেতে শুরু করলো। অব্র এতক্ষণ ভেবেছিল অর্থী কারো কাছ থেকে কুয়োর ব্যাপারে গুজব শুনেছিল। এখানে আসলেই সে তার ভুল বুঝতে পারবে। এখানে এসে যখন দেখবে এখানে কোনো কূপ টুপের অস্তিত্ব নেই, তখনই সে বুঝতে পারবে সে যে কারো গুজবে কান দিয়ে ফেলেছিল। তাই তো অব্র তখন আর কথা না বাড়িয়ে অর্থের পিছু পিছু এখানে আসতে আগ্রহ দেখিয়েছে। এখানে যে কোনো কূপ টুপ নেই সেই ব্যাপারে শতভাগ নিশ্চিত ছিল অব্র। এই পার্কে সে অসংখ্যবার এসেছে, আর এখন ঠিক যেই জায়গাটায় কুয়োটা দেখতে পাচ্ছে এই জায়গাটায় অসংখ্যবার এসেছিল অব্র, কিন্তু কোনোদিনও কূপটা দেখতে পায়নি অব্র। এখন তো না, কূপটা ২-১ বছরের মধ্যে খনন করা হয়েছে এমন তো না, এর মধ্যে হয়তোবা তার এখানে আসা পড়েনি, কিন্তু তাও বা কিভাবে সম্ভব? কূপটা দেখে যেই বলে দিবে যে কেউ এটি যে শত বছরের পুরনো, তাহলে কি অব্র এখন ভুল দেখতেছে? নাকি আগে ভুল দেখেছিল বা খেয়াল করেনি, নাকি অতিপ্রাকৃত কিছু ঘটতে চলেছে তার সাথে? এদিকে অব্রকে এমন গভীর ভাবনায় ভাবতে দেখে আর চুপ থাকতে পারল না অর্থী। এবার সে বলে উঠল, আরে ভাইয়া কি ভাবছেন এমন? অর্থী কথাটা বলে অব্রের উত্তরের অপেক্ষা না করেই আবারও বলে উঠল, আমি জানি আপনি কি ভাবছেন। আপনি ভাবছেন এখানে এত বছরের পুরনো কূপ আসলো কিভাবে, যেখানে আপনি শতবার এসেও আগে কখনো দেখতে পাননি বা কারো কাছ থেকে শুনেননি কূপটার কথা, তাই না ভাইয়া? এটাই তো ভাবছেন, ঠিক বলেছি না? হ্যাঁ, চিন্তিত ভঙ্গিতে জবাব দিল অভ্র। আপনার ভাবনা যুক্তিসঙ্গত। আসলে এই কূপটা ১ বছর আগেও মানুষের অগোচরে ছিল। কূপটা দৃষ্টিগোচর হয়েছে বছরখানেক আগে। মূলত এই কূপটা এত বছর বিশাল আকৃতির একটা পাথরের নিচে ঢাকা পড়েছিল। পাথরটা নিশ্চয়ই দেখেছেন। যাই হোক, কোনো এক কারণে পার্কের কর্তৃপক্ষ পাথরটা এখান থেকে স্থানান্তরিত করেন। আর তখনই তারা শত বছরের পুরনো এই গভীর রহস্যময় কূপটা আবিষ্কার করেন। এই জন্যই আপনার এসব অজানা, বুঝলেন? যাই হোক ভাইয়া, এ নিয়ে আর কারোর সাথে আলাপ করবেন না। তাহলে চলেন, দেখি মাছ দুটার দেখা পাই কিনা। কিন্তু তুমি এত সব কিভাবে জেনেছো? পরিষ্কার করে তো বললে না কিছুই। আর গজা মাছ সম্পর্কেই বা কিভাবে জেনেছো? গজার মাছ দানব হয়ে যায় সেটাও বা কে বলেছে? বললাম তো ভাইয়া, আমার বান্ধবীর কাছ থেকে জেনেছি। তাছাড়া আমি কিভাবে জানবো? আমি কি ভূত নাকি পেতনি? কিন্তু তুমি তো বলেছো মাছ দুটো তোমার খুব প্রিয়। প্রায়শই এখানে এসে দেখে যাও। আরে মিথ্যে বলেছিলাম, আপনার আগ্রহের জন্য। আমি এখানে কার সাথে আসবো হুম? এসব সবকিছুই আমার শোনা, বুঝেছেন? অর্থের কথায় ভ্রু কুঁচকে অব্র জবাব দেয়, হ্যাঁ বুঝেছি। অর্থের কথাগুলো গ্রহণযোগ্য মনে হচ্ছে অব্রের কাছে। তাই তো অব্র আর কথা না বাড়িয়ে মাছ দুটো দেখতে কূপের কাছে যে উঁকি দিয়ে দেখার চেষ্টা করলো। যদিও বা অব্র একবার মনে করার চেষ্টা করেছিল এখানে সত্যি কি কোনো পাথর ছিল কিনা, কিন্তু শত চেষ্টা করেও অব্র মনে করতে পারল না এখানে কোনো পাথর ছিল কিনা। যাই হোক, মনে করতে না পেরে অব্র আর এ নিয়ে মাথা ঘামালো না। সে ভাবলো পাথর থাকলেও থাকতে পারে, হয়তো কোনোদিন খেয়াল করিনি। কূপের মুখটা এমন খোলামেলা কেন? কূপের কাছে যেতেই অর্থীকে উদ্দেশ্য করে জানতে চাইলো অব্র, কে জানে, আমি বলতে পারবো না। পার্কে কর্তৃপক্ষই ভালো বলতে পারবে। কিন্তু মুখটার চতুর্দিক তো লোহার তারকাটা দিয়ে বেড়া দিয়ে দেওয়ার দরকার ছিল। যে কোনো মুহূর্তে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। কেউ যদি মাছগুলো দেখতে একটু অসাবধান হয়ে উকি-ঝুঁকি দিয়ে নিচে পড়ে যায় একবার, তাহলে কি হবে ভাবতে পারছো? নিশ্চিত মৃত্যু হবে তার। এই কেমন বোকামি করলো তারা? বাদ দেন তো, আপনার এসব নিয়ে ভাবতে হবে না। কেউ পড়বে না। তার চেয়ে দেখেন মাছ দুটো দেখা মেলে কিনা। অর্থী চেহারায় কিঞ্চিত রাগ ফুটিয়ে কথাগুলো বলে থামতেই আচ্ছা বাবা আচ্ছা বলেই অব্র মাছ দেখায় মনোযোগ দিল। যদিও বা অব্রের মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে কর্তৃপক্ষের এমন অবহেলা কেন, মাথায় শুধু তার এটাই চিন্তা করছে। কূপের জলের দিকে নজর পড়তে দু চোখ ছানা বড় অব্রের। জলের রং কখনো হলুদ হয়, এগুলোর রং হলুদ কেন ভেবে কুল কিনারা পায় না অব্র। এদিকে অব্র যখন জলের রং নিয়ে ভাবনায় মগ্ন, ঠিক তখনই অব্র খেয়াল করলো সেই হলুদ রঙের জলের ভেতর থেকে বিশাল আকার ভয়ঙ্কর দুটো কালো চোখ তার চোখের দিকে চেয়ে আছে। চোখ দুটো কুচকুচে কালো হওয়ার কারণে তা হলুদ রঙের জলের ভেতরও স্পষ্ট চক্ষু গোচর হলো অব্রের। এদিকে চোখে চোখ চোখাচোখি হতেই আঁতকে উঠে অব্র। অজানা এক প্রীতি এসে যেন ঝাপটে ধরেছে অব্রের মনে। ঠিক তখনই অর্থী বলে উঠল, ভয় পাচ্ছেন কেন ভাইয়া? এটাই তো সেই গজার মাছ। অর্থী কথাটা বলে শেষ করতে না করতেই কূপের পানিতে লাফিয়ে উঠে বিশাল আকৃতির গজার মাছটা। গজারের দাপানোর প্রভাবে কূপের জলে ঢেউয়ের সৃষ্টি হয়ে সেই ঢেউ আছড়ে পড়ে কূপের পাড়ের সাথে। আর তখনই কিছু জল ছিটকে উপরে পর্যন্ত উঠে আসে। অব্রের গায়েও এসে লাগে সেই জল। সামান্য ভেজে যায় অব্র। আর তখনই সে বলে উঠে, তুমি তো বলেছো এখানে মাছ দুটো থাকে, একটা কেন, আরেকটা কোথায়?
আছে হয়তো কোথাও, হয়তো ধারে কাছে, সামনাসামনি কোথাও, আবার হয়তো দূরে কোথাও। হা হা, বলেছিলাম না ভাইয়া, কূপের সাথে সমুদ্রতলের সাথে সমুদ্র আছে সম্পর্ক। এখানেই যে তাদের থাকতে হবে এমনটাও তো না, নাকি? বুঝলাম, থাকলেই ভালো, কিন্তু এখানকার পানির রং হলুদ কেন? তা তো আমি বলতে পারবো না। আম্মু ভালো থাকলে আম্মু বলতে পারতো, আম্মু ভালো জানে। কার আম্মু? তোমার আম্মু জানে সব। অব্র অবাক হয়ে জানতে চাইলে অর্তি বলে উঠে, হুম, আরে আমার বান্ধবীটা তো এসব আমার আম্মুর সামনেই বলেছে। মানে আমার বান্ধবীটা আমার বাসায় একদিন এসেছিল, আর সেদিনই কথায় কথায় এসব বলেছিল। আম্মু ছিল সেখানে, আর তাই আম্মু এসব জানে। বুঝেছেন? বুঝলাম, কিন্তু পানি কেন হলো তা তুমি জানো না, অথচ তোমার আম্মু জানে। আরে ছাগল, তখন আমি ছিলাম না সেখানে, একটা কাজে তখন আমি উঠে অন্য রুমে যাই। এই জন্য আমি জানি না আম্মু জানে। অর্থী কথাটা বলেই জিহ্বায় কামড় বসায়। সরি ভাইয়া, সরি, মুখ ফুসকে বেরিয়ে গেছে কথাটা। আসলে আপনি অনেক বেশি প্রশ্ন করেন তো এই জন্য। কিছু মনে করেননি তো? না, কিছু মনে করিনি। আচ্ছা, অর্থী, তুমি যে বলেছিলে গজার মাছ দানব হয়ে যায়, কথাটা কি সত্যি? অব্রকে আবারও প্রশ্ন করতে দেখে অর্থের ইচ্ছে করছে আবারও ছাগল বলতে, কিন্তু অর্থী তা বলল না। নিজেকে শান্ত রেখে দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, আল্লাহ, জানি না তো আমি ভাইয়া, আমিও তো শুনেছি, হয়তো সত্যি, আবার হয়তো মিথ্যে, তবে আমারও মনে হয় সত্যি। তাই হবে। দেখলেন না মাস্টার চাহনি, কি যে ভয়ঙ্কর। আমার মনে হচ্ছে তোমার বান্ধবীর কথা ঠিক। অব্র কথাটা বলে শেষ করতে না করতেই দেখতে পায় একটা ৮-১০ বছর বয়সী বাচ্চা মেয়ে তাদের দিকে দৌড়ে ছুটে আসছে। মেয়েটা যথেষ্ট কিউট, যে কারো নজর পড়বে। তাই তো নজর পড়েছে অব্রের আর অর্থের। কিন্তু মেয়েটা কূপের দিকে দৌড় আসছে কেন? সে কি কূপটা দেখতে পাচ্ছে না? বুঝতেছে না কূপে পড়লে যে নির্ঘাত মৃত্যু হবে। অব্র কথাগুলো ভাবতে ভাবতে মেয়েটা ততক্ষণে কূপের কাছে পৌঁছে গেল। আর তখনই অর্থে মেয়েটার হাত চেপে ধরল আর বলল, এ মেয়ে, পড়ে যাবে না? দেখে চলতে পারো না? এভাবে দৌড়াচ্ছ কেন? কি দেখে চলবো? বিড়বিড় করে জবাব দিল মেয়েটা। মেয়েটা কথাটা বলে শেষ করতে না করতে অব্র বলে উঠল, ওই যে দেখো গভীর কূপ, একবার পড়লে মরে যাবে, আর কখনোই উপরে উঠতে আসতে পারবে না। অব্রের কথাটা শুনতেই মেয়েটি কেমন আর চোখে তাকালো দুজনের দিকে। তারপর কি যেন ভেবেই আচম্বিত দৌড়ে চলে গেল যেদিকটা থেকে দৌড়ে এসেছে সেদিকটায়। বাচ্চা মেয়েটার এমন আচরণে অবাক হলো অব্র। মানসিক প্রতিবন্ধী হয়তো, ভাবলো অব্র। আর তখনই অর্থে বলে উঠল, চলেন তাহলে ভাইয়া, আজ আর ভাল লাগছে না, বাসার দিকে রওনা করি। ঠিক আছে, চলো। বলেই দুজন পার্ক থেকে বেরিয়ে আগের মতো একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা করলো। সন্ধ্যার আগে আগে বাসে পৌঁছালো দুজন। এদিকে এত জলদি ফিরে আসে মিসেস শাহানা অবাক হয়ে জানতে চায়, এত জলদি চলে আসলি যে? এরই মধ্যে তোদের ঘোরা শেষ? এত অল্প সময়ের ভেতর? অর্থে নাকি শরীর খারাপ করছিল, আর আমার কাছেও কেমন যেমন লাগছিল মা। আচ্ছা আম্মু, একটা কথা বলো তো, গজার মাছ নাকি একটা বয়সে এসে দানব হয়ে যায়, জানো তুমি? জানি না আমি এসব, তবে আমিও শুনেছি। কিন্তু কেন হঠাৎ এই কথা জানতে চাইলি? এমনি, অর্থের মুখে শুনেছি, আমার বিশ্বাস হয়নি, তাই তোমার কাছে জানতে চেয়েছি। কথাটা বলেই অব্র ফ্রেশ হয়ে এসে খেতে বসলো, আর মিসেস শাহানার ডিউটিতে যেতে তৈরি হতে শুরু করলো। অব্রের খাওয়া শেষ হতে হতে মিসেস শাহানা তৈরি হয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো, আর অব্র খাওয়া শেষ করে পড়তে বসে পড়লো। এরই মধ্যে চারদিকে অন্ধকার নামতে শুরু করলো। রাত তখন 11টা। চতুর্দিকে এরই মধ্যে নিস্তব্ধ হয়ে পড়েছে। অব্রের শরীরটা বেশ ক্লান্ত লাগছে, ঘুম ঘুম পাচ্ছে কেমন। শত চেষ্টা করেও যেন চোখ জোড়া খোলা রাখতে পারছে না অব্র। তাই তো অব্র ঘুমের কাছে হার মেনে সিদ্ধান্ত নিয়েছে ঘুমিয়ে পড়বে। যেমনটা ভেবেছে তেমনটাই করেছে অব্র। বিছানায় নিস্তেজ শরীরটা এলিয়ে দিয়েছে। আর ঠিক তখনই আচম্বিত শুরু হয়েছে ঝড়। বাইরে মাত্রাতিরিক্ত ঝড় হচ্ছে। বুঝতেই ঘুম উবে গেল অব্রের। এ কিসের ঝড়? বুঝতে আর বাকি থাকলো না তার। বিছানার উপর চটজলদি উঠে বসলো অব্র। উঠে বসতেই তার নজর পড়ল দূরে এরিনের পিঠে চেপে বসে আছে মল্লিকা। মল্লিকা দেখতেই আজ আঁতকে উঠল অব্র। মল্লিকাকে আজ ভীষণ ভয়ঙ্কর দেখাচ্ছে, খুব বেশি ভয়ঙ্কর। এমন রূপে মল্লিকাকে আগে কখনো দেখেনি অব্র। মল্লিকাকে ভীষণ ভয়ঙ্কর দেখাচ্ছে, এমন ভয়ঙ্কর রূপে মল্লিকাকে আগে কখনোই দেখেনি অব্র। মল্লিকার লাল চক্ষু জোড়ার দিকে নজর পড়তেই তাই তো বারবার আঁতকে উঠছে অব্র। উফ, কি যে ভয়ঙ্কর! কিন্তু মল্লিকা আজ এমন অগ্নিমুখ কেন? ভাবতে চেষ্টা করলেও ভেবে পায়নি অব্র। এদিকে ভেতরে ভেতরে বেশ ভয়ও পাচ্ছে সে। অশরীরী বলে কথা। অব্রের ভালো করেই জানা আছে, রেগে গেলে অশরীরীদের হিতাহিত জ্ঞান থাকে না। রাগের মাথায় যে কোনো কিছুই করে ফেলতে দুবার ভাবে না তারা। এসব ভেবেই একটু ভয় পাচ্ছে অব্র। অবশ্য মল্লিকা অশরীরী হলেও মল্লিকার উপর যথেষ্ট ভরসা রয়েছে অব্রের। মল্লিকা প্রচণ্ড রেগে থাকলেও তার সাথে তেমন খারাপ কিছু করবে না, এই ভরসা রয়েছে অব্রের। কিন্তু তারপরও শতভাগ নিশ্চিত থাকতে পারছে না সে। কিন্তু হঠাৎ রেগে কেন মল্লিকা? ভাবার চেষ্টা করতেই এবার মনে পড়ল অব্রের হয়তো অর্থীর সাথে ঘুরতে যাওয়াতে, কিন্তু এই কারণটা যুক্তিসঙ্গত মনে হচ্ছে না তার।
কারণ অর্থের সাথে ঘুরতে যাওয়ার ব্যাপারটা কিভাবে জানার কথা? ব্যাপারটা তো জানার কথা না। মল্লিকা কোনোভাবেই তো জানবে না। অর্থের সাথে যে সময়টায় অভ্র ঘুরতে বের হয়েছিল, সেই সময়টায় মল্লিকার পরিস্থান থাকার কথা। তাহলে সে দেখবে বা জানবে কিভাবে? এমনও না মল্লিকা সে সময় পৃথিবীতে ছিল। এমনটা হবার সম্ভাবনা খুবই কম। কারণ মল্লিকা এ পর্যন্ত কোনোদিন দিনের বেলায় পৃথিবীতে আসেনি। পরীদের দিনের বেলায় পৃথিবীতে বেড়াতে আসার উপর নিষেধাজ্ঞা রয়েছে পরিস্থানে। তাহলে মল্লিকা জানল কিভাবে? নাকি অন্য কোনো কারণে চটে আছে? অভ্র এসব ভেবে শেষ করতে না করতেই তার নজর পড়ল এরিনের দিকে। এরিনের দিকে অভ্রের নজর পড়তেই অভ্র দেখতে পায় এরিনের পিঠের উপর থেকে নেমে পড়তেছে মল্লিকা। মল্লিকা নেমে এগিয়ে আসতে শুরু করলো অভ্রের দিকে। আর মল্লিকার পিছু পিছু এরিনও এগিয়ে আসতে লাগলো অভ্রের দিকে। যদিও বা এরিনের অদৃশ্য হয়ে যাওয়ার কথা, কারণ মল্লিকা এরিনের পিঠের উপর থেকে নেমে পড়তেই এরিন অদৃশ্য হয়ে যায় সবসময়। কিন্তু আজ অদৃশ্য না হয়ে অভ্রের দিকে এগিয়ে আসছে। ব্যাপারটা বেশ ভাবাচ্ছে অভ্রকে। শুধু যে ভাবাচ্ছে তেমনটাও না, অভ্রকে রীতিমতো কাঁপাচ্ছেও ভয়ে। আচম্বিত ঘুম ভেঙে গেল অর্থের। কেবলই তার চোখটা লেগে এসেছিল, কিন্তু তার মায়ের মৃত্যুর ভয়ঙ্কর সেই স্বপ্নটা আজ আবারও দেখে ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভাঙতেই লাফ দিয়ে উঠে বিছানার উপর বসে পড়ল অর্থে। তারপর এক নাগাড়ে হাঁপাতে শুরু করলো আর বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। অর্থী প্রত্যেকবারই স্বপ্নটা দেখার পরে হাঁপিয়ে ওঠে। কি যে ভয়ানক স্বপ্নটা! কিন্তু স্বপ্নটা ভয়ানক হলেও স্বপ্নটার মানে তেমন ভয়ঙ্কর নয়। মল্লিকা অভ্রের সাথে দেখা করতে আসলে বা ঘনিষ্ঠ হবার দৃশ্য এরকম ব্যাপারটা হয় তখনই, যখন সে ঘনিষ্ঠ হবার চেষ্টা করে। স্বপ্নটা তখনই দেখে অর্থী। এই স্বপ্নটার পিছনে হয়তো অন্য কোনো রহস্য থাকতে পারে। তবে তা এখনো অজানা অর্থের সেই কারণটারই আবিষ্কার করতে পেরেছে। যাই হোক, অর্থী স্বপ্নটা দেখার ফলে বুঝতে পেরেছে মল্লিকা আজও দেখা করতে এসেছে অভ্রের সাথে। ভাবতেই রাগে গজগজ করতে শুরু করলো অর্থী। গজগজ করতে করতে বিড়বিড় করতে করতে অর্থী বলতে থাকলো, মল্লিকা ডাইনিটা আজ আবারও এসেছে। এত নিষেধ এত হুমকি দেওয়ার পরেও আবারও এসেছে অভ্রের কাছে। অর্থের এই মুহূর্তে ইচ্ছে করছে বিছানা ছেড়ে অভ্রের রুমে যে মল্লিকার চুলের মুঠো ধরে উপরে তুলে একটা আছাড় দিতে। কিন্তু অভ্রের বাসায় যে এই কাজ করতে তার বিবেকে বাধা দিচ্ছে। বড় কথা, অভ্র তার সম্পর্কে জেনে গেলে কিনারায় এসে নৌকা ডুবে যাওয়ার মতো ঘটনা হবে ভেবেই নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে অর্থে। মল্লিকা তো কত রকম করেই ব্যাপারটা হয়েছে। যাই হোক, মল্লিকাকে কত করে বলেছে অর্থী অভ্রের জীবন থেকে সরে পড়তে, কিন্তু না, মেয়েটা শুনছেই না। ধৈর্যের যেন বাঁধ ভেঙে যাচ্ছে অর্থের। আর যেন নিতে পারছে না সে এসব। মল্লিকার একটা ব্যবস্থা করতেই হয়, কিন্তু মল্লিকার দফা রফা করতে যেয়ে অভ্র যদি কোনোভাবে তার ব্যাপারে জেনে যায়, তাহলে তো তার সব পরিকল্পনাই শেষ। এসব ভেবেই অর্থী আর মল্লিকার সাথে সরাসরি কোনো ঝামেলায় জড়াচ্ছে না। না হয় কবেই মল্লিকাকে তার রাস্তা থেকে সরিয়ে দিত। কিন্তু এসব ভেবেই নিজেকে ২ বছর ধরে নিয়ন্ত্রণ করে আসছে। তার আর কয়টা দিন সময় সুযোগ পেলেই হয়। অভ্রকে নিজের করে নিতে আর কয়েকটা দিনই যথেষ্ট। কথাটা ভেবেই নিজেকে সান্ত্বনা দিয়ে আবারও শুয়ে পড়ল অর্থে। ঘুমানোর চেষ্টা করতে লাগলো অর্থে, কিন্তু না, আজ আর কোনোভাবেই যেন ঘুম আসছে না চোখ জোড়ায়। উল্টাপাল্টা আজেবাজে কী সব চিন্তা ঘুরছে মাথায়। মনটা কেমন ছটপটাচ্ছে। কিন্তু কেন? এই স্বপ্নটা তো সে হাজারবার দেখেছে। কিন্তু আগে কোনোদিন তো এমন লাগেনি তার কাছে। তাহলে আজকেই কেন এমন লাগছে? নাকি আজ অন্য কিছু ঘটতে চলছে যা সে কল্পনাও করতে পারছে না বা করছে না? যাই হোক, মল্লিকাকে নিয়ে আর ভাবতে চায় না অর্থেই। কী বা আর ভাববে? মল্লিকার জায়গায় যে আজ সেও থাকতে পারত, যদি না সেদিন মল্লিকাকে সে একা পৃথিবীতে আসতে না দিত। কেন যেন অর্থীর আজ সেই ২ বছর আগের ঘটনাগুলো বারবার মনে পড়ছে। কিভাবে সম্পর্ক হয়েছে মল্লিকা আর অভ্রের? বারবার ঘটনাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে তার। ২ বছর আগের ঘটনা। সেদিন অভ্রের বাবা মারা গিয়েছিল। অভ্র সে সময় শহরে পড়াশোনা করত। বাবার মৃত্যুর খবর শুনেই অভ্র সেদিনই বাড়িতে ছুটে এসেছিল। বাবার মৃত্যুতে বেশ ভেঙে পড়ে অভ্র। সারাদিন অনেক কান্নাকাটি করে। রাতে আত্মীয়স্বজনদের জোড়াজুড়িতে শুতে গেলেও বারবার বাবার স্মৃতিগুলো চোখের সামনে তার ভেসে উঠতে থাকে। রুমের ভেতর যেন তার ছটফট বেশি লাগছে, খারাপ বেশি লাগছে। তখনই অভ্র সিদ্ধান্ত নিল বাসার ছাদে উঠবে। আর তাই করল অভ্র। চটজলতি রুম থেকে বেরিয়ে বাসার ছাদে উঠল। অভ্র ভেবেছিল ছাদে উঠে যদি কিছুক্ষণের জন্য এসব ভুলে থাকা যায়, কিন্তু তখন বুঝতে পারেনি ছাদে এসে যে তার বাবার স্মৃতিচিহ্ন দেখে আরও বেশি খারাপ লাগবে। তাই বাবার নিজের হাতে লাগানো সাদাটে নলাকার ফুলের হাসনায়না ফুল গাছটা দেখতেই আবারও কান্নায় ভেঙে পড়ল অভ্র। হাসনায়না গাছটা অভ্রের বাবার ভীষণ প্রিয় ছিল। নিয়মিত তিনি ছাদে এসে গাছটার পরিচর্যা করতেন।
হাসনাইনার সুগন্ধ ছিল তার সবচেয়ে মন মাতানো প্রিয় সুবাস। বাবার পছন্দের ফুলের গাছটা নজরে পড়তেই গাছটার কাছে ছুটে যায় অব্র। আর সেদিনই প্রথম মল্লিকার নজরে পড়ে যায় অব্র। ফুলের প্রতি দুর্বল হয় পরীরা। এমন কোনো পরী নেই যে এখন পর্যন্ত হাসনাইনার মন মাতানো সৌরভের প্রেমে পড়েনি। মল্লিকাও সবার থেকে ব্যতিক্রম নয়। হাসনাইনা মল্লিকারও ভীষণ রকমের পছন্দের প্রিয় ফুল। প্রায় সময় গভীর রাত্রিতে মল্লিকা বেড়াতে আসতো পৃথিবীতে। এমনি একদিন মল্লিকা বেড়াতে এসে অব্রদের বাসার কাছে দিয়ে কোথাও যাচ্ছিল, আর তখনই তার নাকে ভেসে আসে অব্রদের ছাদে থাকা হাসনাইনা ফুলের মিষ্টি সুবাস। নাকে হাসনাইনার সুবাস পেতেই সেই খুশবুর পিছে পড়ে যায় মল্লিকা। ঘ্রাণ শুকতে শুকতে খুঁজে পৌঁছে যায় সুগন্ধির উৎপত্তিস্থল অব্রদের কোয়ার্টারের ছাদে। তারপর মল্লিকা মন ভরে সৌরভ নিতে থাকে হাসনাইনার। তারপর প্রাণ ভরে সুবাস নিয়ে সেদিনের মতো ফিরে যায় মল্লিকা। এরপর থেকে প্রতিদিন মল্লিকা ছুটে আসতো অব্রদের বাসার ছাদের হাসনাইনার কাছে। তারপর প্রথম দিনের মতো প্রত্যেক দিন প্রাণ ভরে সুবাস নিয়ে ফিরে যেত পরিস্থানে। কিন্তু আটকে গিয়েছিল একদিনই, যেদিন অব্ররে বাবা মারা গিয়েছিল। প্রতিদিনের মতো সেদিনও মল্লিকা হাসনাইনার সুবাস নিতে এসে দেখতে পায় একটা মানব সন্তান গাছটার কাছে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাছে। ছেলেটার চোখের জল দিব্যি টুপ টুপ করে গাল বেয়ে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ছে। এমন দৃশ্য দেখে থমকে যায় মল্লিকা। ছেলেটাকে এমন করুণভাবে কাঁদতে দেখে কেন কাঁদছে এমন জানার কৌতূহল সৃষ্টি হয় মল্লিকার। চটজলদি মল্লিকা তার অশরীরী ক্ষমতা ব্যবহার করে জানতে পারে ছেলেটার আজ বাবা মারা গেছে, আর সেজন্যই এমন করে কাছে সে। জানতেই একরাশ বেদনা ঝাপটে ধরে মল্লিকাকে। বাবা মা হারানোর কষ্ট বা যন্ত্রণা ভালোই জানা আছে মল্লিকার। সেও যে ছোটবেলায় তার মাকে হারিয়েছে। যাই হোক যাই হোক তখন এই ব্যাপারটি যখন তাকে কষ্ট দিয়েছে, তখন সে বুঝতে পারে অব্রের অবস্থা। বুঝতে পেরে ব্যথিত হয় মল্লিকা। ভীষণ ব্যথিত হয় অব্রের ব্যাপারটা মিলে। সে মনে মনে ঠিক করে অব্রকে দেখা দিবে, সান্ত্বনা দিবে, পাশে দাঁড়াবে। ভাবতে মল্লিকা তখনই অদৃশ্য থেকে দৃশ্যমান হয়ে অব্রের সামনে দাঁড়ায়। মল্লিকা স্বরূপে অব্রের সামনে আবির্ভাব হয়েই ন্যানো সেকেন্ডের ব্যবধানে আবার অন্তর্হিত হয়ে গেল। অব্র দেখতে বা অনুভবই করতে পারল না যে ন্যানো সেকেন্ডের জন্য কেউ একজন তার সামনে দাঁড়িয়েছিল। মূলত মল্লিকা বাতাসের মতো অন্তর্হিত হওয়াতেই অব্রের নজরে দৃষ্টিগোচর হয়নি। মল্লিকা এত অল্প সময়ের ব্যবধানে ঘটনাটা ঘটিয়েছে যে অব্রের নজর পড়ার আগেই উধাও হয়ে গিয়েছে সে। আর এজন্যই মূলত অব্র কারো অস্তিত্ব অনুভব করেনি বা কাউকে দেখতে পায়নি। মল্লিকা তখন অব্রের সামনে স্বরূপে দৃশ্যমান হতেই তার কাছে মনে হয় অব্র আচম্বিত তাকে এভাবে দেখতে পেলে ভয় পেয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে। তার থেকে যদি তার পেছন থেকে আস্তে আস্তে কথা বলি তাহলে ঘাবড়াবে না। কথাটা ভাবতেই তখন অন্তর্হিত হয়ে পড়ে মল্লিকা। মল্লিকা তখন অদৃশ্য হয়ে আবারও 1 মিনিটের মাথায় দৃশ্যমান হয়। তবে এবার অব্রের পিছনে। এবার আর সে বোকামি না করে অব্রের পিছনে স্বরূপে দৃশ্যমান হয়ে অব্রের কাঁধে আলতো করে হাত রেখে বলে ওঠে, পৃথিবীতে কারো মা বাবা চিরকাল বেঁচে থাকে না। চিরজীবন কেউই কোনোদিন বেঁচে থাকতে পারে না। আমার বেলায়ও তো তাই হয়েছে। কই, তাই বলে কি আমি এমন ভেঙে পড়েছি? আপনি এমন ভেঙে পড়ছেন কেন? আপনি কি জানেন আপনাকে এখন কষ্ট পেতে দেখে যে আপনার বাবার দ্বিগুণ বেশি কষ্ট হচ্ছে? আপনার বাবা এখন হয়তো আপনার ধারে কাছেই কোথাও আছেন। আপনাকে কষ্ট পেতে দেখে হয়তো নিজেও কষ্ট পাচ্ছে। আমি আপনি হয়তো তাকে আমরা দেখতে পাচ্ছি না। প্লিজ ভেঙে পড়বেন না। নিজেকে শক্ত রাখুন। আর মায়ের কাছে ধার থেকে তাকেই সাহস দেন, ভরসা দেন। মল্লিকা কথাগুলো বলেই চটজলদি অব্রের পেছন থেকে অদৃশ্য হয়ে গেল। আর ঠিক তখনই কে কথাগুলো বলেছে তা দেখতে পিছনে ফিরে তাকলো অব্র। অব্র পেছন ফিরে কারো উপস্থিতি না পেয়ে ভেবে বসে হয়তো কথা বলা ব্যক্তি ছাদ থেকে নেমে পড়েছে। অব্র ভেবেছিল তাদের বাসার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ একজন হবে হয়তো। এই ভেবেই অব্র হঠাৎ করেও কারো স্পর্শ বা কথাগুলো শুনে হকচকি ওঠেনি। কিন্তু অব্র তখন ভয় না পেলেও একটু পর ঠিকই পেয়েছে। কারো উপস্থিতি না পেয়ে অব্র তার কোনো আত্মীয় ভাবার পরেই তার হঠাৎ মনে পড়ে এমন বয়সে তার কোনো আত্মীয় বাসায় আসেনি। যে একজন মেয়ে এসেছিল সে তো দিনের বেলাতে ফিরে গিয়েছে। তাহলে তার কাঁধে হাত রাখলো কে? আর কথাই বা বললোটা কে? নাকি সে ভুল শুনেছে কারো বলা? তাহলে স্পর্শ? সে তো স্পষ্ট কারো স্পর্শ অনুভব করেছে। ভুল কিছু ভাববার প্রশ্নই ওঠে না। কারণ যে অব্রকে স্পর্শ করে কথাগুলো বলেছিল সে যেতে তার উপস্থিতির একটা ছোট প্রমাণ রেখে গিয়েছে। তার হাতের হাসনাহেনা সুগন্ধি অব্রের কাঁধের সাথে মিশে গিয়েছিল। আর সেই সুবাস নাকে শুকতেই অব্র নিশ্চিত হলো এখানে তার কাছে কেউ একজন এসেছিল আর তাকে স্পর্শ করেই কথাগুলো বলে গিয়েছে। কিন্তু সে কে? আর মুহূর্তের মধ্যেই বা কিভাবে উধাও হয়ে যেতে পারে? 2-1 সেকেন্ডের ভেতর তো কারো ছাদ থেকে নেমে যাওয়ার কথা নয়। অসম্ভবই বটে। আর যদিও ধরে নেই খুব দ্রুত নেমে পড়েছে,
তাহলে কে সে? কণ্ঠ শুনে সেই ব্যক্তি যে বয়সটা অনুমান হয়েছে তেমন বয়সী কেউই তো থাকে না কোয়ার্টারগুলোতে। এখানকার সবার বয়স ৩০-এর উপরে। অবশ্য ছোট, ছোট মেয়েও আছে কয়েকজন। তবে তাদের কণ্ঠ তো অব্রের পরিচিত। কিন্তু যেই কণ্ঠে সে কথাগুলো শুনেছে, সেই কণ্ঠটা অব্রের সম্পূর্ণ অপরিচিত। এই ১ম বারই শুনেছে। তাহলে কি হতে পারে? কথাটা ভাবতেই এবার অব্রের শরীরের লোমগুলো সব কাঁটা দিয়ে দাঁড়িয়ে গেল। লোমগুলো যখন দাঁড়িয়ে গেল তখন তার মধ্যে একটা ভয় কাজ করছে। আর মনে, মনে এক ধরনের ভয় জেগে বসলেও অব্রের মনে। অব্রের কেন যেন আর ছাদে থাকার সাহস হলো না। চটজলদি ছাদ থেকে নেমে পড়ল। এদিকে অব্রের ছাদ থেকে নেমে পড়তেই মল্লিকা নিজের ভুলের জন্য নিজের গালে ২-৪টা চড় বসালো। এমন বোকামি কেউ করে? ছেলেটাকে শুধু, শুধু ভয় পাইয়ে দিলাম। আর কিছুক্ষণ আমার স্বরূপে দৃশ্যমান থাকলে কি বা এমন ক্ষতি হয়ে যেত? এখানে নতুন উঠেছি বলে জবাব তো দেওয়া যেত অন্তত। তাহলে আর ছেলেটারও এমন ভয় পেতে হতো না। আর কিছুক্ষণ কথাও বলা যেত। আফসোস হতে থাকলো মল্লিকার। মল্লিকার মনে আফসোসের সাথে খারাপ লাগাও কাজ করতে শুরু করে। ছেলেটা বাবা হারানোর দুঃখ ভুলতে, স্মৃতি ভুলতে একটু নিরিবিলি একা থাকতে এসেছিল। পারল আমার জন্য, উল্টো ভয় পেয়ে গেল। বেচারা আজ রাতে ঘুমাতে পারবে কিনা কে জানে। ভাবতেই মল্লিকা ঠিক করে অব্রির রুমে যাবে। দেখবে কি করে সে, ঘুমাতে পারছে কিনা, নাকি বিছানায় পড়ে উড়ে বুড়ে সেই ছটপটাচ্ছে। ভাবতেই সেকেন্ডের মাথায় মল্লিকা অদৃশ্য থেকেই পৌঁছে যায় অব্রের রুমে। মল্লিকা অব্রের রুমে পৌঁছতে দেখতে পায় অব্র বিছানায় ছটফট করছে আর চোখের জল ফেলছে। অব্রের চোখে জল দেখতেই কেন যেন মল্লিকার চোখের কোণে জল এসে পড়েছে। এই মুহূর্তে মল্লিকার খুব করে ইচ্ছে করছে অব্রের চোখের জল মুছে দিতে, কিন্তু তাই এই মুহূর্তে করা যাবে না। অব্র আবারও ভয় পেয়ে যেতে পারে, তবে অদৃশ্য থেকে করা যেতে পারে, কিন্তু তাতেও রয়েছে আরেক ঝামেলা। নিজে থেকে চোখের জল মুছে দিতে দেখলে ঘাবড়ে যেতে পারে অব্র। তার চেয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করা যায়, এতে করে ছেলেটা ঘুমিয়ে পড়লে মুছে দেওয়া যাবে চোখের জল। ভাবতেই মল্লিকা অদৃশ্য অবস্থা থেকেই অব্রের বিছানার উপর মাথার কাছে উঠে বসে পড়ল। তারপর অব্রের চুলে আলতো করে হাত ভোলাতে শুরু করলো। এদিকে পরম যত্ন আর আদর পেয়ে আরামে তৎক্ষণাৎ ঘুমের কোলে ঢলে পড়ল অব্র। বুঝতে পারল না কেউ একজন যে তার চুলে আলতো করে হাত বুলিয়ে পিলি কেটে দিচ্ছে। অব্র ঘুমিয়ে পড়তেই স্বরূপে দৃশ্যমান হলো মল্লিকা। তারপর অব্রের চুলের ভেতর থেকে নিজের হাতের আঙ্গুলগুলো বের করে নিয়ে এবার অব্রের চোখের জলগুলো মুছে দিল মল্লিকা। তারপর কিছুক্ষণ সেভাবেই বসে থাকলো অব্রের মাথার পাশে। এরপর তার অশরীরী ক্ষমতার ব্যবহারে জেনে নিল অব্রের খুঁটিনাটি সব তথ্য। অব্রের ছেলেটা দেখতে যেমন মাশাআল্লাহ, তার আচার আচরণ ব্যবহারও যথেষ্ট অমায়িক। মানুষের বিপদে আপদে সবসময় এগিয়ে যাবে। কারোর সাথে কখনো ঝামেলায় জড়াবে না। সবকিছু ঠিক আছে, তবে একটা সমস্যা, প্রয়োজনের বেশি কখনোই বলবে না। আর আগে একটা প্রেমের সম্পর্ক ছিল তার, তবে এখন আর কেউ নেই তার জীবনে। অব্রের ব্যাপারে খুঁটিনাটি সব জানতেই কেন যেন মল্লিকার বুকে চিনচিন করে ব্যথা করে উঠল। সে ব্যথাকে পাত্তা দিল না মল্লিকা। তবে অব্রের প্রেমের সম্পর্কের ব্যাপারটা জেনে একটু খারাপ লাগতে থাকে মল্লিকার কাছে। আগে ছিল, এখন তো আর নেই। কথাটা মনে পড়তেই হুট করে মল্লিকার চোখে মুখে হাসি ফুটে উঠল। হঠাৎ এত খুশি লাগছে কেন মনের মধ্যে? খুঁজে বের করার চেষ্টা করলেও পারেনি মল্লিকা। তবে এটি খুশির কিসে খুশি বুঝে উঠতে না পারলেও মল্লিকা ঠিকই বুঝতে পেরেছে তার যে এখন পরিস্থান ফিরে যাবার সময় হয়ে এসছে। সেদিন আর দেরি না করে মল্লিকা ফিরে যায়। চটজলদি পরিস্থানে ফিরে যায় সে। সেদিনের পর থেকে মল্লিকা প্রতিদিন পৃথিবীতে ছুটে আসতো। প্রথমে অব্রদের ছাদে এসে কয়েক মিনিট হাসতে হেনা সুবাস গায়ে মেখে তারপর অব্রের রুমে ঢুকে পড়তো। তারপর অব্রের রুমে ঢুকে প্রাণ ভরে অব্রকে দেখতে থাকতো মল্লিকা। মল্লিকা অব্রের রুমে এসে অব্রকে যদি পড়ায় ব্যস্ত দেখত, তাহলে সেদিন মল্লিকা অদৃশ্য থেকে অব্রের পাশে বসে থাকত। আর যদি কোনোদিন এসে দেখতে অব্র ঘুমাচ্ছে, তাহলে সেদিন সশরীরে অব্রের সমস্ত রুম হেঁটে বেড়াতো মল্লিকা। আবার যদি কোনোদিন দেখত অব্রের ঘুম আসছে না, বিছানায় ছটফট করছে, তাহলে সেদিন মল্লিকা অব্রের চুলে পরম আরামে বিলি কেটে দিত। এভাবে চলছিল দিনকাল। কেটেও যায় কয়েকদিন। মল্লিকা এই কয়েকদিন নিয়মিত অব্রের ভাষায় আসলেও কোনোদিন দেখা দেয়নি অব্রকে। শুধু দেখা না, তার অস্তিত্বে জানানো দেয়নি কোনোদিন। তবে মনে মনে মল্লিকা ঠিক করেছে আস্তে আস্তে অব্রকে তার উপস্থিতির জানান দেওয়ার চেষ্টা করবে। তারপর না হয় একদিন সরাসরি দেখা দিয়ে ফেলবে। ভেবেই মল্লিকা সেদিন অব্রের রুমে এসে তার শরীর থেকে ভেসে আসা হাসনা হেনার সুবাস অশরীরী ক্ষমতা বলে অব্রের নাকে পৌঁছায়। এদিকে হঠাৎ ফুলের গন্ধ নাকে লাগলেও পাত্তা দেয় না অব্র। ছাদ থেকে আসছে হয়তো, এটি ভেবে নেয় অব্র। এদিকে অব্রকে বিচলিত হতে না দেখে অবাক হয় মল্লিকা। অব্রের কোনো প্রতিক্রিয়া নেই কেন? একটু ভাবতেই মল্লিকা বুঝে ফেলে দূরত্ব। তখনই অব্রের কাছে যেয়ে বসে মল্লিকা। এবার হকচকি উঠে অব্র। নাকের সামনে তীব্রভাবে হাসনাহেনার সুবাস পেতেই হতভম্ব হয়ে পড়ে অব্র। আর ঠিক তখনই তার থেকে দূরে চলে যায় মল্লিকা। আবার কয়েক মিনিট পরে হঠাৎ অব্রের কাছে এসে বসে, আবার হঠাৎ দূরে চলে যায়।
এভাবে হঠাৎ কাছে আবার দূরে চলে যায় মল্লিকা। এদিকে হঠাৎ ফুলের গন্ধ নাকে এসেই আবার হঠাৎ বাতাসে মিলিয়ে যাওয়ায় ঘাবড়ে যায় বেশ। অভ্র বেশ ঘাবড়ে যায়। চতুর্দিক খোঁজাখুঁজি শুরু করে দেয় অভ্র। তারপর খুঁজে যেয়ে কারো উপস্থিতি না দেখে হতাশ হয়ে ভীতিতে বিভিন্ন দোয়া দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। এদিকে অব্রের এমন অবস্থা দেখে হাসিতে ফেটে পড়ে মল্লিকা। এরপর থেকে নিয়মিত এমন ধরনের অদ্ভুত সব কাণ্ড ঘটাতে থাকে মল্লিকা। এমনই একদিন মধ্যরাতে টেবিলে বসে গভীর মনোযোগে পড়ছিল অব্র। আর ঠিক সে সময়ে অদৃশ্য থেকেই অব্রের রুমে প্রবেশ করে মল্লিকা। মল্লিকা সেদিন প্রতিদিনের মতোই ভেবেছিল অব্রের পাশে অলক্ষ্য হয়েই বসে থাকবে, কিন্তু না, আজ তার মাথায় খেলে গেল এক দৌরাত্ম্য দুষ্টুমি। মল্লিকা মনে মনে ঠিক করে অব্রকে আজ সে ভয় দেখাবে। মল্লিকার খুব করে ইচ্ছে করছে ভয় পেলে অব্রের কেমন প্রতিক্রিয়া হয় তা দেখতে। তাই তো তার মাথায় চেপেছে আজ অব্রকে ভয় দেখানোর এই দুষ্টুমি। কিন্তু কি ভয় দেখাবে, আর তা কিভাবে? ভাবনায় পড়ে গেল মল্লিকা। মল্লিকা মিনিট দুয়েক ভাবতেই তার চোখে মুখে হাসি ফুটে উঠল। তাই তো আর সে দেরি করে সময় নষ্ট না করে চটজলদি অলক্ষ্য থেকেই অব্রের রুম থেকে বেরিয়ে পড়েই অব্রের রুমের জানালার মাঝ বরাবর বাতাসে ভাসতে ভাসতে তার স্বরূপে দৃশ্যমান হয়ে পড়ল। এদিকে অব্র তখনও পড়ায় মগ্ন। বাইরে কি হচ্ছে না হচ্ছে সেদিকে তার কোনো নজরই নেই। এমত অবস্থায় দুশ্চিন্তায় পড়ে যায় মল্লিকা। ব্যর্থ হলাম না তো? নাকি তাহলে অব্রের নজরে পড়া পর্যন্ত এভাবেই ভেসে থাকতে হবে পবনে? না, তা হতে পারে না। মনে মনে কথাটা বলেই মল্লিকা তার একটা হাত অশরীরী ক্ষমতা বলে প্রসারিত করে জানালার মধ্য দিয়ে। রুমের ভেতর প্রবেশ করিয়ে অব্রের চুলের মুঠি ধরে জোর করে টান দিয়ে উঠেই চটজলদি হাতটা শশাস্থানে ফিরিয়ে নিয়ে আসলো। এদিকে বদ্ধ করে আচমকা চুলের টান অনুভব করতেই ব্যথায় কুকিয়ে উঠল অব্র। মুহূর্তে নিজেকে সামলে নিল সে। কিন্তু তখনই হতবাক হয়ে পড়ল অব্র। বদ্ধ করে কে তার চুল টানলো? আর কোথায় বা এখন সে? ভেবেই অবাক হচ্ছে অব্র। এই মুহূর্তে তার কি করা উচিত ভেবে না পেয়ে রুমের চতুর্দিকে খুঁজতে শুরু করে দিয়েছে অব্র। কিন্তু না, কারো উপস্থিতির জানান না পেয়ে সে যখন হতাশ হয়ে আবারও পড়ায় মন দিতে যাবে, ঠিক তখনই জানালার বাইরে তার নজর পড়ে। জানালার বাইরে নজর পড়তেই হতভম্ব হয়ে পড়ে অব্র। তার মানে আমার ধারণাই সঠিক, অশরীরী কেউ একজন তাহলে সত্যি আমাকে অনুসরণ করছে, আমার নজর রাখছে আমার উপর। কিন্তু কেন? অব্র জানালার বাইরে তাকিয়ে দীঘল কালো চুল ছড়িয়ে এক সুন্দরী রমণীকে বাতাসে ভাসতে ভাসতে তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে দেখে। অব্র বুঝতে পারল তার ধারণাই সঠিক। অব্রের বাবার মৃত্যুর দিন রাতে তার সাথে ছাদে ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে পরের কিছুদিন অনেক ভেবেছিল অব্র। ভেবে নেয় তার কাছে মনে হয়েছে সেদিন রাতে ছাদে তার সাথে যে কথা বলেছে সে সাধারণ কোনো মানুষ মেয়ে নয়, বরং অশরীরী কোনো কিছু। কারণ তাদের কোয়ার্টারে তেমন বয়সী কোনো মেয়েই নেই, আর এমন আত্মীয় স্বজনও নেই। আর যদি ধরেও নেয় সাধারণ কোনো মানুষ, তাহলে তার পক্ষে ২-১ সেকেন্ডের ব্যবধানে ছাদ থেকে উধাও হয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। সব মিলিয়ে অব্রের মনে হয়েছে তাকে সান্ত্বনা দিতে আসা ব্যক্তি কোনো মানুষ নয়, বরং অশরীরী জিনপুরীদের মধ্যে কেউ। তবে পরী হবার সম্ভাবনাটাই বেশি, কারণ জিনেরা খুব কম সময়েই মেয়েদের রূপ ধারণ করে। অন্যদিকে পরীদের বেলায়ও একই আচরণ লক্ষ্য করা যায়। পরীরাও বিশেষ প্রয়োজন ব্যতীত ছেলে মানুষের রূপ ধারণ করবে না কখনোই। মোট কথা, জিনেরা পুরুষ মানুষের রূপ ধারণ করবে, অন্যদিকে পরীরা মেয়ে মানুষের রূপ ধারণ করবে। তবে কিছু কিছু ক্ষেত্রে জিনপরীরা তাদের সত্যিকারের রূপেও মানুষের সামনে দৃশ্যমান হয়। জিনপরীতে বিশ্বাস ছোটবেলা থেকেই ছিল অব্রের। অব্র আত্মা প্রেতাত্মাতে কখনো বিশ্বাস না করলেও জিনপরীতে বিশ্বাস করত। আর এতে করেই মূলত মল্লিকার ব্যাপারটা সহজভাবে নিতে পেরেছিল সে। এই জন্য ভয় পেলেও তেমন আতঙ্কিত বা চিল্লাফাল্লা করেনি মল্লিকাকে দেখে, নিজেকে শান্ত রেখেছে। মল্লিকা সরাসরি অব্রকে কোনোদিন তার উপস্থিতি জানান না দিলেও কেন যেন অব্র বুঝতে পারত কেউ একজন তাকে অনুসরণ করছে, তার উপর নজর রাখছে। যদিও বা অব্র বুঝেও না বুঝার মতন করে থাকতো, কারণ অব্র ততদিনে বুঝে গিয়েছিল তাকে যে অনুসরণ করছে সে কখনো তার খারাপ চায় না, শুধুমাত্র তার সাথেই থাকতে চায়। খারাপ চাইলে বা ক্ষতি চাইলে এতদিনে তা করে ফেলতে পারত, কিন্তু এতদিনেও যখন তা করেননি, তাহলে আর কখনো করবেও না। আর সবচেয়ে বড় কথা, তার প্রথম দিনের কথাবার্তায় তেমনটা মনেই হয়নি অব্রর কাছে। সে যথেষ্ট দরদি। দরদি না হলে কেউ অন্যের ব্যথায় কখনো ব্যথিত হয় না। যাই হোক, এজন্যই মূলত মল্লিকাকে এমন বাতাসে ভাসতে দেখেও তেমন ভয় পায়নি অব্র। অব্র জানত তাকে সে কখনো না কখনো দেখা দিবে, তবে এভাবে দিবে তা অবশ্য ভাবেনি কখনো। এদিকে অব্রের নজর মল্লিকার উপর পড়তেই হাসিতে ফেটে পড়ল মল্লিকা। মল্লিকার হাসি দেখে আর চুপ থাকতে পারল না অব্র। আর হাসতে হবে না, আমি ভয় পাইনি। আমি জানতাম আপনি আমাকে অনুসরণ করছেন, আর কখনো না কখনো আপনি আমাকে দেখাও দিবেন। অবশ্যই ভাবে যা এত জলদি দিবেন তা ভাবিনি। যাই হোক, এইভাবে আর কষ্ট করে আপনাকে শূন্যে ভাসতে হবে না।
ভেতরে আসতে পারেন ইচ্ছে করলে বলে থামল অব্র। অব্রের কথা শেষ হতেই রুমের ভেতর প্রবেশ করল মল্লিকা। সিঁড়ি বেয়ে বেয়ে মানবীর বেশে রূপের দরজা মেলে তার রুমেও ঢুকল। ভেতরে আসে মল্লিকা। অবশ্য রুমের দরজা ভেতর থেকে লাগানোই ছিল। তার রূপে গুণে সে অনন্যা। কিন্তু মল্লিকা দরজার সামনে দাঁড়াতেই আপনা আপনি খুলে গিয়েছিল রুমের দরজা। আর তখন ভেতরে প্রবেশ করল মল্লিকা। অবশ্য মল্লিকা ইচ্ছে করলে সশরীরে না এসে বাতাসের সাথে মিশে রুমে প্রবেশ করতে পারত। কিন্তু মল্লিকা তা না করে একেবারে মানুষের মতন করে প্রবেশ করেছে। আরেকটা কথা, অব্র কিন্তু তখনও মল্লিকার নাম জানে না। যাই হোক, রুমের ভেতরে সে অব্রের সামনে মল্লিকা দাঁড়াতেই এক দৃষ্টি মল্লিকার চেহারার দিকে তাকিয়ে থাকল অব্র। তার যেন চোখের নজর সরছে না। মল্লিকার টানা টানা চোখ দুটো যেন টানছে তাকে। টানা টানা কাজল কালো চোখ জোড়ার গভীরতা অনেক। আর সেই গভীরতাই টানছে যেন অব্রকে। এদিকে অব্রকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে বেশ লজ্জায় পড়ে গেল মল্লিকা। লজ্জায় যেন তার নাক আর গাল লাল হয়ে পড়েছে। যাই হোক, মল্লিকাকে এমন লজ্জা পেতে দেখে অব্র বলে উঠল, মেয়ে আর পরী, জাতি আলাদা হলেও বৈশিষ্ট্য যেন একই। বাহ, বেশ ভালো। অব্রের কথাটা শুনে যেন লজ্জা আরো শতগুণ বেড়ে গেল মল্লিকার। কিন্তু কোনোভাবে নিজেকে সংযত করে বলে উঠল, এত সহজে দেখা দেওয়া আমার একদম উচিত হয়নি। ভয় দেখানো উচিত ছিল আরো কয়েকদিন। পেলে তো দেখাবেন ভয়, না পেলে কি আর কেউ দোয়া দরুদ পড়া শুরু করে দেয়? তা একটু পেতাম, তবে ভয়ের থেকে জানার আগ্রহী বেশি হতো। তবে আপনি দেখতে এত সুন্দরী হবেন কল্পনা করিনি। একটু অন্যরকমই যে আপনার ছবি এঁকেছিলাম। ছবি আঁকতে পারেন আপনি? দেখিনি তো এতদিনে। মল্লিকা কথাটা বলে থামতেই ভ্রু কুঁচকে অব্র বলে উঠল, পারি। মনের ভেতর এঁকেছি। দেখতে পারবেন কিভাবে? হো হো করে অব্রের কথা শুনে এবার হেসে উঠল মল্লিকা। এদিকে মল্লিকাকে এভাবে হাসতে দেখে তখন অব্র বলে উঠে, নামটা বলবেন না? মল্লিকা। মল্লিকা আমার নাম। চন্দ্রমল্লিকা। শুধুই মল্লিকা। বাহ, মানুষের মতন পরীদের নামও এত মিষ্টি হয়। কেন পারে না হতে? পারবে না কেন? তবে একটু বেশি মিষ্টি। কি মিষ্টি? আপনার চেহারার কথা বলিনি। আপনার নামের কথা বলেছিলাম। আপনার নামটা বেশ মিষ্টি। বাহ! আপনি তো দেখছি তাহলে স্বল্পভাষী নন। কিন্তু আমি আপনার ব্যাপারে যখন জেনেছিলাম, তখন স্পষ্টভাবে দেখছিলাম আপনি কম কথা বলেন। এতদিনও তাই লক্ষ্য করেছিলাম। কিন্তু আজ কি হলো আপনার? মল্লিকা একাধারে কথাটা বলে থামতেই অব্র জবাব দিল, তা আমিও বলতে পারবো না। তবে আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন। আপনি তুমি করে বললে আমারও বলতে সুবিধে হতো আর কি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এভাবে শুরু হয় অব্র আর মল্লিকার মাঝে একটা সুসম্পর্ক। আর এভাবেই কেটে যায় আরো কয়েকদিন। কিন্তু তখনও তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক তৈরি হয়নি। অবশ্য প্রেমের কোনো সম্পর্ক তৈরি না হলেও দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক ততদিনে তৈরি হয়ে যায়। মল্লিকা নিয়মিত পৃথিবীতে আসতে থাকে আর অব্র মল্লিকার আশার প্রহর গুনতে থাকে। এভাবেই চলছিল তাদের দিনকাল। এরই মধ্যে অব্র বুঝতে পারে সে যে মল্লিকার প্রেমে পড়েছে বা মল্লিকাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু মল্লিকা তাকে নিয়ে কি ভাবে বা কিভাবে দেখে তাদের সম্পর্কটা, এসব ভেবেই আর অব্র তার ভালো লাগার ভালোবাসার কথা মল্লিকার কাছে আর প্রকাশ করে না। কিন্তু মল্লিকা যে অনেক আগেই তার প্রেমে পড়েছে তা বুঝতেই পারেনি অব্র। বুঝবে বা কিভাবে? পরিদরে যে বুক ফাটলেও মুখ ফোটে না, এদিকে অব্র ভয়ে আর লজ্জায় কিছু বলতে পারছে না। অবশ্য অব্র ভয় না পেলেও মনে হয় না কখনো বলতে পারতো, কারণ তার যে বুক ফাটলেও মুখ না ফোটার অভ্যাস। কিন্তু মুখ তো একজনের ফোটাতেই হবে। তাই তো মল্লিকা ঠিক করেছিল অব্রকে তার মনের কথা জানাবে। কিন্তু কিভাবে? ভাবতেই লজ্জায় লাল মল্লিকা। যাই হোক, পরিস্থানের সারাদিন কিভাবে অব্রকে তার মনের কথা জানাবে সেসব অনেক ভেবেছে মল্লিকা। ভেবে নেয় রাত হতেই ছুটে এসে অব্রের সামনে স্বরূপে দৃশ্যমান হয়ে অব্রকে উদ্দেশ্য করে বলে উঠল, আচ্ছা, যদি তোমাকে কেউ ভালোবাসে আর তার মনের কথা জানায় তোমাকে, তো কি করবে তুমি? তার প্রস্তাবে রাজি হবে? উম, না, কখনোই না। কারণ আমি একজনকে পছন্দ করি, ভালোবাসি তাকে। সেও তোমাকে ভালোবাসে। জানি না, কখনো বলিনি তাকে। কে সে? তা তোমাকে বলতে পারবো না, কখনো বলবো না। অব্রের মুখে কাউকে ভালোবাসার কথাটা শুনতেই চেহারায় হতাশার ছাপ ফুটিয়ে চোখ জোড়া বন্ধ করে ফেলল মল্লিকা। একটু পরেই চোখ মেলে হাসি মুখে অব্রকে সরাসরি তার মনের কথা বলতে চেয়েও লজ্জায় থেমে গেল। না, আমাকে দিয়ে হবে না। বিড়বিড় করে কথাটা বলে হাত জোড়া দিয়ে মুখ ঢেকে মাথা নিচু করে মল্লিকা বলে উঠল, অব্র, আমি জানি তুমি কাকে পছন্দ করো। তুমি তাকে তোমার মনের কথা জানাতে পারো। সে রাজি হবে। কথা দিলাম তোমাকে। না, আমি পারবো না। আমাকে দিয়ে আসলে হবে না। লজ্জায় মরে যাব আমি। কিন্তু লজ্জা তো নারীর ভূষণ। সে যাই হোক, আমি বলছি না। বলতে তো তোমাকেই হবে। সেও কখনো বলবে না। তোমাকেই বলতে হবে। মল্লিকা কথাটা বলে শেষ করতেই অব্র দুষ্টু হাসি হেসে বললে উঠল, কে সে? কাকে বলতে হবে বলো তো দেখি? কেউ না।
কেউ না বলতে বলতে মল্লিকা সেদিনের মতো অদৃশ্য হয়ে পরিস্থানে ফিরে যায়। আর এদিকে অব্র বিছানায় লাফালাফি শুরু করে দেয়, কারণ অব্র ততক্ষণে বুঝে ফেলেছে মল্লিকাও যে তাকে পছন্দ করে আর তাকেই প্রপোজ করার কথা বলছে। মল্লিকা সেদিন পরিস্থানে যে ভেবে নেয়, সিদ্ধান্ত নেয় যে অব্রকে সে নিজে থেকেই জানাবে তার মনের কথা, ভালোবাসার কথা। এতে তার প্রচন্ড লজ্জা পাবার সম্ভাবনা থাকলেও যে কিছুই করার নেই, অব্রকে তার নিজে থেকেই সব কথা জানাতে হবে। অন্যথায় কখনো নিজের সত্যিকারের ভালোবাসাটার সফলতার দিকে এগোবে না। মল্লিকা এরই মধ্যে বুঝতে পেরেছে, হাজার চেষ্টা করেও সে কখনোই অপরের মুখ থেকে তাকে ভালোবাসার কথাটা বের করাতে পারবে না। তার চেয়ে নিজেই মুখে বলে দেওয়া উত্তম। আর এতে তো কোনো অসুবিধাও নেই। সবচেয়ে বড় কথা, অব্র যে তাকে ভালোবাসে, এখানে বিন্দু মাত্রও নেই প্রত্যাখ্যান হবার সম্ভাবনা। এসব ভেবে নিয়ে মল্লিকা সেদিন রাতে ঘুমাতে চলে যায়। পরের দিন সকাল সকাল ঘুম ভাঙে মল্লিকা। চটজলদি বিছানা ছেড়ে উঠে বসতে যায় সে। কিন্তু ভাগ্য সহায় না থাকলে যা হয়, বিছানা ছেড়ে উঠে বসার মতো শক্তিটুকুনও নেই যেন তার শরীরে। কিন্তু কেন? রাতে তো সে ভালোই ছিল, সুস্থ ছিল। তাহলে হঠাৎ কি হলো তার? মল্লিকা অনুভব করছে উঠে বসার মতো তার শরীরে বিন্দুমাত্র শক্তি বল অবশিষ্ট নেই। এরই মধ্যে হাজার চেষ্টা করেও উঠতে না পেরে চোখের জল ফেলতে শুরু করে দিল মল্লিকা। তার কেন যেন ওই মুহূর্তে প্রচুর কান্না পাচ্ছে। খুব করে কাঁদতে ইচ্ছে করছে। মল্লিকার কেন জানি মনে হচ্ছে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু একটা হারাতে চলেছে সে। এটা কেন তার মনে হচ্ছে? এদিকে অব্রের কথা ভেবে কান্না যেন আরো বেশি বেড়ে গেল মল্লিকা। পৃথিবীতে তো এখন রাত। ছেলেটা এতক্ষণে মল্লিকার আগমনের প্রহর গুনছে। আর দেখা না পেয়ে হয়তো দুশ্চিন্তা করছে, হতাশ হচ্ছে। ভেবেই অতিরিক্ত খারাপ লাগছে মল্লিকার। মল্লিকার এই মুহূর্তে খুব করে ইচ্ছে করছে পৃথিবীতে ছুটে যেতে, অব্রের কাছে যেতে, তার ভালোবাসার মানুষটার কাছে যেতে। শরীরের সর্বশক্তি দিয়ে আবার উঠে বসার চেষ্টা করতে লাগলো মল্লিকা। বারবার কয়েকবার চেষ্টা করলো, কিন্তু না, প্রত্যেকবারই সে ব্যর্থ। কি হয়েছে আজ তার? অসুস্থতা। কিন্তু কোনো রকম অসুস্থতা অনুভব করছে না মল্লিকা। উল্টো তার কাছে মনে হচ্ছে কেউ যেন মোটা দড়ি দিয়ে বিছানার সাথে তাকে বেঁধে রেখেছে। এরই মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে মল্লিকা। আর মল্লিকা সেই চেঁচামেচিতে ঘুম ভেঙে গিয়েছে অর্থির আর তার বাবার। ঘুম ভাঙতেই দুজন চটজলদি ছুটে আসলো মল্লিকার রুমে। এদিকে বাবার ছোট বোনকে দেখতেই আবারও কেঁদে উঠল মল্লিকা। কেঁদে কেঁদে বলে উঠল, শোয়া থেকে উঠে বসতে পারতেছি না। হাজারবার চেষ্টা করেও কোনো ক্রমেই উঠতে পারছি না। মনে হচ্ছে মনে হচ্ছে কেউ যেন বিছানার সাথে বিছানার সাথে আমাকে বেঁধে রেখেছে। মল্লিকার মুখে কথাগুলো শুনতেই চিন্তিত হয়ে পড়ল মল্লিকার বাবা। তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে মল্লিকার হাত ধরে টেনে তোলার ব্যর্থ চেষ্টা করে এবার প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে যান তিনি। কি হয়েছে মেয়েটার? ভেবে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। তখনই তার মাথায় এক লোকের কথা ভেসে ওঠে। লোকটার কথা মনে পড়তে মল্লিকার বাবা দ্রুত মল্লিকার রুম থেকে বেরিয়ে অদৃশ্য হয়ে পড়েন। এদিকে বাবাকে বেরিয়ে পড়তে দেখেই রহস্য ঘন এক হাসি হেসে উঠল অর্থে। খুশিতে যেন সে আজ আত্মহারা। তার কাছ থেকে তার ভালোবাসাকে আর কেউ কেড়ে নিতে পারবে না ভাবতেই খুশিতে আটখানা অর্থে। অর্থিকে মিটমিট করে হাসতে দেখে প্রচণ্ড রাগে সমস্ত শরীর জ্বলতে শুরু করলো মল্লিকার। তুই কি সত্যি আমার আপন ছোট বোন? মল্লিকার মুখে কথাটা শুনতেই এবার উচ্চস্বরে হাসিতে ফেটে পড়ল অর্থি। তুই আর কোনোদিনই বিছানা থেকে উঠতে পারবি না। যতদিন বেঁচে থাকবি এভাবেই তোর বেঁচে থাকতে হবে। আর তোর অব্র, ভুলে যা তোর অব্রকে। অব্র আর কোনোদিনও তোর হবে না। অব্র একটু পর থেকে আমার হয়ে যাবে, চিরদিনের জন্য আমার হয়ে যাবে। অর্থি একাধারে কথাগুলো বলেই মল্লিকার চোখের সামনে মল্লিকার রূপ ধারণ করেই বাসা থেকে বেরিয়ে পড়ল। আর যেতে যেতে আজ থেকে এই অর্থী মল্লিকা কথাটা বলে অদৃশ্য হয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা করলো মল্লিকা রূপী অর্থী। অর্থী যেতেই বুক ফাটিয়ে কান্নায় ভেঙে পড়ল মল্লিকা। নিজের আপন ছোট বোন তার সাথে এমন একটা ঘটনা ঘটাতে পারলো ভাবতেই কষ্ট হচ্ছে মল্লিকার। মল্লিকার চোখের সামনে এখন সব পরিষ্কার। কেন সে বিছানা ছেড়ে উঠতে পারছে না? অর্থেই এর জন্য দায়ী। তার বুঝতে বাকি রইল না মল্লিকার। মল্লিকা রূপী অর্থে পৃথিবীতে পৌঁছেই সরাসরি অব্রদের বাসায় আসে। তারপর অব্রের রুমে প্রবেশ করে দৃশ্যমান হয়। অব্র তখন শুয়েছিল। শুয়ে শুয়ে ভাবতেছিল মল্লিকা কেন আজ আসছে না। সেদিনও তার মায়ের নাইট ডিউটি ছিল। অব্র একা একটা বাসায় পড়ে পড়ে যখন এসব দুশ্চিন্তাই করছে, ঠিক তখনই সে দেখতে পায় তার থেকে একটু দূরে রুমের শেষ দিকটায় একটা সাদা রঙের ঘোড়ার পিঠে চেপে বসে রয়েছে মল্লিকা। মল্লিকাকে সেদিনই প্রথম ঘোড়ার পিঠে দেখতেই অবাক হয়ে অব্র। কৌতূহলপূর্ণ হয়ে অব্র জানতে চায়, ঘোড়া? একদম ঘোড়া বলবে না, এরিন বলে ডাকবে। কথাটা বলতে বলতে মল্লিকার রূপী অর্থী এরিনের পিঠের উপর থেকে নেমে পড়ে। নেমেই অব্রের দিকে এগিয়ে আসতে আসতে বলতে থাকে, ওর নাম এরিন, আমার ঘোড়া। ছোটবেলা থেকেই আমার কাছে এরিন। আমার এক জন্মদিনে বাবা আমায় এরিনকে উপহার দিয়েছিল। আগে কখনো তো বলনি। আশ্চর্যান্বিত হয়ে জানতে চায় অব্র। আগে বলিনি কারণ
আগে কখনো এরিনকে নিয়ে আসিনি। কথাটা বলেই হেসে উঠে মল্লিকা রূপী অর্থী। আর ততক্ষণে সে অপরের বিছানার কাছে পৌঁছে যায়। মল্লিকা রূপী অর্থীকে বিছানার কাছে দেখতেই মল্লিকা ভেবে বিছানার উপর থেকে নেমে আসে অভ্র। তারপর বলে ওঠে, আজ এত দেরি করেছ কেন? জানো কত চিন্তা হয়েছে? জানি, দেখেই তো ছুটে এসেছি। আসলে অর্থী খুব অসুস্থ, ওর কাছেই ছিলাম। ভেবেছিলাম আজ আর আসবো না, শেষে মনে হলো তুমি দুশ্চিন্তা করতে পারো, তাই তো ছুটে আসলাম নিজেকে গোপন রাখতে। অর্থী মিথ্যের আশ্রয় নিয়ে কথাগুলো বলে থামতেই অভ্র প্রশ্ন করে ওঠে, অর্থীকে? হুম, তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম। অর্থী আমার ছোট বোন, খুব অসুস্থ আজ। খুব অসুস্থ আসছে, তার সাথে সাথেই ছিলাম আমি। অর্থীর অসুস্থতার কথা শুনে দুঃখিত হলো অভ্র। তখনই মল্লিকারূপী অর্থী বলে উঠল, এখন শোনো, কাল যে তুমি আমার থেকে একটা কথা জানতে চেয়েছিলে মনে আছে? কি কথা? আরে, তোমার কাকে ভালোবাসার কথা বলতে হবে জানতে চেয়েছিলে না? হুম, বলতো বলতে তো হবে, কাকে বলতে হবে? কাকে বলতে হবে বলো? আমাকে। আমাকে তোমার বলতে হবে ভালোবাসি। ভালোবাসতে হবে আমাকে। মল্লিকারূপী অর্থের মুখে কথাটা শুনতেই লজ্জায় লাল হয়ে গেল অভ্র। চটজলদি মুখের উপর হাত রেখে অভ্র বলে উঠল, ভালোবাসবে আমাকে তুমি? তার বলতে ছাগল কোথাকার। কথাটা বলেই অভ্রকে জড়িয়ে ধরল মল্লিকারূপী অর্থী। আর অর্থীকেও মল্লিকা ভেবে নিজের বুকে শক্ত করে জড়িয়ে নিল অভ্র। তারপর থেকে এভাবেই চলে আসছে তাদের দিনকাল। অর্থে মল্লিকা সেজে অব্রের সাথে ভালোবাসা করে চলছে। আর সত্যিকারের মল্লিকা তার দূর থেকে দেখে দেখে কষ্ট পেয়ে চলছে। সে ইচ্ছে করলেও কিছু করতে পারছে না, সরাসরি কিছু বলতে পারছে না। কারণ সেদিন মল্লিকার বাবা মল্লিকার এই অবস্থা দেখে বুঝতে পারে কেউ একজন মল্লিকাকে কুফুরি কবজ করেছে। তাই তো তিনি তখনই ছুটে যান এক কবিরাজ জিনের কাছে। সবকিছু শুনে সে কবিরাজ জিন তখন মল্লিকার বাবার সাথে করে তাদের বাড়িতে আসেন। কবিরাজ বাড়িতে এসে তখন মল্লিকার কাছে জানতে চান তার ব্যাপারে সব কথা। তখন মল্লিকা অভ্রের ব্যাপারে এবং অর্থের সম্পর্কে সব কথা খুলে বলে কবিরাজকে। মল্লিকার অর্থে পিঠাপিঠিতে বোন। দুজনের মধ্যে মল্লিকা বড়। যাই হোক, প্রায় সমবয়সী হওয়ার সুবাদে দুজন ছোটবেলা থেকেই সবসময় পৃথিবীতে একই সাথে বেড়াতে যেত। দুজন একই সাথে ঘুরত, ফিরত, তারপর পরিস্থানে ফিরে যেত। মোট কথা, যেখানে যেত দুজন একই সাথে যেত। মল্লিকা যেদিন অভ্রকে প্রথম দেখে সেদিনও অর্থী ছিল মল্লিকার সাথে। অবশ্য অর্থীর তখন অভ্রের দিকে নজর ছিল না, সে হাসতেনা নিয়েই মেতেছিল। অবশ্য একবার নজর পড়েছিল অর্থীর, কিন্তু এমন কিছু সেদিন মনে করেননি অর্থী। অর্থী সেদিন ভেবেছিল মল্লিকা হয়তো ছেলেটাকে মানে অভ্রকে ভয় দেখাচ্ছে, কারণ তারা প্রায় এমন দুষ্টুমি করত। পৃথিবীতে বেড়াতে আসলে তারা যদি কোনো মানুষকে বাইরে দেখতো বা অসময়ে তাদের সামনে পড়তো, তাহলে তারা তার সাথে দুষ্টুমি করে ভয় দেখিয়ে মজা নিত। আর এটা ভেবেই অর্থী আর সেদিন মাথা ঘামায়নি অভ্রের ব্যাপারে। কিন্তু সেদিনের পর থেকে প্রতিদিন মল্লিকার পৃথিবীতে এসেই অভ্রের রুমে যাওয়া, অভ্রের সাথে কথা বলা, এসব দেখে অর্থী বুঝতে পারে মল্লিকা অভ্রের প্রেমে পড়েছে। যাই হোক, সেদিন কিন্তু অর্থী খুশি ছিল। ছেলেটা যথেষ্ট ভালো, এরই মধ্যে তাও জানতে পেরেছে অর্থী তার বোনকে ভালোবাসবে, সুখে রাখবে। বুঝতে পেরে খুশি ছিল অর্থী। কিন্তু সেই অর্থের মনে কি চলছিল তা বুঝতে পারেনি মল্লিকা। অর্থী উপরে উপরে মল্লিকার সাথে হাসি খুশি থাকলেও তার ভেতরে যে অন্য কিছু চলছে তা একদম বুঝতে দেয়নি মল্লিকাকে। মল্লিকার মুখে সব কথা শুনে কবিরাজ জিন এবার বলে উঠেন, অর্থীও অব্রের প্রেমে পড়েছিল। অব্রের আচরণে, কথাবার্তায় মুগ্ধ হয়ে অর্থীও অব্রের প্রেমে পড়ে যায়, কিন্তু তোমাকে বলার সাহস করতে পারেনি। কিন্তু তোমাকে না বলতে পারলে তার ভালোবাসায় সফলতা পাবে না ভাবতেই তখন অর্থী সিদ্ধান্ত নেয় যে কোনোভাবে সে অব্রকে নিজের করে নেবে। এতে তুমি কষ্ট পেলেও তার কিছু করার নেই। এসব ভেবে কয়েকদিন আগে অর্থী এক শয়তান পূজারী মহিলার মানুষের সাহায্য নেয়। এদিকে শয়তান পূজারী সেই মহিলা তার নিজের একটা কাজের বিনিময়ে অব্রকে অর্থের করে দেওয়ার কথা বলে। অর্থে মহিলার কাজ করে দিবে কথা দিলে শয়তান পূজারী সেই মহিলা কালো জাদুর মাধ্যমে মল্লিকাকে বিছানায় আটকে রাখে। যতদিন বাঁচবে এভাবেই তাকে বাঁচতে হবে, কোনোদিন আর বিছানা ছেড়ে উঠতে পারবে না। কবিরাজ জিন এতটুকু বলে থামতেই মল্লিকের বাবা কেঁদে উঠে বলেন, আমার মেয়ে আর কোনোদিন স্বাভাবিক হতে পারবে না। পারবে, তবে সেখানে প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। আচ্ছা শুনেন, কি কি করতে হবে বলছি? মল্লিকাকে সুস্থ স্বাভাবিক করতে চাইলে সেখানে মল্লিকার প্রাণনাশের প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ আমি যখনই মল্লিকাকে সুস্থ করার লক্ষ্যে শয়তান পূজারী সেই মহিলার করা প্রথম কালো জাদুর প্রভাব নষ্ট করে ফেলব, ঠিক তখনই পূজারী মহিলার করা দ্বিতীয় কালো জাদু কার্যকর হয়ে পড়বে। আর বিপদটা ঘটবে তখনই, কারণ পূজারী মহিলার করা দ্বিতীয় কালো জাদু বিনষ্ট করার সামর্থ্য আমার নেই। আর দ্বিতীয় কালো জাদু নষ্ট করতে না পারলে মল্লিকাকে বেশি দিন বাঁচানো যাবে না। তবে শয়তান পূজারী মহিলার করা দ্বিতীয় কালো জাদুর প্রভাব নষ্ট করতে পারবে একমাত্র অব্র। অব্র অব্রই হচ্ছে সেই মানব সন্তানটা যার জন্য অর্থী মল্লিকার এমন করুণ দশা করেছে।
সেই মানব সন্তানটাই একমাত্র পারবে মল্লিকাকে বাঁচাতে বা মল্লিকার উপর থেকে কালো জাদুর প্রভাব বিনষ্ট করতে। কিন্তু ঝামেলাটা হচ্ছে এখানেই, অভ্রকে আগে থেকে এসব সম্পর্কে অবগত করা যাবে না। অভ্রকে না জানিয়ে তার কাছে নিজেকে গোপনে করে তার দ্বারা কৌশলে কাজটা করিয়ে নিতে হবে, তবে তাও নির্দিষ্ট সময়ের ভেতরে। অভ্রকে দিয়ে নির্দিষ্ট সময়ের ভেতরে কাজটা সম্পূর্ণ করাতে ব্যর্থ হলে কোনো ক্রমেই আর মল্লিকাকে বাঁচানো যাবে না। মূলত মল্লিকার উপর দ্বিতীয় কালো জাদুটা করা হয়েছে একটা গজার মাছের উপর। আর এই দ্বিতীয় জাদু যেদিন থেকে কার্যকর হবে সেদিন থেকে ২ বছর ১ মাস পর্যন্ত গজার মাছটা বেঁচে থাকবে। আর এই ২ বছর ১ মাসের মধ্যে যদি গজার মাছের উপর থেকে কালো জাদুর প্রভাব বিনষ্ট করা না হয়, তাহলে গজার মাছটা মরে যাবে আর মল্লিকাও মারা যাবে। তবে প্রথম করা কালো জাদুর প্রভাব বিনষ্ট করা না হলে, মানে মল্লিকাকে অবস্থা থেকে না সুস্থ করে তুললে, দ্বিতীয় কালো জাদুর প্রভাব শুরু হবে না। আর তাহলে গজার মাছটাও মরবে না। মল্লিকারও জাদুর প্রভাবে মরার সম্ভাবনা থাকবে না। তবে বিছানায় পড়ে থাকার কষ্ট সহ্য করে বাকিটা জীবন এভাবে কাটিয়ে দিতে হবে। আমি এভাবে বেঁচে থাকতে চাই না। আমি এভাবে বেঁচে থাকতে চাই না। আমি স্বাভাবিক জীবন চাই। স্বাভাবিকভাবে বাঁচতে চাই। সেটা ২ বছরের জন্য হলেও হোক। আমি ঝুঁকি নিতে রাজি আছি। মল্লিকা তার মতামত জিন কবিরাজকে জানালে, ঠিক আছে তাহলে আমি আমি প্রথম জাদুর ক্ষমতা নষ্ট করে ফেলি। কথাটা বলেই জিন কবিরাজ মুহূর্তে তার মন্ত্রের সাহায্যে শয়তান পূজারী মহিলার করা প্রথম কালো জাদুর কার্যকারিতা বিনষ্ট করে মল্লিকাকে সুস্থ করে ফেলল। মল্লিকা সুস্থ হয়ে উঠে বসতেই জিন কবিরাজ বলে উঠল, এখন থেকেই তোমার সময় শুরু। তোমার হাতে সময় ২ বছর ১ মাস। আর এই সময়ের ভেতরেই তোমাকে বেঁচে থাকার জন্য চেষ্টা করে যেতে হবে, লড়ে যেতে হবে। তোমাকে অব্রের সাহায্য নিতে হবে। তবে অব্রের সামনে কাজ সম্পূর্ণ হবার আগ পর্যন্ত নিজের স্বরূপে আসা যাবে না। আর অব্রকে এসব সম্পর্কে কিছু জানানো যাবে না। তোমার সত্যিকারের পরিচয় দেওয়া যাবে না। অর্থের ব্যাপারেও কিছু বলা যাবে না। মোট কথা, অব্রের কাছে সব গোপন রেখে কৌশলে অব্রকে দিয়ে গজার মাছকে স্পর্শ করাতে হবে। অব্রের বিষাক্ত স্পর্শে নষ্ট হয়ে যাবে কালো জাদুর প্রভাব। বেঁচে যাবে তুমি আর বেঁচে যাবে গজার মাছটা। মূলত অব্রই শিকার। আর এই জন্যই পূজারী মহিলা কালো জাদুর প্রভাব নষ্ট করতে যেয়ে একটা উপায় রেখেছে। সেটা শুধুমাত্র অব্রের স্পর্শ। আসলে জাদুবিদ্যায় যে কোনো কালো জাদু করার পর সেটা থেকে পরিত্রাণ লাভের একটা উপায় রাখতে হয়, না হয় জাদু করা যায় না, জাদুর প্রভাব পড়ে না। এজন্যই অব্রের স্পর্শে মল্লিকার উপর করা বিষাক্ত কালো জাদুর প্রভাব নষ্ট হবে আর পরিত্রাণ পাবে মল্লিকা। এক্ষেত্রে অর্থে যদি বাধা প্রদান করতে আসে, কি হবে তাহলে? অর্থে সরাসরি কোনো রকম বাধা দিতে আসবে না, আর তোমার রূপে অভ্রকেও তোমার ব্যাপারে কিছু জানাবে না। অর্থে এমন কিছু করলে জাদুর প্রভাব নষ্ট হয়ে যাবে, এই ব্যাপারটা ভালোই জানা আছে অর্থের। এজন্যই বলেছি, অর্থই তোমার কাছে বাধা দিতে আসবে না, তবে সে তার নিজের পরিকল্পনা অনুযায়ী এগোবে। অভ্রকে বিয়ে করে ফেলার চেষ্টা করবে। কারণ কারণ অভ্রকে অর্থে বিয়ে করে ফেলতে পারলেই সব ঝামেলা শেষ। তোমার আর কিছুই করার থাকবে না। তুমি ইচ্ছে করলেও আর কিছু করতে পারবে না। অভ্রের ধারে কাছেও কখনো ঘেঁষতে পারবে না। কিন্তু আমি গজার মাছটা কোথায় পাবো? আর অব্রের কাছেই বা কিভাবে থাকবো আমি? তাও বলছি। কথাটা বলেই জিন কবিরাজ মল্লিকাকে গজার মাছের অবস্থান সম্পর্কে অবহিত করে ফিরে যাবার প্রস্তুতি নিল। প্রস্তুতি সম্পন্ন করে কিভাবে কি করতে হবে, গজার মাছটাকে কিভাবে স্পর্শ করতে হবে, আর অব্রের ধারে কাছে কিভাবে থাকবে, সব কিছু বলে সেদিন জিন কবিরাজ বিদায় নিয়ে চলে যায়। কবিরাজ বিদায় নিয়ে ফিরে যেতেই মল্লিকা তার বাবার কাছে থেকে বিদায় নিতে গেল। মল্লিকার বাবা মল্লিকাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আর বলেন তিনিও মল্লিকার সাথে যেতে চান। দু বোনের লড়াইয়ে বাবাকে মাঝখানে টেনে আনতে আপত্তি জানিয়ে কোনো রকম বাবাকে বুঝিয়ে রেখে তখনই পৃথিবীর উদ্দেশ্যে রওনা করে মল্লিকা। সেদিনের পর থেকেই মল্লিকা ছদ্মরূপে ছদ্মনামে পৃথিবীতে এখানে আসে। অব্রের কাছাকাছি, পাশাপাশি। অবশ্য এখানে আসাটা বা অব্রের কাছাকাছি থাকাটা মল্লিকার জন্য অতটা সহজ ছিল না। এর পেছনে তামান্না নামের একজন সেবিকার অবদান রয়েছে অনেক। মল্লিকা সেদিন পৃথিবীতে এসে সেবিকা তামান্না শরণাপন্ন হয়ে তার জীবনের শুরু থেকে সব ঘটনা খুলে বললে সেবিকা তামান্না সব কথা শুনে মল্লিকাকে তার নিজের পরিচয়, নিজের মেয়ের পরিচয় দিয়ে এখানে তার সাথে থাকার সুযোগ দিয়েছেন। সেবিকা তামান্না অব্রের আম্মুর সাথে অনেক আগে থেকেই পরিচিত ছিল। একই ওয়ার্ডে ডিউটি করার সুবাদে দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল। যাই হোক, মল্লিকার পৃথিবীতে এসে অব্রের খুব কাছে মানুষ পরিচয় থাকার জন্য অব্রদের কাছের মানুষদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানতে পারে সেবিকা তামান্নার কথা। তার কোনো ছেলে মেয়ে নেই, নিঃসন্তান তামান্না যথেষ্ট দরদি মানুষ। বুঝতে পেরে মল্লিকা টার্গেট করে তার কাছে তার জীবনের সব ঘটনা শেয়ার করে। তার সব শুনে তিনি মোটেও ভয় না পেয়ে সাহায্য করতে এগিয়ে আসেন মল্লিকাকে। কিন্তু অন্য একটা সমস্যার কথা জানান সেবিকা তামান্না। তামান্না কোয়ার্টারে থাকেন না, ভাড়া থাকেন।
তবে কোয়ার্টারের কাছেই সেবিকা তামান্না মল্লিকাকে কথাটা জানালে মল্লিকা তার অশরীরী শক্তি ব্যবহার করে কয়েক মাসের মধ্যেই সেবিকা তামান্নার জন্য কোয়ার্টারের ব্যবস্থা করে ফেলে। মল্লিকা তারপর থেকেই ছদ্মরূপে নিজের নাম অর্থী রেখে এখানে তামান্নার মেয়ে পরিচয়ে অবরোধের পাশের ফ্ল্যাটে বসবাস করছে। অবশ্য মিসেস হানা জানতো অর্থী যে তামান্নার আপন মেয়ে নয়, তবে পরিচিত তা জানেন না। যাই হোক, মল্লিকা অর্থী পরিচয়ে বিভিন্নভাবে অব্রের সাথে মেশার চেষ্টা করে। অবশ্য এতেও সেবিকা তামান্নার অনেক সাহায্য করে মল্লিকাকে। অব্রের আম্মুর সাথে ভালো সম্পর্ক হবার সুবাদে মল্লিকাকে পড়ানোর জন্য অব্রকে রাজি করান। মূলত পড়ানোটা এখানে মুখ্য বিষয় নয়, বরং অব্রের কাছাকাছি থাকাটা বা অব্রের সাথে একটা সম্পর্ক তৈরি করাটাই বড় কথা। ২ বছর আগের ঘটনা। ২ বছর আগের ঘটনাগুলো মনে করে একটা দীর্ঘশ্বাস ফেলল মল্লিকা। তারপর শোয়া থেকে উঠে বসল। উঠে বসেও যেন শান্তি লাগছে না। খুব ছটফট লাগছে আজ তার কাছে। হাতে যে আর বেশি সময় বাকি নেই। আর বাকি মাত্র ১ মাস। ১ মাসের মধ্যেও একদিন শেষ। বাকি আছে মাত্র ২৯ দিন। এই ২৯ দিনের ভেতরে তাকে সব করতে হবে। অব্রকে যে করেই হোক পৌর শিশু পার্কে আবারও নিয়ে যেতে হবে। শয়তান পূজারী মহিলা পৌর পার্কে একটা অদৃশ্য কূপ তৈরি করে সেখানে গজার মাছটা রেখেছে। মল্লিকাকে কথাটা সেদিন জানিয়েছিল জিন কবিরাজ। জিন কবিরাজ সেদিন মল্লিকাকে বলে গিয়েছিল পার্কের শেষ দিকে অদৃশ্য একটা কূপ রয়েছে। অবশ্য এই কূপটা সাধারণ কোনো মানুষের চক্ষু গোচর হবে না, শুধুমাত্র অব্র দেখতে পাবে। যাই হোক, ওই কূপের ভেতর দুটো গজার মাছ থাকবে। তবে দুটো একসাথে কখনোই থাকবে না। কখনো এটা থাকবে তো কখনো অন্যটা। আর জলের রঙও পরিবর্তন হবে। কখনো জলের রং হবে লাল, আবার কখনো হবে হলুদ। যখন কূপের ভেতর লাল রঙের জল দেখা যাবে তখন যে মাছটার দেখা পাওয়া যাবে ওই মাছটার উপর জাদু করার নেই। আর যখন হলুদ রঙের পানি দেখা যাবে আর তখন যেই মাছটা থাকবে সেই মাছটার উপর জাদু করা আছে। মোট কথা, যখন দেখা যাবে জলের রং হলুদ তখন যে মাছটা দেখা যাবে সেটাকে স্পর্শ করতে হবে অব্রকে। কিন্তু ভুল করেও লাল রঙের জলের মাছটাকে স্পর্শ করা যাবে না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। যাই হোক, মল্লিকা এখানে আসার পর কয়েকবার পার্কে গিয়েছিল আর দুটো মাছকে দেখেছিল। তবে বেশিরভাগ সময় হলুদ জলের মাছটাকেই দেখতে পেয়েছে। আর আজকেও তাই হয়েছে। অব্রকে নিয়ে এসেও হলুদ জলের মাছটারই দেখা পেয়েছে। কিন্তু ভাগ্য সহায় ছিল না মল্লিকার। অব্রের দ্বারা কুশলে গজার মাছটাকে স্পর্শ করিয়ে নিতে ব্যর্থ হয়েছে। অব্রকে দিয়ে কাজটা করাতে পারেনি। তাই তখন আর পার্কে না থেকে বাসায় ফিরে আসলো। আর রাতে খেয়ে দিয়ে সুন্দর একটা ঘুম দিল। কিন্তু মাঝরাতে দুঃস্বপ্ন দেখে ঘুমটাও ভেঙে গেল। ঘুমটা কেন ভেঙেছে তা ভালো করে জানা আছে মল্লিকার। অর্থী অব্রের ঘনিষ্ঠ হবার চেষ্টা করছে। বুঝতেই মল্লিকার ছুটে যেতে ইচ্ছে করছে অব্রের রুমে। ছুটে যেতে ইচ্ছে করলেও মল্লিকার বিবেকে বাধা দিচ্ছে। কাজটা ঠিক হবে না। কিন্তু না, মল্লিকার আজ ঠিক বেঠিকের হিসেব করতে একদম ইচ্ছে করছে না। দৌড়ে যেতে ইচ্ছে করছে অব্রের রুমে। তাই তো আর দেরি করল না মল্লিকা। চটজলদি দৌড়ে গেল অব্রদের বাসায়। মল্লিকা দৌড়ে অব্রদের বাসার সামনে আসতেই দেখতে পায় অব্রদের বাসার সদর দরজা পুরোপুরিভাবে খোলা। এত রাতে দরজা খোলা দেখতে মল্লিকার কলিজায় কামড় দিয়ে উঠল। চটজলদি মল্লিকা অব্রের রুমের দিকে দৌড়ে গেল আর রুমের ভেতরের দৃশ্য দেখে হকচকিয়ে উঠল। মল্লিকা রুমে ঢুকতে দেখতে পেল অর্থীর ঘোড়া এরিনের পিঠের উপর অর্থী আর অব্র বসে রয়েছে। পিছন থেকে অব্রকে ধরে বসেছে অর্থী। অব্রের চোখে পানি টলমল করছে। এরই মধ্যে উড়ার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই মল্লিকার আগমন ঘটতেই অর্থী চটজলদি অব্রকে রেখে এরিনকে নিয়ে প্রস্থান করল। অর্থে অদৃশ্য হতেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল অব্র। আর মল্লিকা ছুটে গেল অব্রের কাছে। তারপর অব্রকে বিছানার উপর টেনে তুলে শুইয়ে দিয়ে অব্রের মাথার কাছে বসে পড়ল। অব্রকে তুলে আনতে ব্যর্থ হয়ে পরিস্থানে ফিরে এসে রাগে ক্ষোভে ফেটে পড়ল অর্থী। তখন থেকে রাগে ক্রোধে গোঁত করেই চলছে সে। মল্লিকার জন্যই আজ সে অব্রকে তুলে আনতে ব্যর্থ হয়েছে। অব্রকে তুলে আনার এই নিষ্ফলতার জন্য মল্লিকাই দায়ী। অর্থী অব্রকে নিয়ে যখনই পরিস্থানের উদ্দেশ্যে রওনা করতে যাবে ঠিক তখনই মল্লিকা দৌড়ে এসে উপস্থিত হয়েছিল অব্রের রুমে। আর তাতেই বাধাগ্রস্ত হয়েছে অর্থী। মল্লিকার কয়েকটা মিনিট পরে পৌঁছালেই তার কাজ হয়ে যেত। ততক্ষণে অব্রকে নিয়ে অর্থী পরিস্থানে ফিরে যেতে পারত। অর্থী অবশ্য তখন ইচ্ছে করলে মল্লিকার সঙ্গে লড়াই করতে পারত মল্লিকার সাথে লড়াই করে অব্রকে নিয়ে ফিরে যেতে। কিন্তু না, অর্থী সেই ভুলটা করতে যায়নি। কারণ অর্থীর ভালো করে জানা ছিল জোর করে আর যা কিছুই হোক না কেন ভালোবাসাটা কখনো হয় না। ভালোবাসাটা কখনোই পাওয়া যায় না জোর করে। অর্থী জানত মল্লিকার সঙ্গে সে লড়াই করতে গেলে তার সত্যিকারের রূপ পরিচয় অব্রের সামনে প্রকাশ পেয়ে যেত। অব্র জেনে যেত অর্থীর ছদ্মনামের মেয়েটাই তার মল্লিকা। আর তার থেকেও বড় কথা, মল্লিকার সাথে অর্থী কোনো রকমের সংঘাতে সংঘটিত হলেই শয়তান পূজারী মহিলার দ্বারা করানো দ্বিতীয় কালো জাদুর কার্যক্ষমতা বিনষ্ট হয়ে যেত। আর তাতে করে অর্থীর আমও যেত, ছালাও যেত। অর্থী এসব ভেবেই তখন মল্লিকার সঙ্গে ঝামেলায় না জড়িয়ে তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে পরিস্থানে ফিরে যায়।
আর এতে করে এখন তার হাতে আরও সুযোগ রয়েছে। সে এখন আবারও সুযোগ নিতে পারবে, কারণ অব্রের কাছে এখনও তার পরিচয় গোপনই রয়েছে। মল্লিকা যে অব্রকে নিজের সম্পর্কে জানাবে না, সেই বিষয়ে শতভাগ নিশ্চিত অর্থী। আর এজন্যই অর্থী অব্রর কাছে নিজের ভুল স্বীকার করে। অব্রকে ভুলভাল বুঝিয়ে আবারও তুলে এনে বা তার সম্মতিতে বিয়ে করার স্বপ্ন দেখছে। অর্থীর অবশ্য আচম্বিত অব্রের সাথে এমন কাণ্ড ঘটানোর কোনো কথাই ছিল না। অর্থীর পরিকল্পনা ছিল সময় নিয়ে আস্তে ধীরে বিয়ে করে নিবে অব্রকে। কিন্তু তাকে আজ বাধ্য হতে হয়েছে এমন কাণ্ড ঘটানোর জন্য। মূলত মল্লিকার অব্রকে সাথে নিয়ে ঘুরতে বের হওয়া, তারপর অদৃশ্য কূপের কাছে যে গজার মাছটাকে দেখে আসা, এসব দেখেই বেশ ভয় পেয়ে গিয়েছিল অর্থী। অর্থীর সে সময় কেন যেন খুব করে মনে হচ্ছিল মল্লিকা যে কোনো উপায়ে, যে কোনো সময়ে অব্রকে পটিয়ে তাকে দিয়ে গজার মাছটাকে স্পর্শ করিয়ে নেবে, তারপর কুফরি কালো জাদুর কার্যক্ষমতা নষ্ট করে তার কাছ থেকে তার অব্রকে কেড়ে নেবে। এইসব ভেবেই আর দেরি করতে চায়নি অর্থী। মাথা ঠান্ডা রাখতে পারেনি শত চেষ্টা করেও। চটজলদি তার পূর্ববর্তী পরিকল্পনা পরিবর্তন করে অব্রকে তুলে আনতে ছুটে গিয়েছিল পৃথিবীতে। মরিয়া হয়ে উঠেছিল অব্রর সাথে বিয়ের কাজ সেরে ফেলতে। অবশ্য এতে সফল হতে পারলে অর্থের জন্য এর ফল খারাপ হতো না। কোনো রকমে অব্রকে তুলে এনে বুঝিয়ে সুজিয়ে বিয়ে করে ফেলতে পারলেই হতো। তাহলে মল্লিকার হাজার চেষ্টা করেও অব্রকে তার কাছে থেকে কেড়ে নিতে তো পারতই না, উল্টো নিজের জীবন হারাতো। মল্লিকা অব্রকে ফিরে পেতে আর নিজেকে সুস্থ স্বাভাবিক করতে যখন প্রথম কালো জাদুর কার্যক্ষমতা নষ্ট করে দ্বিতীয় কালো জাদুকে গ্রহণ করেছিল, সেদিন মল্লিকার জন্য অর্থীর খুব বেশি খারাপ লেগেছিল। শত হলেও নিজের মায়ের পেটের বোন। অর্থী ভেবে রেখেছিল অব্রকে বিয়ে করে শয়তান পূজারী মহিলার শরণাপন্ন হয়ে মল্লিকার উপর থেকে কালো জাদুর প্রভাব নষ্ট করে মল্লিকাকে আবারও সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে আনবে। কিন্তু মল্লিকা যে এমন একটা ভয়ানক সিদ্ধান্ত নিয়ে বসবে তা কখনো ভাবেনি অর্থী। মল্লিকা যে নিজের জীবনের মায়া করবে না তা কখনো কল্পনাও করেনি অর্থী। যাই হোক, প্রথম মল্লিকার জন্য অর্থীর প্রচণ্ড খারাপ লাগা কাজ করলেও যখন দেখল মল্লিকা তার লক্ষ্যে যথেষ্ট অগ্রসর, তখন থেকেই মল্লিকাকে শত্রু ভাবতে শুরু করে দিয়েছে অর্থী। অবশ্য আরেকটা কারণও রয়েছে। সেদিনের পর অর্থীকে পুরীস্থানে তার বাবা ত্যায্য করে দিয়েছিল। আপন বোনের সাথে এমন কাণ্ড যে করতে পারে তাকে মেয়ে হিসেবে পরিচয় দিতে পারেনি মল্লিকার বাবা। তাই তো তিনি সেদিনের পরেও অর্থী পুরীস্থানে বাড়িতে আসতেই তাকে সরাসরি ত্যায্য করে দিয়েছেন। সেই থেকে অর্থী পুরীস্থানে অন্যত্র এক বাসায় থাকে। আর তার বাবার এমন সিদ্ধান্তের জন্য মল্লিকাকেই দায়ী করে অর্থী। মূলত এরপর থেকেই মল্লিকার উপর ঘৃণা বাড়তে থাকে অর্থের। একে তো তার জন্য আজ সে বাড়ি ছাড়া, বাবা ছাড়া, তার উপর আবার ভালোবাসার মানুষটাকে কেড়ে নিতে উঠে পড়ে লেগেছে। সব মিলিয়ে এখন অর্থের সমস্ত ক্রোধ ক্ষোভ সব মল্লিকার উপর। এদিকে ততক্ষণে জ্ঞান ফিরেছে অব্রের। জ্ঞান ফিরে মল্লিকাকে সামনে দেখতেই ভূত দেখার মতো আটকে উঠল অব্র। অর্থী, তুমি কেন এসেছো এত রাতে? কেন এসেছি তা আপনার না জানলেও চলবে, তবে যা দেখেছি তার সম্পর্কেই বলেন। মল্লিকার মুখে কথাটা শুনতেই অব্রের চোখ দিয়ে টপ টপ করে চোখের জল বের হতে শুরু করলো। চটজলদি অব্রের চোখের জল মুছে মল্লিকাকে উদ্দেশ্য করে বলে উঠল, যা দেখেছো দয়া করে আমার আম্মুকে জানাবেন না, আর আন্টিকেও জানানোর দরকার নেই। মোট কথা কারো সাথেই বলা যাবে না, জানানো যাবে না। জানাবো না তো ঠিক আছে, কিন্তু জানাবোটা কি? আপনার কথার আগামাথাটা কিছুই বুঝতে পারছি না। কি দেখেছো তুমি? কি হয়েছে তাই বলুন। আমি যা দেখেছি তো দেখেছি, আগে আপনি বলুন কি হয়েছে আর ঘটনাটা কি? যা দেখেছো দয়া করে আমার আম্মুকে জানাবে না, আর আন্টিকেও জানানোর দরকার নেই। মোট কথা কারোর সাথেই বলা যাবে না, জানানো যাবে না। জানাবো না তো ঠিক আছে, কিন্তু জানাবো নাটা কি? আপনার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। কি দেখেছো তুমি? কি হয়েছে তাই বলুন। আমি যা দেখেছি তো দেখেছি, আগে বলুন, আপনি বলুন কি হয়েছে আর ঘটনাটা কি? মেয়েটাই বা কে? মল্লিকা সব কিছু জেনেও না জানার মতো করে অব্রকে প্রশ্ন করে থামতেই অব্র কি থেকে কি হয়েছে সব কিছু মল্লিকাকে সত্যি সত্যি খুলে বলল। অব্রের মুখে সব শুনে মল্লিকা দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু কিছুই বলল না, একদম চুপ থাকলো। যদিও বা মল্লিকার খুব করে ইচ্ছে করছে অব্রকে সব কিছু খুলে বলতে, কিন্তু বাধ্যবাধকতার কারণে শত কষ্ট করে নিজেকে নিয়ন্ত্রণ করে শান্ত রেখে চুপ করে থাকলো। এদিকে মল্লিকাকে চুপ করে থাকতে দেখে অব্র এবার বলে উঠল, কি ব্যাপার, কিছুই বলছো না? কি বলবো বুঝতে ইচ্ছি না ভাইয়া, তবে আপনাকে সাবধান থাকতে হবে। আমার মনে হচ্ছে না পুরীটা ভালো পরি। আমার মনে হচ্ছে পুরীটা ভয়ঙ্কর খারাপ একটা পুরী, যে কোনো সময় আপনাকে তাদের রাজ্যে একেবারে নিয়ে যেতে পারে। আমার মনে হয় আপনার সতর্ক থাকাটা জরুরি। আর আপনার আপনার বাসায় একা থাকাটা ঠিক হচ্ছে না মনে হয়। একা থাকবেন না, আর কাউকে সাথে নিয়ে থাকবেন। নতুবা আন্টিকে বলবেন কয়েকদিনের জন্য ছুটি নিয়ে নিতে।
মল্লিকা অব্রকে অর্থের কাছে থেকে দূরে রাখার আর অর্থের সম্পর্কে ভীতি দেখানোর চেষ্টা করে কথাগুলো বলে থামতেই অব্র বলে উঠল, আরে অর্থি, তুমি তো দেখছি বেশি ভাবতেছো। আসলে তেমন কিছু না, তুমি যেমনটা ভাবতেছো মল্লিকা আমার উপর রেগে আছে আর ক্রোধ প্রবণ হয়ে এমন কাণ্ড ঘটিয়ে ফেলেছে। দেখবা কাল এসে নিজের ভুল স্বীকার করছে। মল্লিকা কেন রেগে আছে সেটা আমি জানি। তোমাকে সাথে নিয়ে ঘুরতে যাওয়াতে এই জন্য রাগ করে আমাকে নিয়ে যেতে এসেছে। মল্লিকা খারাপ না, বুঝেছ? কখনো খারাপ হতে পারে না মল্লিকা, ওরে ভালো করেই চিনি আমি। যাও তাহলে তুমি এখন, কালকে কথা হবে। আর শোনো, কাউকে কিন্তু কিছু বলবে না। অব্র কথাগুলো বলে থামতেই উঠে দাঁড়ালো মল্লিকা। উঠে দাঁড়িয়ে চুপচাপ বাহিরে বেরিয়ে গেল। মল্লিকা অব্রের রুমে দরজা অতিক্রম করে কি যেন মনে করে দাঁড়িয়ে পড়ল। তারপর আবার অব্রের রুমে প্রবেশ করে অব্রকে উদ্দেশ্য করে বলল, কাউকে কিছু জানাবো না, কিন্তু আমাকে কালকে আবার পার্কে নিয়ে যেতে হবে। কি বলছো অর্থি? এর জন্যই তো এত কাহিনী। মল্লিকা আমার উপর রেগে আছে আর তুমি বলতেছো আবারও কাল তোমাকে নিয়ে যেতে। মাথা ঠিক আছে তোমার? না, ঠিক নেই। আমাকে নিয়ে যেতেই হবে, না হয় আমি, না হয় তুমি। আন্টিকে মল্লিকা, আন্টিকে কথাটা পর্যন্ত বলতেই অব্র বলে উঠল, উহু অর্থি, ঠিক আছে নিয়ে যাব, কিন্তু 1 ঘন্টার বেশি থাকবো না। আর এক রিক্সা যাব না, দুজন আলাদা আলাদা রিক্সা যাব, ঠিক আছে? হবে হবে তো? হবে হবে, যেতে পারলেই হলো। তবে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? কালকে না হয় বলবো তা। ঠিক আছে, এখন তাহলে যেতে পারো। অব্রের সাথে কথা শেষ করে মল্লিকা সেবিকা তামান্নার কোয়ার্টারের দিকে চলে গেল হাসি মুখে। আর অব্র তার চেহারাটা মলিন করে বিষণ্ণ হয়ে শুয়ে পড়ল। মল্লিকার সাথে পার্কে যেতে একদম ইচ্ছে করছে না অব্রের, কিন্তু তার এই মুহূর্তে কিছুতেই করার নাই কিছু। অব্র এই রকমের বাধ্য হয়েই রাজি হয়েছে যেতে, একরকম বাধ্য বলতেই হয়। খুব অস্থির অস্থির লাগছে অর্থের কাছে। অব্রের ব্যাপারে নিয়ে বেশি ভেবে ফেলছে হয়তো, কিন্তু অন্য সময় তো এমনটা হয় না। খুব দুশ্চিন্তাও হচ্ছে অর্থের। অব্রের জন্য বেশ মন খারাপ হচ্ছে। অব্রের সাথে একটু বেশি করেই ফেললাম। অর্থের খুব করে ইচ্ছে করছে ছুটে আসতে পৃথিবীতে, ছুটে এসে অব্রের কাছে সরি বলে ক্ষমা চেয়ে নিতে। অর্থি আগে কখনো অব্রের সাথে এমন আচরণ করেনি, তাই হয়তো আজ এত বেশি খারাপ লাগছে তার কাছে। সবে মাত্র পরিস্থানের দিনের আলো হারিয়ে রাতের অন্ধকারে হারিয়ে যাচ্ছে। আর ঠিক তখনই অর্থি পরিস্থান ছেড়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা করেছে। অর্থি হাজার চেষ্টা করেও কোনো রকমে নিজেকে শান্ত রাখতে পারেনি। নিজের মনকে স্থির করতে না পেরে শেষমেশ পৃথিবীর উদ্দেশ্যে রওনা করতে বাধ্য হয়েছে। সকাল 7টার দিকে আজ ঘুম ভেঙেছে অব্রের। যখন অব্রের ঘুম ভেঙেছে বলা ঠিক হবে না, বলতে হবে ঘুম ভাঙানো হয়েছে। কারণ মল্লিকা খুব ভোরবেলা থেকে শুরু করে একটু পরপর কলিং বেল বাজিয়ে বাজিয়ে অব্রের ঘুম ভাঙিয়ে দিয়েছে। অব্র বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে যখনই নাস্তা করতে বসেছে, ঠিক তখনই মল্লিকা এসে হাজির অব্রের বাসায়। এসেই তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে মল্লিকা। তার নাকি আর তর সইছে না। অব্র চেয়েছিল পার্কে বিকেলবেলা যাবে, সকালবেলা পার্ক খোলা থাকবে কিনা তারও নেই কোনো ঠিক ঠিকানা। কিন্তু মল্লিকাকে কিছুতেই বোঝাতে পারল না অব্র। যাই হোক, মল্লিকাকে বোঝাতে না পেরে এই সকাল সকাল দুজন বেরিয়ে পড়েছে পার্কের উদ্দেশ্যে। একটু পরেই পৌঁছালো দুজন পার্কে। দুজন আজ আলাদা আলাদা রিক্সায় চড়ে পার্কে এসেছে। যাই হোক, অব্র আগে রিক্সা থেকে নামলো, নেমে দুটো টিকিট কেটে নিয়েছে। যখন সেই টিকিট কাটা শেষ করলো, অব্র টিকিট কিনতে কিনতে এরই মধ্যে মল্লিকা রিক্সা থেকে নেমে পড়লো আর দুজন একই সাথে পার্কে ঢুকলো। পার্কে ঢুকতেই মল্লিকা অব্রকে নিয়ে পার্কের শেষ দিকটার দিকে এগোতে লাগলো। আর তখনই অব্র মল্লিকাকে উদ্দেশ্য করে বলে উঠল, কোথায় যাচ্ছি আমরা? সেদিন যেখানটা গিয়েছিলাম, কূপের কাছে, গজার মাছের কাছে। মল্লিকা অব্রকে নিয়ে কূপের নিকটে পৌঁছতেই কূপের ভেতরে গজার মাছটা সজোরে লাফিয়ে উঠল। আর তাতে কূপের জল ছিটকে এসে পড়ল অব্রের গায়ে। কূপের জলে শরীরের বেশ খানিক অংশ ভিজে গেল অব্রের। এদিকে আচম্বিত গজার মাছের লাফিয়ে উঠায় চমকে উঠল অব্র, সাথে প্রচণ্ড রকমের ভয় পেল অব্র। চটজলদি সরে দাঁড়ালো খানিক দূরে। তখনই তার পেছন থেকে মল্লিকা বলে উঠল, একদম ভয় পাবেন না ভাইয়া। ভয় পেলাম কোথায়, শুধুমাত্র চমকে উঠেছি একটু। অব্রের মুখে কথাটা শুনতেই হেসে উঠল মল্লিকা। হেসে নিয়ে অব্রকে উদ্দেশ্য করে বলে উঠল, আচ্ছা ভাইয়া, গজার মাছটাকে স্পর্শ করতে পারবেন আপনি? এ আর এমন কি, আমি ইচ্ছে করলে ধরে তুলে ফেলতেও পারবো, বাসায় নিয়ে যেতে পারবো। বাহ, তাই না? দেখান তো আপনার ক্ষমতা আর সাহস। একদম তাই। দেখতে চাও তুমি? দেখান তাহলে আপনার ক্ষমতার সাহস। কিন্তু কূপের ভেতর নামবেন কিভাবে? কূপের ভেতর নামার জন্য তো কোনো ব্যবস্থা নেই। তা তুমি আমার উপরই না হয় ছেড়ে দাও। তুমি শুধু দেখতে থাকো কিভাবে ধরে উপরে নিয়ে আসি। ধরে তুলে আনতে হবে না, স্পর্শ করতে পারলেই চলবে। মল্লিকা কথাটা বলে থামতেই অব্র কূপের চতুর্দিকে খুঁটে খুঁটে কি যেন খুঁজতে শুরু করলো। আর তা দেখতেই মল্লিকার বুঝতে অসুবিধা হলো না কি প্রয়োজন অব্রর। মল্লিকা চটজলদি তার মিডিয়াম সাইজের ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে বিশাল আকার লম্বা একটা রশি বের করে অব্রের হাতে দিয়ে বলে উঠল, এটা তো খুঁজতেছিলেন, তুমি জানলে কিভাবে? আর তোমার কাছেই বা কোথায় থেকে আসলো এত বড় সাইজের রশি? আমার ব্যাগে ছিল, বাজার থেকে কিনে রেখেছিলাম।
যদিও বা কারণটা ছিল অন্য, মূলত আম্মু ছাদে কাপড়-চোপড় শুকানোর জন্য কিনতে আনতে বলেছিল আরকি। কিন্তু কিনে আনার পর আর বাসায় রাখতে বা আম্মুকে দিতে মনে ছিল না। সেজন্যই আমার ব্যাগে। মল্লিকা মিথ্যের আশ্রয় নিয়ে কথাটা বলে থামতেই অব্র বলল, "ও আচ্ছা, ঠিক আছে, দাও তাহলে।" অব্র কথাটা শেষ করেই মল্লিকার হাত থেকে রশিটা নিয়ে দূরে পার্কের দেয়ালের কাছের গাছটার সাথে রশির এক মাথা বেঁধে অন্য মাথা নিজের হাতের সাথে শক্ত করে পেঁচিয়ে তৈরি হয়ে নিল কূপের ভেতর নামতে। এদিকে একটু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখে খুশিতে আত্মহারা মল্লিকা। আর একটু পরেই তার উপর থেকে কালো জাদুর প্রভাব কেটে যাবে। ভালোবাসার প্রিয়জনকে নিজের করে পাবে। আর তার কোনো দুশ্চিন্তা থাকবে না, প্রাণনাশের ভীতি থাকবে না। এত সব ভেয়ে ভেবে নিয়ে সেই খুশিতে আত্মহারা মল্লিকা। কিন্তু তার এই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। কারণ অব্র যখনই কূপের ভেতর নামতে যাবে ঠিক তখনই সেখানে এসে উপস্থিত অর্থী। মল্লিকারূপী অর্থীকে আচম্বিত এখানে তাদের সামনে দৃশ্যমান হতে দেখতেই হতভম্ব অব্র আর মল্লিকা। মল্লিকা তো রীতিমতো রাগে ফুসফুস করছে। তার কাজে বাধা দিতে এসেছে। যাই হোক, মল্লিকারূপী অর্থীকে উদ্দেশ্য করে এবার অব্র বলে উঠল, "মল্লিকা, তুমি এখানে হঠাৎ? না আসলে খুশি হতে বুঝি? প্রেমলীলা তো ভালোই চলছিল। অসুবিধায় ফেলে দিয়েছি, তাই না? ছি ছি, কি বলছো এসব? কী সব বলছি? ঠিকই তো বলছি। প্রেমিকার জন্য গজার মাছ ধরে আনা হচ্ছে, তাই না? হ্যাঁ, একদম গজার মাছে হাত দিবে না, ধরার চেষ্টা করবে না। ভুলেও অভিশপ্ত গজাটাকে স্পর্শ করার চেষ্টা করবে না। হাত থেকে ছুঁড়ে মারো এসব রশি-টসি।" মল্লিকারূপী অর্থীর মুখে কথাটা শুনতেই রাগে ফেটে পড়ছে মল্লিকা। কোনোভাবেই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারছে না সে। তার এই মুহূর্তে ইচ্ছে করছে জিন কবিরাজের সব নিষেধাজ্ঞা ভুলে যেয়ে অর্থীকে চিবিয়ে চিবিয়ে খেতে। এদিকে মল্লিকারূপী অর্থীর নিষেধাজ্ঞায় ভ্রু কুঁচকে অর্থীর দিকে তাকিয়ে অব্র জিজ্ঞেস করল, "কেন, কি হয়েছে? সমস্যা কোথায়? আর মাছটা অভিশপ্ত, তাকে বলেছে তোমায় কে?" এই মুহূর্তে সেসব কিছুই বিস্তারিত বলতে পারবো না অব্র। নিষেধ করেছি তো, কথা শোনো। বেশি কিছু জানতে চেও না। অর্থীর কথা শুনে এবার দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল অব্র। কি করবে এই মুহূর্তে সে? কার কথা শুনবে বা কার কথা রাখবে? অনেক ভেবে নিয়ে অব্র সিদ্ধান্ত নিল কূপে নামবে না সে। অর্থীকে খুশি করতে কোনোভাবেই ভালোবাসাকে কষ্ট দিতে পারবে না ভেবেই অব্র চটজলদি তার হাতে পেঁচানো রশিগুলো খুলে ফেলে দিল। খুলে দূরে ছুঁড়ে মারল। এদিকে অব্রর এই দৃশ্য দেখতেই মল্লিকার আর বুঝতে বাকি থাকলো না অব্র যে কূপে নামবে না আর তার হাতে স্পর্শ করবে না বিষাক্ত গজারটাকে। অব্র কূপে নামবে না বুঝতেই আর কোনো ক্রমেই অর্থের উপর নিজের রাগ খুব নিয়ন্ত্রণে রাখতে পারল না মল্লিকা। কি হবে না হবে কিছু না ভেবে মুহূর্তের মধ্যে তখন নিজের স্বরূপে ফিরে আসলো মল্লিকা। মল্লিকা স্বরূপে ফিরেই গোদগোদ করতে করতে ছুটে গেল অর্থীর কাছে। অর্থীর কাছে যেই কষিয়ে পরপর কয়েকটা চড় বসালো অর্থীর গালে। এদিকে চড়কে হাসিতে ফেটে পড়ল অর্থী। ছাগল খাল কেটে কুমির ডেকেছে ভাবতে খুব হাসি পাচ্ছে অর্থীর। চোখের সামনে একই চেহারার দুজন মল্লিকাকে দেখে যেন ভূত দেখার মতো অবস্থা অব্রর। নিজের চোখে যেন এসব বিশ্বাস করাতে পারছে না সে। অর্থীও কি তাহলে বহুরূপী পরী? কথাটা যখন বারবার অব্রের মাথায় ঘুরপাক খাচ্ছে ঠিক তখনই সত্যিকারে মল্লিকা বলে উঠল, "আমি অর্থী নই, আমি তোমার মল্লিকা। আর তুমি যাকে মল্লিকা বলে জেনে আসছো সেই হলো অর্থী, মানে আমার ছোট বোন।" কথাটা বলেই মল্লিকা এরপর এক এক করে সব ঘটনা খুলে বলল অব্রকে। সব শুনে স্তব্ধ হয়ে পড়ল অব্র। মনে মনে নিজেকে নিজে দোষারোপ করে চলছে সে। কিভাবে সে এত বড় ভুল করেছে? নিজের ভালোবাসার মানুষটাকেই চিনতে পারল না। নিজের গালে নিজে চড়াতে ইচ্ছে করছে অব্রর। এদিকে এদিকে ততক্ষণে অর্থী তার নিজের রূপে ফিরে আসলো। আর তা দেখতেই অব্র ছুটে গেল অর্থীর কাছে। অব্রকে নিজের দিকে ছুটে আসতে দেখতেই হাসি বন্ধ করে ফেলল অর্থী। ততক্ষণে অব্র পৌঁছিয়েছে অর্থীর কাছে। অব্র অর্থীর কাছে পৌঁছে সজোরে একটা চড় বসালো অর্থীর গালে। অর্থী চড় খেয়ে মল্লিকার উপর রেগে ফেটে পড়ল। মল্লিকার জন্য অব্রর হাতে আজ তাকে মার খেতে হয়েছে। ইচ্ছে করছে মল্লিকাকে তুলে ছুঁড়ে ফেলতে কূপের জলে। কিন্তু শত কষ্টে নিজেকে সামনে রেখে স্থির দাঁড়িয়ে থাকলো অব্রের সামনে। তখনই অব্র বলতে শুরু করলো, "আমার খুব ঘৃণা হচ্ছে নিজের উপর। এমন একটা কুৎসিত মনের মানুষকে আমি চিনতে পারলাম না, যে কিনা নিজের আপন বড় বোনের সাথে এমন জঘন্য ঘটনা ঘটাতে পারে। আর কিসের জন্যই বা ভালোবাসার জন্য? জানো না, ভালোবাসা কখনো জোর করে প্রতারণা করে অন্যকে কষ্ট দিয়ে হয় না। সবচেয়ে বড় কথা, সত্য কোনোদিন গোপন থাকে না। ভালোবাসার মতো পবিত্র সম্পর্কে কখনো প্রতারণা মিশ্রে আশ্রয় নিতে হয় না। মিথ্যের আশ্রয় একদমই চলে না তো। চলে না। তুমি তাই করেছ। কেউ কারো প্রেমে পড়তেই পারে, ভালো লাগতেই পারে। তাই বলে ভালোবাসা পেতে এমন জঘন্য কাজ করে বসে, তাও আবার আপন বড় বোনের সাথে?" অব্রের কথাগুলো শুনে মল্লিকার উপর থেকে অর্থীর রাগের পরিমাণটা কমে গিয়েছে। নিজের ভুলটা বুঝতে পারছে, কিন্তু এখন বুঝে আর কি হবে। ততক্ষণে যে গজার মাছটা কূপের ভেতর লাফালাফি শুরু করে দিয়েছে। গজারের লাফালাফিতে কূপের সব জল উপরে আছড়ে পড়ছে। আর তা দেখে অর্থীর আর বুঝতে বাকি রইল না মল্লিকার সাথে কি ঘটতে চলছে।
মল্লিকার খুব অস্থির অস্থির লাগছে। মনে হচ্ছে অশরীরী কেউ যেন তার অদৃশ্য হাত দিয়ে তার গলায় চেপে ধরছে। নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে মল্লিকার। নিজেকে আর কিছুতেই স্থির রাখতে পারছে না সে। শ্বাস নিতে পাগল প্রায় মল্লিকা। যে করেই হোক একটু শ্বাস নিতেই হবে তাকে। এটাই বুঝি মৃত্যুর যন্ত্রণা। আর দাঁড়িয়ে থাকতে পারছে না মল্লিকা। দাঁড়িয়ে থাকার সমস্ত শক্তি হারিয়ে এরই মধ্যে দাঁড়ানো থেকে মাটিতে শুয়ে পড়েছে মল্লিকা। মাটিতে শুয়ে এদিক ওদিক গড়াগড়ি শুরু করে দিয়েছে সে। এদিকে কূপের ভেতর যেন গজার মাছটা কূপের জল সব উপড়ে তুলে ফেলছে। এত কষ্ট বুঝি মৃত্যু যন্ত্রণা। কিন্তু কি হয়েছে মাস্টার? কি করছে? আর কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না অব্র। আর দাঁড়িয়ে থাকতে পারেনি অব্র। চটজলদি মল্লিকার কাছে যেয়ে মাটিতে বসে পড়ল। অব্র মাটিতে বসে মল্লিকার মাথা নিজের কোলে তুলে নিল। তারপর মল্লিকার চুলে বিলি কেটে দিতে দিতে কাঁদতে থাকল। এদিকে অব্রের কোলে নিজের মাথা তুলতে পেরে যেন কিছুটা শান্তি পাচ্ছে মল্লিকা। কিছুটা যন্ত্রণা যেন লাঘব হয়েছে তার। শত কষ্টের মধ্যেও হাসি ফুটে উঠল মল্লিকার চোখে মুখে। এদিকে মল্লিকার সাথে কি ঘটছে তা অব্র বুঝতে না পারলেও অর্থী ঠিকই সবকিছু বুঝতে পারছে। সবকিছু বুঝতে পেরে একটু দূরে দাঁড়িয়ে মল্লিকার দিকে তাকিয়ে দেখল অর্থী। মল্লিকার দিকে তাকিয়ে মল্লিকার এমন কষ্ট দেখে অর্থী চোখের কোণে জল টলমল করে উঠল। চটজলদি চোখের জল মুছে ফেলল অর্থী। তার জন্য তার বোনের আজ এমন অবস্থা। প্রেমে পড়ে এতটাই অন্ধ হয়ে গিয়েছি ভাবতেই নিজের ঘৃণা হচ্ছে অর্থের। নিজেকে কিছুতেই সামলাতে পারছে না অর্থে। ছুড়ে যেয়ে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে মল্লিকাকে, কিন্তু না, এমন পাপিষ্ট বোনকে জড়িয়ে ধরাটা শোভা পাবে না। ভাবতে আর দাঁড়িয়ে থাকতে পারল না অর্থী। দৌড়ে ছুটে যেয়ে লাফিয়ে পড়ল কূপের ভেতরে। অর্থীকে কূপে লাফিয়ে পড়তে দেখেছিল অব্র। দেখলেও না, না দেখার মতো করে ছিল অব্র। নিজের মতো করে মল্লিকার মাথা কোলে নিয়ে বসে থাকলো। অর্থী কেন লাফ দিল সেদিকে ভ্রুক্ষেপই করেনি। এদিকে অর্থী কূপে লাফিয়ে পড়তেই যেন মল্লিকার গলা থেকে অদৃশ্য কারো হাত সরে গেল। দিব্যির নিঃশ্বাস নিতে পারছে সে। কিছুক্ষণ ধরে বড় বড় করে নিঃশ্বাস নিল মল্লিকা। খানিকক্ষণ পরেই নিজেকে সুস্থ অনুভব করতেই কলিজায় কামড় দিয়ে উঠল মল্লিকার। চটজলদি উঠে বসলো সে। উঠে বসে দৌড়ে ছুটে গেল কূপের কাছে। মল্লিকা দেখা দেখি অব্র দৌড়ে গেল কূপের কাছে। দুজন কূপের কাছে পৌঁছতেই দুজন দেখল কূপের জলে হাবুডুবু খাটছে অর্থী। নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সে। নিজের অশরীরী শক্তিও কাজ করছে না কূপের জলে। অর্থী মরিয়া হয়ে উঠছে নিজেকে বাঁচাতে, কিন্তু বারবারই ব্যর্থ। বোনের করুণ দশা দেখে কেঁদে উঠল মল্লিকা। নিজেকে আর স্থির রাখতে পারছে না সে। যে করেই হোক অর্থীকে বাঁচাতে হবে। মনে মনে কথাটা বলেই কূপের জলে লাফ দিতে গেল মল্লিকা, কিন্তু অব্রের কারণে ব্যর্থ হলো। অব্রের পেছনে থেকে টেনে ধরল। অব্র কিছুতেই মল্লিকাকে কূপের জলে নামতে দিচ্ছে না। অব্রের কেন যেন মনে হচ্ছে মল্লিকা কূপের জলে একবার নামলে আর কখনো উঠতে পারবে না। যদি উঠে পারাই যেত তাহলে অর্থী কেন উঠতে পারছে না? কথাটা মনে করেই অব্র কিছুতেই মল্লিকাকে কূপের জলে লাফ দিতে দিচ্ছে না। এদিকে মল্লিকা অব্রের সাথে ধস্তাধস্তি করেই চলছে। ধস্তাধস্তির এক পর্যায়ে হাল ছাড়তে বাধ্য হলো অব্র। মল্লিকার সাথে না পেরে অব্র হাল ছাড়তেই মল্লিকা যেই লাফ দিতে যাবে ঠিক তখনই কেউ একজন পেছন থেকে মল্লিকার হাত চেপে ধরে ফেললো। কে তার হাত ধরেছে তা দেখতে মল্লিকা পেছন ফিরে তাকাতেই দেখতে পায় জিন কবিরাজকে। জিন কবিরাজের সাথে মল্লিকার চোখাচোখি হতেই জিন কবিরাজ বলে উঠল, অর্থীকে একদম বাঁচানোর চেষ্টা করবে না, না হলে নিজে বাঁচতে পারবে না। বোন বাঁচাতে হলে নিজের মরণকে ডাকতে হবে। আমি তাই করব। আমি আমার বোনকে বাঁচাবো। আমার বোন আমাকে বাঁচাতে নিজের জীবন দিয়ে দিচ্ছে, আমি তা মেনে নিব কিভাবে? মল্লিকা কথাটা বলেই কান্নায় ভেঙে পড়ল। আর ততক্ষণে জিন কবিরাজ মন্ত্র বলে মল্লিকাকে অচেতন করে ফেলল। এছাড়া আর কোনো উপায় ছিল না জিন কবিরাজের হাতে। কারণ অর্থীকে বাঁচাতে মল্লিকার কূপের জলে নামা মানে নিজের মৃত্যু ডেকে আনা। বড় কথা, অর্থীকেও বাঁচাতে পারবে না। অর্থীকেও বাঁচাতে পারবে না, নিজেও বাঁচবে না। যাই হোক, যত সব ভেবেই জিন কবিরাজ মল্লিকাকে অচেতন করে রাখল। এদিকে ততক্ষণে অর্থীর নড়াচড়া বন্ধ হয়ে পড়েছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে অর্থী। অর্থীর সাথে সাথে দুনিয়ার মায়া ত্যাগ করেছে গজার মাছটাও। অর্থী দুনিয়ার মায়া ত্যাগ করতেই জিন কবিরাজ আবারও মন্ত্র বলে মল্লিকাকে সজ্ঞানে ফিরিয়ে আনলো। এদিকে সজ্ঞানে ফিরে চোখের সামনে কূপের জলে বোনের মৃতদেহ ভাসতে দেখতেই হাউ মাউ করে কেঁদে উঠল মল্লিকা। মল্লিকা খুব জোরে জোরে কাঁদছে। খুবই, বোনের জন্য খুব তার মায়া হচ্ছে। তার খুব কষ্ট হচ্ছে বোনের জন্য। একদম কাঁদবে না। তখন হঠাৎ জিন কবিরাজ বলে উঠল। চোখের জল মুছে দিতে ব্যস্ত হয়ে পড়ল অব্র। জিন কবিরাজ বলে উঠল, একদম কাঁদবে না মল্লিকা, কেঁদেছে এখন কিছু হবে না। তোমাকে এই মুহূর্তে মানসিকভাবে শক্ত থাকতে হবে, কারণ তোমাকেই অর্থের মৃতদেহ বহন করে নিয়ে যেতে হবে পরিস্থানে। দাঁড়াও, আমি অর্থের লাশ উপরে তুলে আনার ব্যবস্থা করছি। কথাটা বলেই জিন কবিরাজ তার অশরীরী ক্ষমতা বলে অর্থের মৃতদেহ কূপের ভেতর থেকে উপরে তুলে আনলো। জিন কবিরাজ অর্থের লাশ উপরে তুলে এনে পার্কের মাটিতে রাখতেই অর্থের লাশের কাছে ছুটে যেতে চাইল মল্লিকা, কিন্তু অব্রর বাধায় পড়ে ব্যর্থ হলো। অব্র মল্লিকাকে অর্থের লাশের পাশে কিছুতেই যেতে দিল না। মূলত অব্র চাচ্ছে না এই মুহূর্তে মল্লিকা মানসিকভাবে ভেঙে পড়ুক।
মল্লিকাকে এখন মানসিকভাবে শক্ত থাকতে হবে। অব্র জানে মল্লিকা অর্থের লাশের কাছে গেলে নিজেকে আর মানসিকভাবে নিয়ন্ত্রণ রাখতে পারবে না। বোন বলে যে কথা। যাই হোক, অব্র তখন মল্লিকাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে রেখে জিন কবিরাজকে উদ্দেশ্য করে জানতে চাইলেও যেই অর্থী ভালোবাসা পাবার জন্য এত কিছু করলো, সে অর্থেই কেন হঠাৎ নিজের জীবন দিয়ে দিল? বড় কথা, সে তো তার লক্ষ্যের নিকটেই ছিল। মল্লিকা তো মরে যেতেই ছিল, মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো। কিন্তু এতে তো অর্থের খুশি হবার কথা ছিল, কারণ সে তো এটাই চাইছিল তার পথের কাঁটা না থাকুক, রক্তের টানে। বুঝেছ অব্র? রক্তের মায়ায় পড়ে মল্লিকাকে বাঁচাতে নিজের জীবন দিতে দিয়েছে অর্থী। বোনের মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারছিল না অর্থী, তার উপর আবার অব্রর বলা কথাগুলো। সব মিলিয়ে নিজের ভুল বুঝতে পেরে নিজের উপর প্রচণ্ড ঘৃণা হচ্ছিল তার। আর তাই তো নিজের জীবন দিয়ে বোনকে বাঁচিয়ে দিয়ে গেল। মল্লিকার জানা না থাকলেও অর্থীর জানা ছিল, কূপের জলের গজার মাছটা অর্থীর স্পর্শ পেলে মল্লিকার উপর থেকে কালো জাদুর প্রভাব বিনষ্ট হয়ে যাবে, বেঁচে যাবে মল্লিকা। তবে সেক্ষেত্রে নিজেকে মরতে হবে, নিজের জীবন দিতে হবে। জিন কবিরাজের মুখে কথাগুলো শুনে স্তব্ধ হয়ে পড়ল অব্র আর মল্লিকা। মল্লিকা পুরোপুরি কান্না থামিয়ে দিল। কান্না থামিয়ে হাঁপাতে হাঁপাতে জিন কবিরাজকে উদ্দেশ্য করে বলে উঠল, কিন্তু 2 বছর 1 মাসের মধ্যে যদি অব্রকে দিয়ে গজার মাছকে স্পর্শ করানো না যেত, তাহলেই গজার মাছের সাথে আমার মরবার কথা ছিল। কিন্তু তাহলে আজকেই কেন? এখনও তো 28 দিন বাকি, 2 বছর 1 মাসের। তা ছিল, কিন্তু অব্রকে এই কালো জাদুর সম্পর্কে অবগত করার কারণে আর অব্রের সামনে তোমার স্বরূপে আসার ফলে তখনই গজার মাছটা মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। আমি সেদিন তোমাকে জানিয়েছিলাম না, অব্রকে সব সম্পর্কে অবগত করা হলে আর অব্রের সামনে তুমি স্বরূপে ফিরলেই সর্বনাশ হয়ে যাবে। তাই হয়েছে আজ। তুমি অব্রের সামনে স্বরূপে এসে সব কিছু খোলাসা করার কারণে এই ঘটনাটা আজকেই ঘটেছে। কিন্তু আপনি হঠাৎ কিভাবে এসেছেন এখানে? আমি তোমাদের উপর সবসময় নজর রাখতাম। অর্থী অব্রর সাথে দেখা করতে আসলে আমি তোমাকে সেবিকা তামান্নার মৃত্যুর দুঃস্বপ্ন দেখানোর মাধ্যমে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করতাম। জিন কবিরাজের কথায় মল্লিকার মাথায় এতক্ষণ ধরে ঘুরপ্যাচ খাওয়া সব প্রশ্নের জবাব পরিষ্কার হলো। তার আর অব্রর দুজনের মনেই আর কোনো রকম প্রশ্ন রইল না। মল্লিকাও চিন্তামুক্ত হলো। আজ থেকে তার আর কোনো দুশ্চিন্তা নেই। যদিও অর্থের জন্য খুব বেশি খারাপ লাগছে, লাগবারই কথা। চলো তাহলে পরিস্থানের উদ্দেশ্যে এবার রওনা করা যাক। জিন কবিরাজের কথাটা আচম্বিত শুনেই কেমন যেমন কিছুটা চমকে উঠল অব্র। তখনই অব্র মল্লিকাকে উদ্দেশ্য করে বলে উঠল, অব্র, তুমি কি যেতে চাও আমাদের সাথে? কিন্তু আমি কিভাবে যাব? তোমার উপর আমি ভর করে তোমাকে নিয়ে যেতে পারবো। আচ্ছা, তবে আম্মুকে বলে যাওয়ার দরকার নয় কি? না হয় চিন্তা করবে যে। চিন্তা করবে না তিনি। কয়েকদিন তোমার কথা তার মনেই পড়বে না। তার যে কোনো ছেলে সন্তান রয়েছে, কেন মনে পড়বে না তা এখন জানতে চেও না প্লিজ। মল্লিকা শেষ কথাটা শুনে মুখে কিঞ্চিত হাসি ফুটিয়ে অব্র জবাব দিল, আচ্ছা। তখন মল্লিকা বলল, তোমার দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। পরিস্থানে অর্থের দাফন সম্পন্ন করে কয়েকদিন আমরা বাবার কাছে থেকে আবারও আমরা পৃথিবীতে ফিরে আসব। মল্লিকার মুখে পৃথিবীতে ফিরে আসার কথা শুনে বিষণ্ণ মনে খানিকটা খুশি ফিরে আসলো অভ্রর। তার পরপরেই 3 জন অর্থের লাশ বহন করে অদৃশ্য হয়ে রওনা করল পরিস্থানের উদ্দেশ্যে। আর তখনই অদৃশ্য কূপটাও আবার অদৃশ্য হয়ে গেল চিরদিনের জন্য। প্রিয় লিসেনার, কেমন লাগলো রাব্বি রবিনের লেখা পড়ের এই গল্পটি কমেন্টে জানাতে ভুলবেন না। সামনে নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।